হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। প্রোনাউন এন্ড অ্যান্টিসিডেন্ট নিয়ে আজকাল আলোচনা করব। তো চলো কথা না বলে শুরু করি। প্রথমত প্রোনাউন অ্যান্টিসিডেন্ট টপিকটা কেমন ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ, এখানে ফ্রিকোয়েন্সি অফ অ্যাপিয়ারেন্স অনেক বেশি আছে দেখা যাচ্ছে। তো এটা 3 স্টার এই কারণে ইম্পর্টেন্সটা। কথা না বলে চলো ভিতরে যাই আমরা। প্রোনাউন এন্ড অ্যান্টিসিডেন্ট, প্রথমত প্রোনাউন কথাটা একটু বলি। প্রোনাউন, হ্যাঁ, প্রোনাউন প্রোনাউন আমি যদি একটু অ্যানালাইসিস করি, নাউন তো জানোই বিশেষ্য। তো এখানে প্রো এটা আগে যুক্ত হয়েছে, তো এটা যদি প্রিফিক্স চিন্তা করি, প্রিফিক্স যদি চিন্তা করি এবং প্রো শব্দ যদি একা একা চিন্তা করি তাহলে অনেক কিছু হইতে পারে। হি ইজ এ প্রো, হ্যাঁ, হি ইজ এ প্রো। আমি যদি বলি হি ইজ এ প্রো, তাহলে ওইখানে আর্টিকেলের জন্য এই প্রোটা কি একটা নাউন। তাহলে হি ইজ অ্যান এক্সপিরিয়েন্সড, এরকম কিছু, খুব মাস্টার এরকম টাইপের কিছু এই প্রো। কিন্তু প্রো যখন প্রিফিক্স হয় তখন এটা প্রো এর বেশ কয়েকটা অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে পরিবর্তে, যেটা নাউনের পরিবর্তে বসে। আর একটা হচ্ছে তোমার প্রো মানে হচ্ছে ইন ফেভার অফ, ইন ফেভার অফ, ইন ফেভার অফ মানে পক্ষে বা পন্থী, বলি না গণতন্ত্রপন্থী, ঠিক আছে। প্রো প্রো ডেমোক্রেসি এরকম কিছু, প্রো প্রো লিবারেশন বলি আমরা, স্বাধীনতাপন্থী, স্বাধীনতার পক্ষে এরকম কিছু আমরা বলি, ইন ফেভার অফ প্রো। তাহলে এখানে একটা নাউনের পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে টপিকের নাম কি ছিল, অ্যান্টিসিডেন্ট। লুক এট দ্য স্পেলিং, বানানটা দেখাও, অ্যান্টিসিডেন্ট, নট ANTI, আই না কিন্তু, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, ENT ল্যাটিন ভাষা, ENT মানে হচ্ছে পূর্বে, পূর্বে অথবা আগে যেটা বলি আমরা এটা। আর সিড মানে টু গো, যাওয়া, তাহলে যেটা আগে যায় সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো বাংলাটিকে কি বলা হয়, বাংলাটিকে বলা হয় পূর্বপদ। তো অ্যান্টিসিডেন্টের আজকে প্রবলেম গুলো আজকে দেখবো আমরা। এটা অ্যান্টিসিডেন্ট একটা প্রোনাউন, মানে নাউন বাক্যের মধ্যে আছে, বাট তার এই নাউনটা আবার রিপিটেশন অ্যাভয়েড করে আমরা একটা নাউনের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করবো বা করবো আর কি, বা করতেছি। তো সেটার জন্য অ্যান্টিসিডেন্ট, সেটার জন্য পূর্বের প্রোনাউনের সাথে, পূর্বের নাউনের সাথে কি কি করে সামঞ্জস্যপূর্ণ হয়। যদি না হয় তাহলে যে ভুলটা হবে এটা অ্যান্টিসিডেন্টের ভুল বলে আর কি, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। যাই হোক, আমরা ডিসকাস করবো ওই টপিকটা যখন আসবে। তো প্রথমত প্রোনাউনের নাউনের পরিবর্তে এটা শিখে নিলাম। তারপর দেখতে পাচ্ছি এখানে প্রোনাউনের 8টা ভাগ আছে। প্রথমত দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন আছে, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ আছে, ইনডিফিনিট আছে, রিলেটিভ আছে, তারপর এখানে ডেমনস্ট্রেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ডিস্ট্রিবিউটিভ আছে, রিসিপ্রোকাল আছে। প্রত্যেকটাই আমরা আস্তে আস্তে গ্রো থ্রু করবো। আর একটা আছে তোমার পজেসিভ প্রোনাউন। আচ্ছা, এই যে 8টা যে আছে তার মধ্যে 5টাকে বলা হয়, 5টা আছে এখানে এই 8টার মধ্যে। 8টা আরেকটা সময় যদি অ্যাড করে ফেলি, সেটা কোনটা, সেটা হচ্ছে পজেসিভ। পজেসিভ যদি অ্যাড করি, পজেসিভ মানে মালিকানা, ডিটেলস আলোচনা করবো। তো এটা আরেকটা আরেকটা স্পেশাল টাইপের, 8টার পর একটা স্পেশাল টাইপের। তাহলে যে এই যে 8টার এক টোটাল কটা, 9টার মধ্যে একটা স্পেশাল যেটা আছে সেটাকে আমি একসাথে কি বলতে পারি, এটাকে আমি প্রোনোমিনাল বলতে পারি। দিস ইজ প্রোনোমিনাল, প্রোনোমিনাল বলতে পারি। আচ্ছা, প্রোনোমিনাল মানে কি? প্রোনোমিনাল মানে হচ্ছে তোমার যেই শব্দগুলো প্রোনাউন থেকে আসে। আরো সহজ করে যদি বলি, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রত্যেকটা শব্দ ইটসেলফ এক একটা প্রপার নাউন, কারণ এগুলো তুমি ডিফাইন করো। এগুলো কি আছে, এগুলো তোমার কি আছে, সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। এখন প্রোনাউন শব্দটা ইটসেলফ একটা নাউন, নাউন শব্দটা ইটসেলফ একটা নাউন। দ্য ওয়ার্ড নাউন ইজ আ নাউন, দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ আ নাউন। ঠিক আছে, তাহলে নাউন প্লাস এল, নাউনের পরে তুমি যদি এল যুক্ত করো, কি বললাম, নাউনের পরে তুমি যদি এল যুক্ত করো, নাউনের পরে এল যুক্ত করলে সেটা কি হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। যেমন নাউনের পরে এল যুক্ত করলে অ্যাডজেক্টিভ কিভাবে হয়, যেমন ন্যাশন, NATION, ন্যাশন একটা নাউন, প্লাস এল, অ্যাডজেক্টিভ কি হয়, ন্যাশনাল, NATIONL, ন্যাশনাল। তাহলে ন্যাশন প্লাস এল ন্যাশনাল, কালচার প্লাস এল কালচারাল, রাইট? এরকম নাউন প্লাস এল। একটু আগে আমি কি বললাম, দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ এন নাউন, প্রোনাউন ইজ এ নাউন। তাহলে প্রোনাউন, প্রোনাউন প্লাস এল শব্দটা কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে সেটা কি, দিস ইজ প্রোনোমিনাল। তার মানে প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে প্রোনোমিনাল। তাহলে পুরোটা যদি সাম আপ করি, দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ এ নাউন, বাট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রোনাউন ইজ প্রোনোমিনাল। এখন আসো, তাহলে প্রোনোমিনাল তো বুঝলাম বা প্রোনোমিনাল তো বললাম, ব্যাপারটা কি আসলে? তো ইংলিশ গ্রামারে তোমার প্রোনোমিনাল কয়টা হয়, PRONOMINAL, প্রোনোমিনাল কয়টা হয়, 5টা, 5টা প্রোনোমিনাল। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে প্রোনোমিনাল মানে যেসব প্রোনাউন গুলা
মানে যেসব অ্যাডজেক্টিভ গুলা প্রোনাউন থেকে আসে ওগুলোকে প্রনোমিনাল বলা হয়। যেমন আমি যদি বলি এদিকে তাকাই 5টা, হ্যাঁ, আইডিপি, আই, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে পি, নেমোনিক্স যদি আমরা ইউজ করি, হ্যাঁ, আই হচ্ছে, আইতে কি আছে এখানে দেখো তো, আইতে এখানে ইন্টারোগেটিভ আছে, আর কি আছে, আই থেকে ইনডিফিনিট, ইন্টারোগেটিভ এন্ড ইনডিফিনিট আছে। ওকে, তাহলে আইজিপি, তাহলে আই ফর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আছে, ইনডিফিনিট আছে, তারপর ডিতে, ডিতে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ, তারপর ডেমনস্ট্রেটিভ, আর শেষটা হচ্ছে তোমার পি, পিতে হচ্ছে পজিটিভ। আচ্ছা, কয়টা আছে? 5টা। 5টার কি বলা হয় ইংলিশ গ্রামারে? এই 5টাকে বলা হয় প্রনোমিনাল। কারণ এই 5টা কি কি হইতে পারে? 5টা তোমার প্রোনাউনও হইতে পারে, এবং এই 5টা আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। অ্যাডজেক্টিভ হলে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় চেঞ্জ হয়, কখনো কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তো প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, তাহলে যেই প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো হয় ইংলিশ গ্রামার, এগুলোর কি বলা হয়? প্রনোমিনাল বলা যায় আর কি। সো সেই কথাটা এখানে আসছে। তাহলে এগুলোকে তোমার প্রনোমিনাল, এগুলো প্রোনাউনের মধ্যেও ইউজ করা যায়, এবং মাঝে মাঝে কোনো চেঞ্জ হয়, মাঝে মাঝে কোনো চেঞ্জ না হয়, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বাকি কাজ করে। দেখাবো আজকে আমরা একটু পরে। তো এই হলো মোটামুটি অবস্থা, একটু বলে দিলাম। আচ্ছা, তো চলো এবার আমরা এই ডেফিনেশন তো পড়বো আস্তে আস্তে। প্রথমত পার্সোনাল প্রোনাউন কোনটা? পার্সনকে বোঝাচ্ছে, ব্যক্তি, বা কোনো ক্ষেত্রে আবার কোনো কোনো ক্ষেত্রে আবার বস্তুর কথাও এখানে বলছে। পার্সন তো ব্যক্তি, বুঝতেই পারছো, কোনো কোনো ক্ষেত্রে আবার এটা বস্তুর মধ্যে অনেক ক্ষেত্রে রেফার করে। পার্সোনাল প্রোনাউন আই, ইউ, দে, মাইন, আওয়ার, এগুলা, ঠিক আছে? তারপর এখানে রিফ্লেক্সিভ, খুব সহজ করে যদি বলি, রিফ্লেক্সিভ দুইটা হয়, দুইটা সাফিক্স দিয়ে হয়। একটা হচ্ছে সেলফ, SELF, সেলফ, আর একটা হচ্ছে সেলফস। সিঙ্গুলার হলে সেলফ হয়, আর সেলফস প্লুরাল হলে সেলফস হয়, এরকম। তাহলে সেলফ আর হচ্ছে সেলফস। ওকে, ইনডিফিনিট বুঝতেই পারছো, এটা অনির্দিষ্ট, কাউকে নির্দিষ্ট করতেছে না। যেমন ওয়ান ক্যান ডু দিস, একজন এটা করতে পারে, তাহলে কোন একজন? তুমি কাউকে নির্দিষ্ট করছো? করো নাই, সেটা অনির্দিষ্টবাচক সর্বনাম, তাহলে এটা ওয়ান। সাম ক্যান গো দেয়ার, কে কেউ সেখানে যেতে পারে, তাহলে কোন সাম? কিসের সাম? স্টুডেন্টদের সাম নাকি মানুষদের সাম? কিসের সাম? তাহলে সাম দিছো এখানে, নাউনের পরিবর্তে হচ্ছে বসাইছো, কিন্তু সেটা অনির্দিষ্টবাচক সর্বনাম এইভাবে বোঝাচ্ছে। তারপরে মেনি, ফিউ, এগুলো সেম। এদিকে আবার যদি রিলেটিভ যদি বলি, দুটি বাক্যের মধ্যে সম্পর্ক বোঝায়। সম্পর্ক, রিলেটিভ প্রোনাউনটা বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি হু আর হুম, হু কোথায় বসে, হুম কোথায় বসে, দেখবো আজকে আমরা এগুলো। হ্যাঁ, তারপরে আমরা যদি যাই নেক্সট পেজে, আর কি আছে? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে ডেমনস্ট্রেশন, নির্দেশ করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা আছে? 4টা আছে। দিস, THIS, দিস একটা আছে, আমাদের এখানে স্লাইডে আছে। আমি যদি এখান থেকে যদি একটু গো থ্রু করি কুইকলি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা আছে? 4টা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে। কি কি আছে দেখতে পাচ্ছি? 4টা। একটা হচ্ছে দিস, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, দ্যাট হচ্ছে সিঙ্গুলার। আর এটা যদি সিঙ্গুলার হয়, এটার প্লুরাল হলো কি হবে? এটার প্লুরাল হইলো তোমার, এটার প্লুরাল হইলো দিস। আর দ্যাট, এটার প্লুরাল হইলো তোমার দোজ, ঠিক আছে? তাহলে দিস, THIS, এটার প্লুরাল হচ্ছে দিস, আর একটা হচ্ছে দ্যাট, এটার প্লুরাল হলো দোজ। দ্যাটস ইট। ডেমনস্ট্রেটিভ প্রনাউন নির্দেশ করতেছে। সো ডেমনস্ট্রেটিভ প্রনাউন কিন্তু এই 4টা কিন্তু আবার কি হইতে পারে? অ্যাডজেক্টিভও হইতে পারে। অ্যাডজেক্টিভ যখন হবে তখন কি, যে প্রনাউন থেকে যেসব অ্যাডজেক্টিভ গুলো আসে সেগুলোকে প্রনোমিনাল বলা হয়। এই হচ্ছে কনটেক্সট, দেখাবো আমরা আজকে। আচ্ছা, তো এখানে যাচ্ছি, আবার ব্যাক করতেছি, খুব কুইকলি একটু গো থ্রু করতেছিলাম। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন, বুঝতেই পারছো, এগুলো দ্বারা আমি কি করবো? প্রশ্নবোধক বাক্য হবে। হু আর ইউ, তুমি কে? সে ফর এক্সাম্পল বললাম আই এম রহিম, হ্যাঁ, বাক্যটা হু আর ইউ। তাহলে দেখো তো, হু এর পরিবর্তে তুমি এখানে রহিম, আই এম, উত্তর কি করলাম? আই এম রহিম। রহিমটা একটা নাউন, সো নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হয় প্রনাউন। তাহলে হু আর ইউ, হুটা একটা প্রনাউন, বাক্যের শেষে প্রশ্নবোধক ছিল, ইন্টারোগেটিভ প্রনাউন। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কোনো কিছু ভাগযোগ করা, পৃথক পৃথক ভাবে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে এটা। যেমন ইচ, 50 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে আলাদা আলাদা করে যদি বলো, তাহলে ইচ অফ দেম, এরকম কিছু বলি। আইদার, দুইটার মধ্যে যে কোনো একজন, নাইদার, দুইটার মধ্যে কোনোটাই না। তারপর চলে আসো রিসিপ্রোকাল। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ছোট্ট জিনিস। রিসিপ্রোকাল হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ইন্টারনাল রিলেশন, যেটা সেটাকে বলা হয় রিসিপ্রোকাল। আছে এই দুইটা, একটা হচ্ছে ইচ আদার, নাদার ইজ ওয়ান অ্যানাদার। তো ইচ আদার মানে কই হবে? দুজনের মধ্যে। ইচ আদার কথাটা কোথায় হবে? এটা হচ্ছে দুজনের মধ্যে। আর ওয়ান অ্যানাদার হবে 3 বা 3-এর বেশির মধ্যে, ঠিক আছে? দে ফাইট, দে ফট ইচ আদার, ঠিক আছে? তারা একে দুজনের মধ্যে লড়াই হইলে সেটা হচ্ছে কি? ইচ আদার। আর ওয়ান আনাদার কি হবে? ওয়ান আনাদার হবে 3 বা 3-এর বেশির মধ্যে হইলে। এনিওয়ে, সো খুব কুইকলি একটু গো থ্রু করে নিলাম প্রোনাউনের তোমার ক্লাসিফিকেশন গুলো। এইবার চলো একটু ইন ডিপে
ইন ডেপথে যাই আমরা একটু ব্যাপারগুলোতে। পার্সোনাল প্রনাউনের ব্যাপারগুলো দেখি। তো সাবজেক্টের স্থলে পার্সোনাল প্রনাউন হয়, এবং সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ স্থলে অবজেক্ট ফর্ম হয়, বুঝতেই পারছো। তাহলে সাবজেক্ট ফর্মের জায়গায় সাবজেক্টিভ প্রনাউন গুলো হবে, আর অবজেক্ট ফর্মের জায়গায় অবজেক্টিভ প্রনাউন গুলো হবে। ওকে, এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তোমার কি বলছে, দোষ স্বীকারের ক্ষেত্রে 1 2 3। 1 মানে কি? 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন, 2 মানে কি? 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, আর 3 মানে কি? 3 মানে হচ্ছে থার্ড পারসন। তো 1 2 3 কখন হবে? যখন কোনো জায়গাতে দোষ স্বীকার করা হবে। দোষ স্বীকার করলে আগে নিজের কথা আগে বলা লাগবে, এখানে ফার্স্ট পারসনটা আগে হচ্ছে। আর দোষ সারানো যখন কিছু হবে তখন কি হবে? 2 মানে সেকেন্ড পারসন, তারপর 3 তে হচ্ছে তোমার থার্ড পারসন, আর 1 এ হচ্ছে ফার্স্ট পারসন। সেটা সেম কোথায় কোথায় হবে, সাবজেক্ট পজিশনেও হবে, অবজেক্ট পজিশনেও হবে, সেম জিনিস। এই প্যাটার্নটা আর কি ফলো করে। আচ্ছা, তারপরে দেখি আমরা এটা, এই যে এটা বেশি ইম্পর্টেন্ট, পার্সোনাল প্রনাউনের পুরো একদম ওভারভিউ এখানে দেওয়া আছে। চলো খুব স্মুথ এন্ড স্মার্টলি এটা গো থ্রু করি। ওকে, তো পার্সোনাল প্রনাউন দেখো, এখানে পার্সন দেওয়া আছে, এখানে এটা নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল, আবার এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল। আচ্ছা, তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলারটা কি হচ্ছে? আই। এটার অবজেক্ট আই হলো সাবজেক্ট ফর্মে আসে, আর অবজেক্ট ফর্মে আসে মি। পজিটিভ মানে কি? এই দুটা মানে হচ্ছে তোমার কি? পজিটিভ শব্দের অর্থ হচ্ছে তোমার মালিকানা, মালিক হওয়া, কোনো কিছু ওন করা, রাইট? মালিক হওয়া, কোনো কিছু ওন করা, সেটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, দেখাবো পজিটিভ প্রনাউনটা, এটা এগুলোকে পজিটিভ প্রনাউন বলে, আর এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে, আর এগুলোকে রিফ্লেক্সিভ। একটু আগে বললাম না, রিফ্লেক্সিভ কোনটা হবে? সেলফ হবে। এই যে সেলফস, দেখো সেলফ এখানে, এখানে সেলফস, এখানে সেলফ, এখানে সেলফ, এখানে সেলফ, এখানে সেলফ। সিঙ্গুলার হলে সেলফ হবে, আর প্লুরাল হলে সেলফস হবে। আচ্ছা আচ্ছা, তার এখানে দেখতে পাচ্ছি হাই, মি, তারপর হচ্ছে মাই। মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? মাই কেন পজিটিভ অ্যাডজেক্টিভ? কারণ মায়ের পরে একটা নাউন বসে। মাই পেন, মাই ফাদার, মাই স্কুল, মাই কলেজ। তাহলে মায়ের পরে দেখো সব নাউন। সেই নাউনের মালিকটাকে, মালিকটা কিন্তু নাউনের আগেই বসে আছে। মাই স্কুল মানে কি? আমার স্কুল। তাহলে স্কুল মালিককে আমি। তাহলে খেয়াল করো, স্কুলের আগে আমি, মালিকটা বসে আছে। তো মালিক বসার কারণে এটাকে বলা হয় পজিটিভ। আর নাউনকে ডেসক্রাইব মডিফাই করার কারণে অ্যাডজেক্টিভ হয়। এখানে মিল হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো মাই স্কুলকে একসাথে কি বলে? মাইন বলে, MINE, মাইন। আচ্ছা, একটু পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ একটু ডিটেইলস আলোচনা করে নিই, তারপর না হয় আমি সামনে আগাবো। তো ইংলিশ গ্রামারে এটাকে বলা হয় পজেসিভ। পজেস করা কোনো কিছু, এটাকে কি বলে? ইংরেজিতে কি বলে? পজেসিভ বলে। বাংলায় বলা হয় তোমার মালিকানা। কোনো কিছু ওন করা, কোনো কিছু পজেস করা, সেটা হচ্ছে পজেসিভ। তো এটা দুই প্রকার, টু টাইপস এর আছে। একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, দুইটা আছে। আচ্ছা, তো পজেসিভ অ্যাডজেক্টিভ গুলা কোনটা আমি একটু লিখি, লেখা ট্রাই করি। প্রথমত হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, তারপর হচ্ছে ইয়োর, আর হচ্ছে ইটস। 1 2 3 4 5 6 7। আচ্ছা, সাথে আর একটা পজিটিভ। ওকে, এগুলোর পরে কখনো কোনো একটা শব্দ বসলে এটা কনফার্ম নাউন হবে, অলওয়েজ নাউন হবে। আবার বলি, এই 7টা শব্দের পরে কোনো একটা শব্দ কখনো বসলে এটা কনফার্ম নাউন হবে। তাহলে হিজ ফাদার, ফাদার একটা নাউন। হার কনফিডেন্স, কনফিডেন্স নাউন। মাই স্কুল, স্কুল নাউন। আওয়ার কান্ট্রি, কান্ট্রি নাউন। দেয়ার কার, তাদের গাড়ি, গাড়িটা হচ্ছে নাউন। ইউর মাদার, মাদারটা হচ্ছে একটা নাউন। ইটস কালার, কালার নাউন। খেয়াল করে দেখো, এই শব্দগুলোর পরে কখনো একটা শব্দ বসলে সেটাকে নাউন বলে, এটা অবশ্যই নাউন হবে এটা। ঠিক আছে, এখন আমি যদি একটা বাক্য বলি, দেখো এটা কোন একটা, যেমন অ্যাডমিশন টেস্ট ছিল, হি লস্ট না, হি ট্রাইড ছিল, আইটা না গেস, হি ট্রাইড হিজ বেস্ট। এখানে বেস্ট কোন পার্সন স্পিচ বলো তো? এটা বেস্ট কোন পার্সন স্পিচ? অনেকে হয়তো ভাবতেছো বেস্ট মনে একটা অ্যাডজেক্টিভ, গুড, বেটার, বেস্ট। উত্তর হচ্ছে না। ফাংশনালি সেন্টেন্সের মধ্যে দেখো যে হিজ কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? আমি কি বললাম? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। এই বাক্যের কনটেক্সটে ফাংশনালি এই বেস্ট কিন্তু একটা নাউন, অবশ্যই নাউন। ইটস নট এন অ্যাডজেক্টিভ। ওকে, এটি কিন্তু একটা অবশ্যই একটা নাউন, এটা অ্যাডজেক্টিভ না। তো আমার টেকটা কি ছিল? এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো একটা শব্দ বসলে সেটা একটা নাউন হয়। তো অ্যাডজেক্টিভ গুলাই থেকে এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ কেন বলে? নাউনকে ডিসক্রাইব বা নাউনকে ডিসক্রাইব বা মডিফাই করার কারণে এগুলোকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলে। এবং এই নাউনের মালিক হচ্ছে ওরা সবাই। মালিক সবাই হওয়ার কারণে এটাকে বলা হয় পজিটিভ, পজেস করতেছে। এখানে একসাথে মিলে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। এখন পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে কি আসে? পজিটিভ প্রনাউন গুলো আসে। তো চলো তো প্রনাউন গুলো দেখি। আচ্ছা, পজিটিভ প্রনাউন গুলো কি আছে? হিজ এর পজিটিভ প্রনাউন কি হবে? হিজ।
এটা আজকে পরীক্ষায় দেখবে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন লিস্টে আসছে। হারের কি হবে? হার লিখি, এটা মায়ের কবে, মায়ের কি হবে? আচ্ছা, হার আওয়ারটাও লিখে নিই, তারপরে দেয়ার এটাও লিখে নিই, তারপরে হচ্ছে ইয়োরটাও লিখে নিই। ব্যাপারটা হচ্ছে ইটস এর কোনো পজিটিভ প্রনাউন নাই। আচ্ছা, এখানে আওয়ার্স হবে, এখানে দেয়ার্স হবে, এখানে ইয়োর্স হবে, এখানে হার্স হবে, আর এখানে মাইন হবে, MIN। এখানে হিজ এবং মাইন এগুলো বেশি ইম্পর্টেন্ট। এনিওয়ে, তাহলে এখানে এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে, এগুলোকে পজিটিভ প্রোনাউন বলে। কেন পজিটিভ প্রোনাউন বলে আসো দেখি। সে ফর এক্সাম্পল, একটা বাক্য লিখলাম, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, দেশের নাম বাংলাদেশ। এবার আরেকটা লিখলাম যে আওয়ার কান্ট্রি ইজ স্মল, আমাদের দেশটা হলো ছোট। ওকে, খুবই ভালো। তো খেয়াল করে দেখো, আওয়ার কি একটা নাউন, সরি কান্ট্রি একটা নাউন, তো নাউনকে ডেসক্রাইব বা মডিফাই করছে আওয়ার দিয়ে, তাহলে এটা কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন এটা। ওকে, খুবই ভালো। এখন দেখো তো, এই আওয়ার কান্ট্রিকে আমি একটা শব্দে কি এরকম লিখতে পারি? আওয়ার কান্ট্রিকে কি একটা শব্দে? সেটা কি? সেটা হচ্ছে আওয়ার্স। আওয়ার্স ইজ স্মল, মানে কি? আমাদেরটা ছোট। তাহলে আমাদের কোনটা? আমাদের দেশটা। ঠিক আছে, তো কেমনে আসলো, কিভাবে আসলো দেখো তো। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দুইটা মিলে কি হয়ে গেছে? আওয়ার্স হয়েছে। আওয়ার্সটা কি? ইজটা একটা ভার্ব, একটা বাক্যের ভার্বের আগের পজিশনটা কার থাকে? সাবজেক্টের। তাহলে আওয়ার সাবজেক্ট পজিশনে বসে, তাহলে সাবজেক্ট পজিশনে কে বসে? নাউন আর হচ্ছে প্রোনাউন। তাহলে এটা কি হবে? নাউনের পরিবর্তিত বসছে, তাহলে এটিকে একটা প্রোনাউন হবে। তো কি প্রোনাউন? পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে যেহেতু আর, সেই কারণে এটিকে পজিটিভ প্রোনাউন বলে। তার মানে পুরো ব্যাপারটা একটু যদি আমি গুছিয়ে বলি, এটা থেকে এটা সম্পর্কটা কি, একসাথে যদি সম্পর্ক যদি বলতে চাই, কি সম্পর্ক? সেটা হচ্ছে তোমার পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে পজিটিভ প্রোনাউন, রাইট? পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়ালস টু পজিটিভ প্রোনাউন। ঠিক, ওকে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়ালস টু পজিটিভ প্রোনাউন। তাহলে শি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। হার কার ইজ রেড, তার গাড়িটা হচ্ছে লাল। তাহলে হার কারকে একটা শব্দে বলা সম্ভব, দিস ইজ হার্স। তাহলে হার্স ইজ রেড, কোয়াইট পসিবল। আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। মাই বুক ইজ রেড, আমার বইটা হচ্ছে লাল। তাহলে মাই বুকটাকে একটা শব্দে বলা সম্ভব, মাইন ইজ রেড, এরকম বলা সম্ভব। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়ালস টু পজেসিভ প্রোনাউন, এভাবে ফর্ম হতে পারে। তাহলে দেখতে পাচ্ছি আমরা পজিটিভ তাহলে দুই প্রকার, পজিটিভ অ্যাডজেক্টিভ এন্ড পজিটিভ প্রোনাউন। আচ্ছা, এটুকু আলোচনা করা হয়েছে। তাহলে দেখো, আমি কিন্তু এতক্ষণ যাবত এগুলো তোমার সাথে আলোচনা করলাম। চেক ইট আউট। মাই থেকে মাইন আসছে, আওয়ার থেকে আওয়ার্স, ইউর থেকে ইয়োর্স, আবার ইউর থেকে ইয়োর্স। এই ইউ তো হইতে পারে সিঙ্গুলার হলে এটা কি তুমি, তুমি বা আপনি। আর এই ইউটা কি? তোমরা বা আপনারা। তখন এটা ইউর অর্থ অনুযায়ী এটা চেঞ্জ হবে। হিজ দেখো, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ জানো, আর এটা কি? পজিটিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ কখন হবে? যখন হিজের পর একটা নাউন থাকবে। আর যখন এটা একা একা যখন বসবে, তখন সেটাকে পজিটিভ প্রোনাউন। আচ্ছা, হার্টস, ইটস এর কথা বললাম যে দেখো নাই এখানে এটা। আর দেয়ার কি হবে? দেয়ার্স হবে। এই তো। আর সাবজেক্ট ফর্ম আই, উই, ইউ, আবার ইউ, শি, হি, শি, দে, ইট, সব বুঝতেছো? আইটা কি হবে? আইটা হচ্ছে মি। তারপর উইটা আস হচ্ছে, ইউটা ইউ, ইউ সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই রকম। হিয়ার হিম হবে, শিয়ার হার হবে, ইটের ইট হবে, আবার দের দ্যাম হবে। এগুলো তুমি জানো, ছোটবেলা পড়ছো। এগুলো হয়তো একটু সমস্যা হতে পারে। তো আশা করি পুরো চার্টটা ভালো করে বুঝছো। টেক ইউর টাইম, সময় নাও, কি বলি সেটা বুঝো, লেখো খাতায়, তারপর দেখো পুরো ব্যাপারটা কত ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম এতক্ষণ যাবত সবকিছু দেখলাম। এবার তাহলে আস্তে আস্তে আমরা কোথায় চলে যাব? আস্তে আস্তে আমরা আর একটু গভীরে চলে যাচ্ছি। এখন একটু দেখি, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা 5 স্টার রেটিং। জিরেন্ডার পূর্বে ব্যবহৃত হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো, জিরেন্ডার পূর্বে নাকি পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, কারণ জিরেন্ড তো নাউন হয়। জিরেন্ড কাজ করে কিসের মতো? নাউনের মতো। সো নাউনের আগে তো অ্যাডজেক্টিভ হবে, খুবই সহজ কথাবার্তা। আর প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে ব্যবহৃত হবে পজিটিভ প্রোনাউন। আচ্ছা, যেমন দেখো, রহিম হিয়ার্ড মি, রহিম হিয়ার্ড মি কলিং। তাহলে এখানে মি যেহেতু একটা কি অবজেক্ট, তার মানে একটা প্রোনাউন, তাহলে এই কলিংটা কি হবে? এটা একটা পার্টিসিপল, পি ফর পার্টিসিপল, আই মিন প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আই ডিসলাইক হিজ শাউটিং,
হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে এই শাউটিংটা কি হবে ভার্ব প্লাস এনজি নাউন, তাহলে এটা কি, এটাকে জিরান বলবো আমি, এটাকে জি ফর হচ্ছে জিরান। ওকে, জি ফর হচ্ছে জিরান। তারপরে দেখি আই অবজার্ভ হিম কামিং, আই অবজার্ভ হিম, তাহলে হিমের পরে এখানে কামিং বসাইছে, তাহলে এই এখানে কি এটা কি হবে, এটাকে অবজেক্ট, অবজেক্টের পরে এখানে কামিং বসাইছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, তাহলে এটা ইটস এ পার্টিসিপল। এবার এখানে আছে আই অবজেক্ট টু মাই গোয়িং, আমার যাওয়া, তাহলে মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এই গোয়িংটা কি হবে, পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, তাহলে গোয়িংটা নাউন, ওই কনটেক্সটে কি হবে, ইটস জিরান। ওকে, তাহলে পার্টিসিপল জিরান, পার্টিসিপল জিরান, এটা খুব ইম্পর্টেন্ট, ছোট জিনিস, মাথায় রেখো এটা। আর এটা তো একটু আগেই বললাম, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর পরিবর্তে কি হয়, পজিটিভ প্রোনাউন হয়। ওই যে ইউর টেস্ট ওয়াজ হার্ডার, তোমার টেস্টটা ছিল হার্ডার দেন আওয়ার্স। আওয়ার্স মানে কি, আওয়ার টেস্ট, না আমাদের টেস্ট গুলা থেকে তোমার টেস্টটা অনেক কঠিন ছিল। তারপরে উই হ্যাভ আওয়ার বুকস, আমাদের 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 বই আছে। ডু ইউ হ্যাভ ইউর্স, ইউর্স মানে কি, ইউর বুকস, আওয়ার বুকস আর ইউর বুকস, তোমার কি বই আছে, তাহলে ইউর বুকস একসাথে ইউর্স বলছে। একটু আগে তোমার সাথে ডিসকাস করলাম এই ব্যাপারগুলো এখানে। ওকে, মুভিং নেক্সট, সামনে চলো অ্যাপ্রোচ করি। তারপর বলছে কোনো নাউন বা জিরান বা শরীরের কোনো নামের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, ওই যে হিজ, হার, মাই, আওয়ার, এগুলো তো নাউন। নাউনের পূর্বে, জিরানের পূর্বে একটা তো দেখলাম হিজ ফাদার, ফাদার তো নাউন। তারপরে মাই হেড, আমার আমার কি মাথা, মাই ফিঙ্গার, মাই হ্যান্ড, তাহলে দেখো কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের আগেও কি বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তারপরে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, চারটা ছিল বলছিলাম, দিস, দ্যাট, দিস আর হচ্ছে দোজ। ডিস্ট্রিবিউটিভ কি ছিল, ভাগযোগ। ঠিক আছে, ভাগযোগ মানে কি, একা একা, সিঙ্গেল সিঙ্গেল কোনো কিছু বোঝাচ্ছে, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, সব সিঙ্গেল সিঙ্গেল বোঝাচ্ছে। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, এটা কোনো নির্দিষ্ট না, ফিক্স না। মেনি, মাচ, লেস, সাম, অনির্দিষ্ট। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হবে এগুলা, হুইচ, হোজ, এগুলো দিয়া নাউনের পূর্বে সেটাকে মডিফাই করলে এগুলোকে অ্যাডজেক্টিভ হয়েছে, তখন কিন্তু অ্যাডজেক্টিভ হয়। বলছিলাম না আইডিপি, আই ডি পি, আই হলো দুইটা, ইন্টারোগেটিভ আর হচ্ছে ইনডিফিনিট, আর ডিতে হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, আর পি ফর হচ্ছে পজিটিভ। এগুলো কি হতে পারে, এগুলো যদি কোনো নাউনের আগে বসে, এগুলো যদি কোনো নাউনের আগে বসে, নাউনকে মডিফাই করে, তখন এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, হ্যাঁ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তারপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এরকম এই শব্দগুলোই প্রনাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো যেহেতু প্রনাউনও থাকে অ্যাডজেক্টিভও থাকে, এখানে এগুলোকে প্রনোমিনাল বলে। প্রনাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসে ইংলিশ গ্রামারে, এগুলোকে বলা হয় প্রনোমিনাল। দ্যাটস ইট। মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারেন নিচে কোনটা প্রনোমিনাল, তখন এই প্রনোমিনাল কনসেপ্টটা ভালো করে না জানলে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবে না এটা। ওকে, তারপরে দেখি আমরা জোর প্রদান করা হইলে, সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে তখন সেলফ বা সেলফস। রিফ্লেকশন, আমি আয়নাতে, আমি নিজেকে আয়নায় দেখি, আমার রিফ্লেকশন, আমি নিজেকে আয়নায় দেখি, তাহলে আই থেকে কি হবে, মাই সেলফ। ঠিক আছে, সি কি হবে, হার সেলফ। তার মানে এটা রিফ্লেকশন ওইখানে আছে। রিফ্লেক্সিভ কি হবে, সেলফ বা সেলফ যুক্ত হবে। এখানে এই কথাগুলো এখানে বলছে। জোর প্রদান করা হলে বা সাবজেক্ট বা অবজেক্ট একই হইলে সেলফ বা সেলফ যুক্ত রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করতে পাই। এবং রিফ্লেক্সিভ প্রনাউনটা তখন নাউন প্রনাউনের ঠিক পরে বসে, মাঝে মাঝে আরো দূরেও বসতে পারে। আমরা রেফারেন্স দেখবো ইন্টারন্যাশনাল ডিকশনারি আজকে, এবং সেগুলো কিন্তু এমফেটিক প্রনাউন বলে। এমফেটিক মানে হচ্ছে এমফেসাইজ করা, এমফেসিস দেওয়া কোনো জায়গাতে, হ্যাঁ, জোর দেওয়া আর কি, সেটাকে বলে এমফেটিক। যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। এখন আমি যদি বলি আই মাই সেলফ ডু দা ওয়ার্ক, আমি নিজে, আমি এই কাজটা করি, তার মানে আমি কি আর বেশি এমফেসিস করলাম, আমাকে আর বেশি এমফেসিস করলাম আমার রিফ্লেকশন মাই সেলফকে দিয়ে, তাই তো? তাহলে তখন এটাকে এমফেটিক প্রোনাউন বলে, জোর দেওয়া প্রোনাউন বলে আর কি, স্পেশাল টাইপের একটা ব্যাপার। আচ্ছা, তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কর্তৃক সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ। ডিস্ট্রিবিউটিভ জানি কোনটা, ভাগযোগ, একা একা, একটা একটা, সিঙ্গেল সিঙ্গেল, ইচ অফ দেম, আইদার অফ দেম, এরকম। তাহলে ভার্ব তো অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। এবং ভিন্ন ভিন্ন ইনডিফিনিট প্রোনাউন কর্তৃক ভিন্ন ভিন্ন সিঙ্গুলার প্লুরাল ভার্ব ব্যাপার, বিষয়টিও লক্ষণীয়। তো ভিন্ন ভিন্ন ইনডিফিনিট প্রোনাউন কোনটা হবে, সাম হইতে পারে। তো সামটা এটা কি হইতে পারে, সাম এটা সিঙ্গুলার হইতে পারে, সাম প্লুরাল হইতে পারে। ঠিক আছে, সাম সিঙ্গুলার, সাম প্লুরাল কেমনে হয়, ধরো সাম দেয়ার আর 50 স্টুডেন্টস, সেখানে 50 জন স্টুডেন্ট আছে। সাম loves, সাম লাভস তো হবে না, সাম লাভ ফিজিক্স, সাম লাভ লজিক। ঠিক আছে, 50 জন সেখানে স্টুডেন্ট আছে, তাদের কিছু কিছু স্টুডেন্ট কি করে, কেউ কেউ কি করে, সাম, কেউ কেউ ফিজিক্স পছন্দ করে বা কেউ কেউ ম্যাথমেটিক্স পছন্দ করে, এরকম। তাহলে কেউ কেউ, কিছু কিছু, এরকম বলতেছি আমরা সাম, তো অনির্দিষ্ট বোঝাচ্ছে এটাতে, তাই তো? তাহলে সেটাই বলছে এখানে। ইনডিফিনিট প্রোনাউনটা কখনো কখনো কি হয়, প্লুরাল ভার্ব নেয়, আবার কখনো সিঙ্গুলার ভার্ব নেয়। কিভাবে, ধরো আই হ্যাভ সাম রাইস,
আই ইট রাইস, আমি ভাত খাই, অথবা আই কুক রাইস, আমি ভাত রান্না করেছিলাম, ঠিক আছে, আমি ভাত রান্না করছিলাম। সাম অফ দ্য রাইস ইজ বার্নড হবে, কিন্তু আর বার্নড হবে না, খেয়াল করছো? তাহলে কারণ রাইসটা একটা আনকাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করা যায় না, তার মানে পরের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে কিভাবে এগুলো ব্যবহার হয় বাক্যের মধ্যে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে, রাইট? তাহলে ইনডিফিনিট প্রোনাউন গুলো এটা সিঙ্গুলার হইতে পারে, এটা প্লুরাল হইতে পারে, ডিপেন্ড করে সেন্টেন্স হবে এটা কাকে রেফার করতেছে। এটা কি সিঙ্গুলার নাউনকে রেফার করতেছে, নাকি সিঙ্গুলার কোনো প্রোনাউনকে রেফার করতেছে? হ্যাঁ, সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার, ঠিক আছে, নাউন প্রোনাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কাকে রেফার করতেছে এর উপর। যাই হোক, হয়তো কঠিন লাগতেছে কথাগুলো শুনে, কিন্তু আমি যখন এমসিকিউ সলভ করতে যাব তখন দেখবা তুমি অল ডটস, যতগুলো ডট বলতে, যতগুলো ইনফো বলতে, সবগুলো ধরো এক একটা ডটস, তুমি যখন অল ডটস গুলো একসাথে যখন কানেক্ট করবা, তখন সব ডট গুলো একসাথে কানেক্ট করলে পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু তুমি দেখবে পড়তেছো কিন্তু অনেকগুলো লিঙ্ক করতে পারবে না। আচ্ছা, তারপর কি বলছে? শুধু অবজেক্টের ব্যবহার হয়ে দুজনের মধ্যে, আগেই বললাম ইচ আদার হবে দুজনের মধ্যে, দুইয়ের অধিক হলে, তিন বা তিনের বেশি হলে সেগুলো কি হবে? ওয়ান অ্যানাদার হবে, এই তো। তারপর প্রশ্নে ব্যবহৃত হইলে সেগুলোকে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, কিন্তু ওইসব ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড গুলোর আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসলে আবার রিলেটিভ প্রোনাউন হয়। হ্যাঁ, কথা তো ঠিক। হু আর ইউ, তুমি কে? এখানে আই এম করিম, তাহলে হু এর পরিবর্তে আমি এখানে করিম বলতেছি এখানে, রাইট? করিমটা নাউনের পরিবর্তে যেটা সেটা প্রোনাউন হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এগুলো কি হয়? ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। এখন আমি যদি বলি ইট ইজ আই হু ডিড ইট, এটা হচ্ছে আমি যে এটা কাজটা করছিল, তার মানে ইন্টারোগেটিভ প্রোনাউনটা দেখা যাচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউনের মধ্যে কাজ করছে, এই কথা এখানে বলছে। প্রশ্নে ব্যবহৃত হলে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড গুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, আর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে অথবা ডিক্লারেটিভ সেন্টেন্সে, মডার্ন ইংলিশ তখন ডিক্লারেটিভ বলে, ডিক্লারেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন হয়। আচ্ছা, ওয়ান এর পজিটিভ শব্দটা এটা হবে ওয়ান্স, এটা খেয়াল রাখবা, এটা ইম্পর্টেন্ট। তবে এভরিওয়ান, সামওয়ান ইত্যাদি প্রোনাউনের পজিটিভ আধুনিক গ্রামার মডার্ন ইংলিশ অনুসারে যেগুলো পরে দেয়ার হয়, আর ট্রেডিশনাল ইংলিশে কি হবে? সামওয়ান, এভরিওয়ান, এগুলোর পরে হিজ অথবা হার, যেভাবে যাকে বুঝাচ্ছে এটা, ঠিক আছে, যাকে বুঝাচ্ছে। মেল হলে কি হবে? হিজ হবে, আর ফিমেল হলে হার হবে। আর আধুনিক ইংলিশে, মডার্ন ইংলিশে এটা কাউকে যেহেতু নির্দিষ্ট করতেছে না এটা কি হিজ নাকি হার, এই কারণে এটাকে একসাথে তারা কি বলতেছে? এটাকে দেয়ার বলতেছে, মডার্ন গ্রামার আর কি। রেফারেন্স দেখবো আমরা। তারপর কালেকটিভ নাউন পজিটিভ ইটস হলেও নাউন অফ মাল্টিটিউডের পজিটিভ প্রনাউন প্লুরাল হয়। কিরকম? মানে নাউন অফ মাল্টিটিউড ব্যাপারটা কি? ধরো একটা বাক্য যদি বলি, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। জুরি মানে কি? জুরি হচ্ছে কালেকশন অফ জাজেস, এটা কখনো একা একা হয় না, কালেকশন অফ জাজেস মানে বিচারক মন্ডলী যেটা বলি। তাহলে কালেকটিভ নাউন তোমার দুইটা হয়, কালেকটিভ নাউন তোমার সিঙ্গুলারও হইতে পারে, কালেকটিভ নাউন তোমার প্লুরালও হইতে পারে। কখন সিঙ্গুলার হবে আর কখন প্লুরাল হবে? দিস ইজ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন তোমার সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। তো সিঙ্গুলার কখন হবে? যখন সবাই একসাথে থাকবে। সিঙ্গুলার হবে যখন সবাই একসাথে থাকবে। আর প্লুরাল কখন হবে? যখন সবাই আলাদা থাকবে। যখন আলাদা থাকবে কখন হবে, কখন একসাথে হবে তখন। এবার চলো দেখি বাক্যটা, একটা বাক্য যদি দেখি, ধরো দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন, OPINION। ট্যাগ কোশ্চেন যদি করতে যাও কি হবে এটার উত্তর বলো তো? জুরি মানে কি? কালেকশন অফ জাজেস। জুরি গেভ অ্যান ওপিনিয়ন, একটা ওপিনিয়ন দিছে, তার মানে জুরি বডির মধ্যে যারা আছে সবাই একসাথে আছে, তাহলে একসাথে থাকলে সেটা কি হবে? এটা কি সিঙ্গুলার হবে। তাহলে এটার প্রনাউনটা কি হবে? দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন। এটা কোশ্চেন যদি করো তাহলে কি হবে? এটা পড়ছিল 9-10 মনে করে দেখো, ডিডন্ট ইট হয়, সিঙ্গুলার বুঝাচ্ছে। নাও কাম টু দ্য পয়েন্ট। যদি বলতো দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স। ডিফারেন্ট ওপিনিয়ন্স মানে কি? ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে, তার মানে জুরি বোর্ডের মধ্যে যারা আছে সবাইকে একসাথে আছে নাকি আলাদা হয়ে গেছে, মানে ভাগ হয়ে গেছে? অবশ্যই এখানে ভাগ হয়ে গেছে, একসাথে নাই। তখন সেটা কি হবে? ট্যাগ কোশ্চেনে যদি অ্যান্সার করতে চাও সেটা কি হবে? তোমার ডিডন্ট দে হবে, রাইট? তাহলে এই যে কালেক্টিভ নাউন সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয়, দুটোই যে হয়, কালেক্টিভ নাউন যদি প্লুরাল হয় ইংলিশ গ্রামার সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড, MULTITUD, নাউন অফ মাল্টিটিউড। তার মানে কালেকটিভ নাউনের যে প্লুরাল হয়, যে কনসেপ্টটা ইংলিশ গ্রামারে, এটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তাহলে পুরো ব্যাপারটা একটু পড়লাম। এখন তাহলে দেখো তো, কালেকটিভ নাউনের পজিটিভ সাধারণত ইটস হলেও, ইটস তো হয়, মানে ইটস থেকে তো ইট হয়েছে না, এখানে দেখো ইট হয়েছে, ঠিক আছে। দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন, ইটস ওপিনিয়ন ওয়াজ গুড, এটার ওপিনিয়নটা ছিল খুব ভালো, তাহলে ইটস বসাইছো। কিন্তু ওরা কি বলছে এখানে? এটা নাউন অফ মাল্টিটিউড হলেও পজিটিভটা প্লুরাল হয়। এই যে নাউন অফ মাল্টিটিউড হলে সেটা পজিটিভটা প্লুরাল হবে, এটা আলাদা আলাদা থাকবে, তখন দে হবে। দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, জুরি ডিফারেন্ট ওপিনিয়ন্স দিয়েছিল, দেয়ার ওপিনিয়ন্স ওয়ার ডিস্ট্রাকটিভ, তাদের ওপিনিয়ন্স গুলো ছিল মারাত্মক, ধ্বংসাত্মক ছিল, ভালো ছিল না, ঠিক আছে।
দেয়ার অপিনিয়ন্স, তাহলে সেটাই এখানে বলা আছে। পজিটিভ যদি কি হয়, মাল্টিটিউড হলে পজিটিভের পরে প্লুরাল প্রোনাউন হয়। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে এবার চলো আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করি। এতক্ষণ যাবত আমরা দেখে নিলাম, পুরো বেসিকটা একটু গো থ্রু করলাম। এখন চলো, আই টট মাই সেলফ, কি বলছি এখানে দেখো, আই টট মাই সেলফ ফ্রেঞ্চ, আমি আমার নিজেকে ফ্রেঞ্চ শিক্ষা দিই। তার মানে কি আমি নিজে, আমি আই এম এ সেলফ লার্নার, নিজে নিজে শিখি। তাহলে সেলফ লার্নার যে বলতেছি এখানে, নিজে নিজে শিখতেছি, তার মানে এখানে কি আমি এবং মাই সেলফ তো সেম জিনিস। তাহলে আই টট হোম, টিচ মানে কি শিক্ষা দেওয়া, লার্ন মানে কি শেখা, টিচ মানে শিক্ষা, আমি নিজেকে ফ্রেঞ্চ শিক্ষা দিই। তাহলে আমি যদি একটা ভার্বকে হোম দিয়ে প্রশ্ন করি, আই টট হুম, কাকে? একটা ভার্বকে তুমি হোয়াট বা হোম দিয়ে প্রশ্নগুলো উত্তর পাইলে কি পাও? অবজেক্ট পাও। তাহলে দেখতে পাচ্ছ আই টট হোম কাকে? আমাকে। তাহলে আই টট মাই সেলফ। তাহলে একটু আগে বললাম না, সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম, সাবজেক্টের রিফ্লেকশনটা হচ্ছে অবজেক্ট পজিশনে থাকতেছে, তাহলে সেটা কি হবে? দিস ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে অ্যান্সার তোমার হবে সি নাম্বারটা, ঠিক আছে। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই পার্সন হয়, সাবজেক্টের রিফ্লেকশন যদি অন্য কোথাও থাকে, সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন। বাট বাক্যটা যদি এরকম থাকতো, আই মাই সেলফ টট ফ্রেঞ্চ, তার মানে কি আমাকে তখন আরো বেশি এমফেসিস করা হয়েছে, জোর দেওয়া হয়েছে, তখন সেটা কিন্তু একটা এমফেটিক প্রোনাউন হয়ে যাবে। তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কখনো এমফেটিক প্রোনাউন হইতে পারে, whenever the meaning goes much more stress, অনেক বেশি যখন স্ট্রেস দেয়, অনেক বেশি যখন জোর দেয়, এমফেসিস যখন করে, তখন সেটা হবে এমফেটিক প্রোনাউন। ওকে, এটা হয়ে গেল। বি নাম্বারটা আমরা আলোচনা করলাম। মুভিং নেক্সট, পরটা দেখি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, শুদ্ধ বাক্য এখানে বের করতে বলছে। এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েন্ট, ওয়েন্ট একটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটাও ভার্ব, সবগুলাই ভার্ব। আচ্ছা, ভার্বের আগের পজিশনটা কে থাকে? সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট থাকলে তাহলে তো মিতো হবে না, কারণ মিতো একটা অবজেক্ট ফর্ম। এটা তারপরে আর কি, এখানে আবার তো সাবজেক্ট, এখানে আবার মি আছে, এটাও হবে না, এটাও বাদ, দুটোই বাদ। তাহলে এ এবং বি দুটোই বাদ। তাহলে বাকি রইল কোনটা? সি নাম্বার এবং ডি নাম্বার। আমি দেখতে পাচ্ছি এখানে মাই ফ্রেন্ড আছে, মাই ফ্রেন্ড এন্ড আই আছে, আবার আই এন্ড মাই ফ্রেন্ড আছে। এখন তাহলে কোনটা নিব? একটু আগে বললাম না, দুইটা প্যাটার্ন বলছিলাম। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউনে দুইটা প্যাটার্ন বলছিলাম, একটা হচ্ছে 1 2 3, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, দোষের কথা বল। হ্যাঁ, আর দোষ ছাড়া হলে 2 3 1। আচ্ছা, যাওয়া, যাওয়া তো দোষের কথা কিছু বলা নেই, তার মানে এখানে সিকোয়েন্সটা কি হবে? 2 3 1, এরকম হবে এটা। এখন তো তিনটা তো থাকতে পারে, তিনটা ছাড়া তো দুটাও হইতে পারে, তখন কি হবে? তখন এটা আবার কি, দুটো যদি চিন্তা করি তাহলে এটা কি হইতে পারে? 2 3 হইতে পারে, আবার 3 1 হইতে পারে, আবার 2 1 হইতে পারে। দুটো তুমি যদি দুটো করে নাও, শেষটা বাদ দিয়ে দিছো এখান থেকে। কি করছি দেখো, বুঝো ভালো করে, কি করলাম আমি এখানে। দুইটা নিয়ে কি করলাম, এখানে শেষটা বাদ দিয়ে দিলাম, আর এখানে প্রথমটা বাদ দিয়ে দিলাম, আর এখানে মাঝখানেরটা বাদ দিয়ে দিলাম। তাহলে 2 3 3 1 আর 2 1। তাহলে এবার দেখি তো, মাই ফ্রেন্ডটা কি? মাই ফ্রেন্ড কি? মাই ফ্রেন্ড হলো 3, থার্ড পারসন। আইটা কি? আইটা কি? আইটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে বলো, তুমি বলো, এটা তাহলে 3, এটা হচ্ছে 1। তাহলে ওয়েন্ট মানে যাওয়া, দোষের কথা কিছু না। তাহলে 2 3 1, তাহলে কি হবে? 3টা আগে হবে, 1টা পরে হবে। তার মানে মাই ফ্রেন্ডটা আগে হবে, আর আমি হচ্ছে পরে হবো। তাহলে মাই ফ্রেন্ড আগে, মাই ফ্রেন্ড আগে, আর আমি পরে। তাহলে অ্যান্সার সি নাম্বার হবে। এটা সিকোয়েন্সটা পুরোপুরি উল্টা দেখতে পাচ্ছি আমি এটা। তাহলে ডি নাম্বার হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার হবে। খুব ছোট্ট সহজ, এগুলো একটু ভেবে খেয়াল না করলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এগুলো ভুল হবে, তো খেয়াল রাখবে ব্যাপারগুলোতে। তারপর দেখি, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন বুঝতেই পারছো, রিলেট করতেছে কাউকে, যুক্ত করতেছে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানে হচ্ছে যুক্ত করা, আর প্রোনাউন কি? নাউনের পরিবর্তে বসে। তার মানে আমি এখানে খেয়াল করবো, যুক্ত করা দুইটা কন্টেক্সট, একটা যুক্ত করতে হবে, আর একটা নাউনের পরিবর্তে বসবে। যেহেতু প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন যেহেতু বলছে, দুইটা কন্টেক্সট যদি কোথাও থাকে তাহলে সেটাই এখানে হবে। এবার আমি দেখি এই নাম্বারে কি বলছে, দ্য ম্যান হুম কার ব্রোক ডাউন। হুম মানে যার, হুম মানে কি? আচ্ছা, হু মানে কি? যে। হু মানে কি? কে, কে বলতে পারি। আবার হু আর ইউ, তুমি কে? হ্যাঁ, আবার ইট ইজ আই, এটা হচ্ছে আমি, যে কাজটা করছিল, তাহলে যে, কে অথবা যে। ইন্টারগেটিভ হলে কে হবে, আর রিলেটিভ হলে যে হবে এটা। এবার আছে হুম। হুম যখন প্রশ্নবোধক হবে তখন কি? সেটা হচ্ছে কাকে, তাই তো, কাকে। আর যদি রিলেটিভ হয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে যাকে। ইট ইজ আই হোম দে ওয়ান্ট, এটা হচ্ছে আমি, যাকে তারা খুঁজছিল, যাকে। আচ্ছা, তাহলে দ্য ম্যান হোম কার, হোম কার হবে নাকি হুজ কার হবে? যে মানুষ, দ্য ম্যান লোকটা, যার গাড়ি হবে না? তাহলে যার হবে তো, যাকে তো এখানে হচ্ছে না। তাহলে হোমের ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ আছে, এখানে হুজ দিলে না, আমি চিন্তা করতাম, তাহলে হোমটা এখানে হবে না। তারপরে দ্য ম্যান হুজ কার, ওই লোকটা, তার মানে দেখো পুরো বাক্যটা একটু ভালো করে বুঝো তো। দ্য ম্যান কল্ড ফর হেল্প,
এটা ছিল মেইন বাক্য। লোকটা কি করছে? সাহায্যের জন্য প্রার্থনা করতেছে বা সাহায্য চাচ্ছে। এবার কোন লোকটা? হুজ কার ব্রোক ডাউন, যে গাড়িটা ভেঙে গেছে, ঠিক আছে, যার গাড়িটা এখানে ভেঙে গেছে। ওই সেন্সে এটা কি হচ্ছে? এটা তারা চাইছে এখানে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন এটা আসলে বলা যাবে কি না, এটা রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়তো বললে ভালোই তো, বেশি ভালোই তো, কারণ কার শব্দ একটা নাউন, তো নাউনের আগে এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, ওই সেন্স হয়তো বললো, তারা এখানে যুক্ত করে রাখছে, এই পার্টটুকুর সাথে পরের পার্টটুকু যুক্ত করে রাখছে, ওই সেন্সে হয়তো এটা রিলেটিভ প্রোনাউন বলতেছে আর কি এটা। ঠিক আছে, হোস কার, তাহলে কার, কার একটা নাউন, নাউনের আগে এটুকু বসে। তো ওই সেন্সে এখানে আনসার কোনটা হবে? বি নাম্বারটা এখানে হয়। সি নাম্বারে দ্য ম্যান হু কার, হু কার ব্রোক তা তো হয় না, দ্য ম্যান হু কার ব্রোক ডাউন তা তো হয় না, দ্য ম্যান কল, ঠিক আছে। হু কার, হু এর ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ, কারণ হু এর পরে নর্মালি কি হচ্ছে? সাবজেক্ট, হু সাবজেক্টের মধ্যে কাজ করে, তার একটা ভার্ব দেওয়া লাগে, দেয় নেই। তারপর আবার এখানে দেখি তো, দ্য ম্যান কল ফর হেল্প, ঠিক আছে। হুইচ কার, যার, হুইচ মানে তো স্পেশালি নর্মালি আমরা কোথায় ব্যবহার করি? হুইচ জেনারেলি বা স্পেশালি আমরা কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ করি, কিন্তু ব্যক্তি তো আছে, সো ব্যক্তির ক্ষেত্রে এটা দেওয়াটা এখানে কিন্তু যায় না, এটা দিস ইজ ডিকশনটা এখানে ঠিকঠাক নাই, তাহলে এটা এটা আউট, এই হুইচ ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ। তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে বি নাম্বার হবে। তাহলে দ্য ম্যান হুজ কার ব্রোক ডাউন কল ফর হেল্প, যে লোকটার গাড়ি নষ্ট হয়ে গেছে সে সাহায্য প্রার্থনা করছিল, এরকম বাংলা অর্থটা এরকম দাঁড়ায়। তাহলে অপশন বি হলো এটার অ্যান্সার। মুভিং নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে। প্রথমত নিদারটা কি, এটা আগে জানতে হবে। নিদার, সো নিদার বলো অথবা ইদার, নিদার বা নাইদার যেটাই বলো, ইদার বা আইদার যেটাই বলো, হ্যাঁ। আরেকটা হচ্ছে বোথ আছে, তিনটা আছে। ওকে, এগুলো অনেকগুলো অনেকগুলো পার্টস অফ স্পিচ হয়। ব্যবহার কোথায় হয় নর্মালি? এটা তিনটা ব্যবহার হয়, দুইটা বা দুইজনের মধ্যে, দুইটা বা দুইজনের মধ্যে এগুলো ইউজ হয়। আচ্ছা, তো নিদারটা কোথায় হয়? দুইটার মধ্যে কেউই না, কেউই না। আবার বলি, নিদারটা কি? দুইটার মধ্যে কেউই না। পার্সন হলে কেউই না, আর বস্তু হলে কোনোটাই না, কেউই না বা কোনোটাই না। আর আইদার মানে কি? যে কোনো একটা, যে কোনো একটা। আর বোথ মানে কি? বোথ মানে হচ্ছে উভয়ই, এটা তো বুঝতেই পারছো, বোথ মানে হচ্ছে উভয়ই। আচ্ছা, তাহলে নিদার অফ দ্য বুকস, দুইটা তাহলে বইয়ের সংখ্যা কয়টা এখানে বলো? দুইটা, দুইটা বই কিন্তু এটা নিদার অফ দ্য বুকস। আচ্ছা, একটু আগে পড়ছিলাম আমরা নিদার আইদার, এগুলো জানি কি হয়? এগুলো জানি কি হয়? ইন্ডিভিজুয়ালি একা একা যেহেতু বলে, একা একা যেহেতু বসে, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। লিটারালি এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ভার্বটা কি হবে? অলওয়েজ সিঙ্গুলার হবে। তো নিদার অফ দ্য বুকস, নাউনটা ঠিক আছে প্লুরাল, বুকস কারণ দুইটা বই, দুইটার মধ্যে কোনোটাই না, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে নিদার অফ, ইদার অফ, যেটাই বলো, নিদার অফ ইদার অফ যেটাই বলো, ভার্বটা কিন্তু কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু নাউনটা কি হবে? নাউনটা প্লুরাল হবে। এটা প্লুরাল ঠিক আছে, এটা প্লুরাল ঠিক আছে, এটা প্লুরাল ঠিক নাই, এটা প্লুরাল নাই। তাহলে এটা ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে আর হবে না, এখানে তাহলে কি ইজ হবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। নিদার অফ দ্য বুকস ইজ ইন্টারেস্টিং, দুইটা বই ছিল, দুটার মধ্যে কোনোটাই ইন্টারেস্টিং ছিল না, মজাদার ছিল না, কোনো ফান পাওয়া যাচ্ছে না, খুব কাঠখট্টা টাইপের এটা। নিদার অফ দ্য বুকস ইজ ইন্টারেস্টিং, অপশন বি হলো এটার অ্যান্সার। মুভিং নেক্সট, দ্যাটস দ্য জেন্টলম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস দ্য জেন্টলম্যান, এটা একটা বাক্য, ধরো চিন্তা করে দেখো। আচ্ছা, এবার বাক্যটাকে আমি যদি একটু ঘুরে একটু বুঝে শুনে যদি বলি, দ্যাটস দ্য জেন্টলম্যান, ঠিক আছে। তারপরে আই স্পোক টু হিম অ্যাবাউট দ্য জব। ধরো দুটা বাক্য, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, ঠিক আছে। তাহলে আই স্পোক টু হিম অ্যাবাউট দ্য জব, আমি তার সাথে কথা বলেছিলাম এই কাজটা নিয়ে বা চাকরিটা নিয়ে বা জবটা নিয়ে, আমি তার সাথে কথা বলছিলাম, এটা একটা বাক্য। তাহলে এখানে কি করলাম? এটা একটা বাক্য, এই বাক্য, ঠিক আছে, বাক্য শেষ। এখানে একটা বাক্য ছিল যেটা কি দ্যাটস আ জেন্টলম্যান, দ্যাটস দ্য জেন্টলম্যান, GENTLEMAN, জেন্টলম্যান, ফুল স্টপ। তাহলে এটা একটা বাক্য, আর আই স্পোক টু হিম অ্যাবাউট দ্য জব, এটা হচ্ছে আরেকটা বাক্য। দুইটা বাক্য, দুইটা ইন্ডিভিজুয়াল, দুইটা সেন্টেন্স, একটা বাক্য একটা বাক্য, দুইটা বাক্য এখানে আছে। এখন আমার ইচ্ছে হচ্ছে আমি দুইটা বাক্য রাখবো না, যেটাকে কি করবো? জয়েন করে ফেলবো, মানে জয়নিং দ্য সেন্টেন্সেস, দুই বাক্য একসাথে জয়েন করে ফেলবো। এখন জয়েন করতে হলে কি লাগবে বলো? কি লাগবে? প্রথম কথা হচ্ছে এখানে যে ফুল স্টপ আছে এটাকে উঠায় ফেলতে হবে, এটা থাকবে না। তো ঠিক আছে, ফুল স্টপ উঠে করি, দ্যাটস দ্য জেন্টলম্যান, দ্যাটস দ্য জেন্টলম্যান, তারপরে আই স্পোক টু হিম,
আচ্ছা, যুক্ত তো করতে হবে। যুক্ত করলে এখন কি করতে হবে? আলাদা করে আই স্পোক টু হিম এরকম করা যাবে? যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? এখানে টু হিমটাকে আমি কি বের করে নিয়ে আসি তো, কোন একটা ফর্মেটে টু হিমটা এখানে বের করে নিয়ে আসি। বের করে নিয়ে কই আসবো দেখি তো, মাঝখানে আনতে পারি কিনা, রিলেট করতে পারি, যুক্ত করতে পারি কিনা। তাহলে এখানে কি করতেছি, টু হিমটা নিয়ে আসতেছি এখানে, টু হিম, তারপরে আই স্পোক অ্যাবাউট দ্য জব। টু হিম না আনলে তো হবে না, এটা অদ্ভুত হয়ে গেল না, একটা বাক্য আছে আর একটা বাক্য আছে, এখান থেকে একটা পার্টনার নিয়ে আসলাম, তাহলে টু হিম তো করলে হবে না, উল্টা এখানে লিঙ্ক করতে হবে, সংযোগ করতে হবে। এখন তাহলে তাহলে তার মানে কি, তার মানে রিলেটিভ প্রনাউনটা আনতে হবে। তাহলে টু হিম, হিমটা কি, হি একটা সাবজেক্ট আর হিমটা একটা অবজেক্ট। তাহলে হুটা হলো সাবজেক্ট ফর্ম, আর হুমটা কি, হুমটা হচ্ছে অবজেক্ট ফর্ম। তাহলে এখানে কি করতে হবে, টু হোম ইউজ করতে হবে। তারপরে দুটো একসাথে লিঙ্ক করে দাও। তাহলে কি হয়েছে, দ্যাটস দ্য জেন্টলম্যান টু হোম আই স্পোক অ্যাবাউট দ্য জব, হয়ে গেল। তাহলে দ্যাটস দ্য জেন্টলম্যান, এখানে কোনো কিছু কি ছিল না, কোনো ফুল স্টপ টুল স্টপ কোনো কিছুই ছিল না, এখানে গো থ্রু ছিল, কন্টিনিউশন ছিল। তাহলে দ্যাটস দ্য জেন্টলম্যান, তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার, টু হোম। আশা করি অ্যানালাইসিসটা ভালো করে বুঝছো, এটা কেমনে কি করলাম। তাহলে আবার একটু রিক্যাপ করি, এখানে দুইটা বাক্য ছিল, দ্যাটস দ্য জেন্টলম্যান ফুল স্টপ, আই স্পোক টু হিম অ্যাবাউট দ্য জব, আমি তার সাথে এই কাজটা নিয়ে কথা বলছিলাম। আমার টেন্ডেন্সি বা আমার ইন্টেনশনটা কি, দুটা বাক্যকে এখন জয়েন করে ফেলবো, একটা বাক্য বানায় ফেলবো। এখন একটা বাক্য বানাতে কি করা লাগবে, আই দ্যাটস দ্য জেন্টলম্যান আই স্পোক টু হিম অ্যাবাউট দ্য জব, হলো না তো কিছু, কোনো কিছুই নেই মাঝখানে। তো যুক্ত করতে হলে কি করতে হবে, রিলেটিভ প্রনাউন আনতে হবে, যুক্ত করতে হবে। তাহলে টু হিমটা যদি প্রনাউন দিলে চিন্তা করতেছি এটাকে রিলেটিভ প্রনাউন মান্য যায় কিনা। তাহলে হিমের নাম, হিমের জায়গায় আমি কি করলাম, হুম দিয়ে দিলাম। কেন দিলাম, কারণ হুটা হলো সাবজেক্ট ফর্মে বসে, হুম হচ্ছে অবজেক্ট ফর্মে বসে। দ্যাটস ইট, ভাবো, চিন্তা করো কি করছে, দেন তুমি দেখবে লিঙ্ক করতে পারবা। শুনতে ভালো লাগা দিয়ে সবসময় কাজ করা যায় না, ঠিক আছে। ওকে, অনেকে তো মেজরিটি অফ দ্য স্টুডেন্টস দেখবে অ্যান্সার কোনটা করবে, এ নাম্বার করবে, দ্যাটস দ্য জেন্টলম্যান হুম আই স্পোক অ্যাবাউট দ্য জব। টু অনেকেই দেখবা দিবে না, কিন্তু কেন কেন হইলো, কি কারণে হইলো, সে তোমাকে ডিসকাস করলাম এখানে আমি এটা। ওকে, মুভিং নেক্সট। দিস ইজ নট মাই বুক, এটা আমার বই না। ইটস, দিস ইজ নট, শর্ট কন্ট্রাকশন ফর্ম গুলো দেখো, অ্যান্টি মানে কি, দিস ইজ নট, আর ইটস মানে কি, ইট ইজ। তাহলে দিস ইজ নট মাই বুক, এটা আমার বই না, তাহলে ইট ইজ কি হবে, ইট ইজ মাই সিস্টার্স বুক, এরকম ছিল, SISTER', ইট ইজ মাই সিস্টার বুক, এটা আমার বোনের বই। আচ্ছা, তাহলে দেখি তো, ইট ইজ কি হলো, ইট ইজ মাই সিস্টার্স বুক, ইট ইজ মাই সিস্টার্স। আচ্ছা, এখানে কি করছে, ইট ইজ অফ মাই সিস্টার, অফ মাই সিস্টার্স। তাহলে ইট ইজ মাই সিস্টার্স কেমন হইলো, এটা আমার বই না, এটা আমার বোনগুলো, অর্থ কেমন হয়ে গেল না, এটা হয় না। অফ মানেই তো এর, আবার মাই সিস্টার্স এখানে অ্যাপোস্ট্রফি দিছো, এখানে অফ দিছো, এটা রিডান্ডেন্ট। আবার এখানে অফ দিছো, অফ মাই সিস্টার, তাহলে ইটস অফ মাই সিস্টার মানে কি, আমার বোনের। তাহলে ইট ইজ মাই সিস্টার্স বুক, এরকম হইতো এটা, তাহলে ইট ইজ মাই সিস্টার্স, এরকমই দিচ্ছে এখানে এটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বার, এ নাম্বার হওয়ার চান্স নাই এখানে। তাহলে ইটস অফ মাই সিস্টার, এখন অফ এর ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ, এই নাম্বারটার কথা বলতেছি, অফের ব্যবহারটা এখন ত্রুটিপূর্ণ। তাহলে দিস ইজ নট মাই বুক, এটা আমার বই না, ইটস মাই সিস্টার্স বুক, এটা আমার মনের বই। ঠিক আছে, তাহলে এখানে বইটা তারা কি করছে, বইটা এখানে অমিট করে দিচ্ছে, বইটা এখানে রাখেনি। তাহলে ইটস মাই সিস্টার্স, এটা আমার বোনের। তাহলে বই তো যেহেতু এখানে দিচ্ছে, এখানে আর বই দেওয়ার দরকার নেই, এটি করছে, কাহিনীটা এখানেই করছে। তাহলে ইটস নট মাই বুক, এটা আমার বই না, ইটস মাই সিস্টার্স, এটা আমার বোনের। ব্রেকেটে বুকটা দেয়নি, কারণ এখানে আগে আছে যেহেতু প্রনাউন, আগে নাউন আছে, পরে আর দরকার নাই, রিপিটেশন অ্যাভয়েড করে দিছে এটা। আশা করি ব্যাপারটা বুঝছো, এটা দেখছো, সূক্ষ্ম কিন্তু সূক্ষ্ম জিনিস কিন্তু এটা ওইভাবে বুঝে না, বুঝলে বা না তাকালে, ভালো করে না খেয়াল করলে গেলে কিন্তু ধরা সম্ভব না পরীক্ষায়। একই রকম লাগবে শুনতে, দেখবে কি সবগুলো এক কাছাকাছি লাগবে, ভালো লাগবে, সাউন্ডস গুড, এরকম। হোপফুলি গট দ্য পয়েন্ট, মুভিং নেক্সট। খুবই ভালো প্রশ্ন দিচ্ছে এটা, হুইচ অফ দ্য ফলোইং হুইচ সেন্টেন্স ইউজ দ্য ওয়ার্ড হিজ অ্যাজ এ প্রনাউন, কোন বাক্যটার মধ্যে হিজ একটা প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। চলো তো, হিজ ইজ এ ইউনিক প্রবলেম, কেমন না অদ্ভুত, হিজ। আচ্ছা, প্রথমত যেহেতু একটা ভার্বের আগের পজিশনটা কার, সাবজেক্টের। তাহলে পৃথিবীতে সাবজেক্ট পজিশনে কারা কারা বসে, দুইটা পার্টস অফ স্পিচ বসে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রনাউন। তাহলে হিজ কি নাউন হওয়ার কোন চান্স আছে, উত্তর হচ্ছে না। তাহলে হিজ একটা প্রনাউন। তাহলে কি প্রনাউন, পজিটিভ প্রনাউন। এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বলা যাবে না, কারণ এটা
নাউন বা প্রোনাউন যে কোনো একটা হবে, হিজ তো নাউন হওয়ার চান্স নাই, তাহলে হিজ কনফার্ম একটা প্রোনাউন। তো প্রোনাউন কিভাবে, এই হিজ মানে আসলে কি বুঝাইছে আমাকে একটু বলো তো দেখি। হিজ ইজ এ ইউনিক প্রবলেম, তো তাহলে এটা কি হবে, হিজ প্রবলেম এরকম ছিল আর কি এটা। তাহলে মনে আছে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়ালস টু পজিটিভ প্রোনাউন, এই পজিটিভ প্রোনাউন মানেই হচ্ছে এটা হিজ। তাহলে হিজ প্রবলেম ইকুয়ালস টু পজিটিভ প্রোনাউন, তাহলে হিজ ইজ এ ইউনিক, ইউর মতো উচ্চারণ হয়েছে এখানে এ হয়েছে, ইউ যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউ থাকলেই হবে না, ইউ উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার আগে এ বসাইতে হয়, এন না। তাহলে হি ইজ আ ইউনিক প্রবলেম, এ নাম্বার কারেক্ট। অদ্ভুত একটা বাক্য, না জানলে দেখবো অনেকে দেখবে এটা বারে কি বাক্য লিখছে, হিজ কেমনে হয়, হিজ কিছু একটা শব্দ মনে হয় এখানে মিসিং, জি না শব্দ মিসিং না, এটা কারেক্ট ঠিকঠাকই আছে। তাহলে এই হিজটা কি, হিজটা কি বলো, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, ইটস এ পজিটিভ, পিও ডাবল এস ই এস এস আই, পজিটিভ প্রোনাউন। এটা প্রোনাউন তো সাবজেক্ট অবজেক্ট দুইখানে বসতে পারে, তাহলে এখানে হিজ এটা। এবার আসি, দিস ইজ হিজ এরিয়া, এরিয়া একটা নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ এটা। তারপরে হিজ প্রবলেমস আর হিজ, তার প্রবলেম হচ্ছে তার, নট ইউর, তোমার না। তার প্রবলেম যে এটা তার সমস্যা, তার ব্যাপার, তাহলে হিজ প্রবলেমস আর হিজ ম্যাটার্স, নট ইউর ম্যাটার্স। ব্যাপারটা বুঝছো আশা করি। তাহলে হিজ প্রবলেমস আর হিজ ম্যাটার, ধরো হিজ ম্যাটার, তারপরে নট ইউর ম্যাটার, তার সমস্যা, তার ব্যাপার, তোমার কোনো ব্যাপার না। তো আমরা কি শিখছিলাম আজকে মনে আছে, যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন একসাথে কি বলা যাবে, পজিটিভ প্রোনাউন বলছে এটা, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন একসাথে বলছে পজিটিভ প্রোনাউন। তো ওই সেন্সে এটা কি, এটাও তোমার কারেক্ট, সি নাম্বার কারেক্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার এবং সি নাম্বার দুটোই আছে, সেটা কোথায়, সেটা কোন জায়গায়, ডি নাম্বারে, এ সি দুটাই আছে কারেক্ট। ভালো প্রশ্ন ছিল, খুব স্মুথ এন্ড স্মার্ট প্রশ্ন ছিল। অনেক স্টুডেন্ট দেখবে এটা ধরতে পারবে না, স্পেশালি এটার মধ্যে বাদ কি যাবে, হিস, এটা কেমন হয়, এটা না জানলে কিন্তু অনেক অ্যান্সারই করতে পারবে না দেখবে এটা। তো টেক ইউ টাইম, সময় নাও, বুঝো কি বলি, কি বলতেছি, স্লাইড দেখো, আবার লেখো, নোট করো, দেন এগুলো সলভ করো, আদারওয়াইজ কিন্তু এগুলো ধরাটা খুব কঠিন হয়ে যাবে। ওকে, মুভিং নেক্সট। Which sentence contains a reflexive pronoun? বুঝতেই পারছো, রিফ্লেক্সিভ মানে হচ্ছে রিফ্লেকশন, তাহলে সেলফ বা সেলফ এর কনটেক্সট এখানে আসবে। তো চলো পড়ি, আমরা দেখি। She made the cake all by herself, এখানে সেলফ কিন্তু আছে এটা। তারপরে হি টুক হিজ, তাহলে সেলফ আছে এখানে, হি টুক হিজ সিস্টার টু দা পার্ক ফর এ পিকনিক, এখানে কোনো সেলফ টেলফ কোনো কিছু নাই, এটা হওয়ার চান্স নাই। তারপর দে আর গোয়িং টু দা বিচ টু রিল্যাক্স, এখানে কোনো সেলফ বা সেলফ দিয়ে কোনো কিছু নাই, এটাও বাদ। তারপর আই সি মাই সেলফ, এখানে সেলফ আছে, এখানে সেলফ আছে, দেখতে পাচ্ছি ডি নাম্বারটা এখানে হইতে পারে, এ নাম্বারটা এখানে হইতে পারে, তাহলে অ্যান্সার কিন্তু এ এবং ডি দুটাই হতে পারে কিন্তু এটা। এখন প্রশ্ন হচ্ছে ডি নাম্বার নিয়ে কোনো আপত্তি নাই, ডি নাম্বার অনেক জায়গায় এটা দিবে, দেখবা সব জায়গাতেই এটা সব জায়গায় দিবে ডি নাম্বারটা, আই সি মাই সেলফ, আমার রিফ্লেকশন এখানে। তাহলে শি মেড দ্য কেক বাই হারসেলফ, তাহলে সে রিফ্লেকশন কি এখানে নাই, এখানে এমফেটিকের কথা বলে নাই তো, এখানে বলছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেকশন থাকা লাগবে, তো সেটা অবজেক্ট ফর্মে যে থাকবে, থাকতে পারে, এবং সেটা প্যাসিভ, শি মেড দ্য কেক বাই হারসেলফ, কি হলো, তাহলে সে নিজে নিজে সে নিজে নিজে কি করলো, কেকের পুরোটা নিজে নিজে বানাইলো, তাহলে তো সে নিজে নিজেই করছে, এটা যদি অনেক দূরে, অনেক দূরেই হলে যে এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা যাবে না তা না, যে কোনো জায়গায় থাকলেই হয়েছে এটা, সে নিজে নিজে যদি সরাসরি ইনভলভ থাকে, তার রিফ্লেকশন যদি আমি দেখতে পাই বাক্যের মধ্যে, সেটাই হলে হয়, এটা তো হয়, আই সি মাই সেলফ ইন দ্য মিরর, আমি নিজেকে আমি আয়নায় দেখি, দিস ইজ ট্রু, এটা কারেক্ট, ঠিকঠাক আছে। এটা যে ভুল, নট লাইক দ্যাট, কারণ এই সাবজেক্টের রিফ্লেকশন কিন্তু এখানেই আছে। চলো একটু রেফারেন্স দেখি, আমরা ইন্টারন্যাশনাল ডিকশনারি রেফারেন্স দেখি, কোথা থেকে দিচ্ছি আমরা, ক্যামব্রিজ সিকার রেফারেন্সটা নিলাম। তো রেফারেন্স এখানে দেখি কি লেখছে, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন্স ফর এমফেসিস, জোর দিলে কেমন হয়, তাহলে উই ক্যান ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন ফর এমফেসিস, মানে এমফেটিক প্রোনাউন কিভাবে হয় ভালো করে বুঝো। দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি রোট টু আস হিমসেলফ টু অ্যাপোলোজাইজ ফর দ্য ড্রেডফুল সার্ভিস, অথবা অর দিছে কিন্তু খেয়াল করো, অর দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি হিমসেলফ, তো তার মানে সাবজেক্টের পরেও হিমসেলফ থাকতে পারে, রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের পরেও থাকতে পারে, আবার বেশ দূরেও থাকতে পারে, মানে একদম জাস্ট সাথে সাথেই যে থাকবে, নট লাইক দ্যাট, রেফারেন্স কিন্তু সেটাই দিচ্ছে আর কি, এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এমফেসিসের কথাটা বা এমফেটিক প্রোনাউনের কথাটা, ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝছো এটা। তাহলে সাথে সাথেও থাকতে পারে, বেশ খানিকটা দূরেও থাকতে পারে। দেখো দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি রোট, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে অনেক পরে দিছে এটা, দেখো। আচ্ছা, তারপরে উই ডোন্ট রিফ্লেক্সিভ প্রোনাউন অন দেয়ার ওন সাবজেক্ট অফ এ ক্লজ বাট উই ক্যান দ্যাম ইন এ নাউন অর এমফেসিস
সাবজেক্ট এমফেসিস করার জন্য আমরা এগুলা বসাই আর কি। আচ্ছা, দেখি প্যারেন্টস এন্ড টিচার্স অলওয়েজ পাস অন টু চিলড্রেন হোয়াট দে দেমসেলভস হ্যাভ বিন টোল্ড and this has been going on for hundreds or even thousands of years. So they themselves এখানে ঠিকঠাক পরেই দিস, সাথে সাথে দিস। আমার টেকটা হচ্ছে সাথে সাথে তো হবে, এটা কোনো আপত্তি নাই, কিন্তু দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ডিকশনারি রেফারেন্সে বেশ দূরেও হইতে পারে। ইভেন সাবজেক্ট ভার্ব তারপরে অফ টু আস, হি রোড টু আস, তার অনেক পরেও হইতে পারে। তার মানে রিফ্লেক্সিভ প্রনাউন হইতে গেলে যে একদম সাথে সাথেই থাকা লাগে, নট লাইক দ্যাট, বেশ খানিকটা পরেও থাকতে পারে আর কি। আচ্ছা, এবার আসি আমরা রিফ্লেক্সিভ প্রনাউনের আবার বাই দিয়ে, বাই প্লাস মিনিং অ্যালোন, এটা দেখি। এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, উই অফটেন ইউজ রিফ্লেক্সিভ প্রনাউন উইথ বাই টু মিন অ্যালোন বা উইদাউট এনি হেল্প, এরকম বুঝাইছে। করে দেখো, why don't you go by yourself, দেখছো রিফ্লেক্সিভ প্রনাউন। তো রিফ্লেক্সিভ প্রনাউন তাহলে বাই সেলফ, এগুলো বাইয়ের পরে সেলফ বা সেলফ দিয়ে হইতে পারে। এখানে কি সমস্যা, বাইয়ের পরে হার সেলফ, কোনো সমস্যা নেই। তার মানে ইন্টারন্যাশনাল ডিকশনারি যে এ নাম্বার অ্যান্সার হইতে পারে আর ডি নাম্বারটা অ্যান্সার হয়, দুটেই হয় এখানে অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝছো, রেফারেন্স দিয়ে দিলাম, এটা কোথায়, ক্যামব্রিজে আছে। তাহলে হোয়াই ডোন্ট ইউ গো বাই ইউরসেলফ, দ্য চিলড্রেন মেড দ্য এন্টায়ার মিল বাই, এটা তো স্পষ্ট, এ বাক্যটি ওইখানে মিলতেছে না, বলো। দ্য চিলড্রেন মেড দ্য এন্টায়ার মিল বাই দেমসেলভস, she made the cake all by herself, বাক্যটা তো পুরোপুরি সেম। কোথায় দিছে রিফ্লেক্সিভ প্রনাউন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝছো, এটা কোনো সমস্যা নাই এখানে এগুলাতে। তারপর রিফ্লেক্সিভ প্রনাউন ফর পলাইটনেস এর মধ্যে রিফ্লেক্সিভ প্রনাউন ইউজ করি আমরা, এটা উই সামটাইমস রিফ্লেক্সিভ প্রনাউন ইনস্টেড অফ পার্সোনাল প্রনাউন ফর পলাইটনেস, বাট নট অ্যাজ দ্য সাবজেক্ট অফ একটা ক্লজের সাবজেক্ট হিসেবে, সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি না। দ্য ন্যাশনাল ট্রাস্ট ইজ এ চ্যারিটি ডিপেন্ডিং অন দ্য সাপোর্ট অফ পিপল লাইক ইউরসেলফ, ঠিক আছে। এখানে তাহলে কি দেখা যাচ্ছে, এখানে পলাইটনেস এর মতো আমরা পলাইটনেস এর কনটেক্সটে সেটা আমরা ইয়ে করতে পারি, এই রিফ্লেক্সিভ প্রনাউন এখানে ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, লাইক ইউর সেলফ অথবা অর পিপল লাইক ইউ মানে ইউরসেলফ, তোমার মতো। ন্যাশনাল ট্রাস্ট যে চ্যারিটি ডিপেন্ডিং অন দ্য সাপোর্ট অফ পিপল লাইক ইউরসেলফ, তোমাদের মতো লোকদের সাহায্য করার জন্য এই ন্যাশনাল ট্রাস্ট এই চ্যারিটিটা কি করছে, আছে বা বানানো হয়েছে, এরকম কিছু একটা। তো এই হচ্ছে মোটামুটি তোমার রিফ্লেক্সিভ প্রনাউন পুরো কনটেক্সট, যা যা দরকার, যতটুকু দরকার ইন্টারন্যাশনাল ডিকশনারি তোমার রেফারেন্স দিয়ে দিলাম। তুমি বাকিটা আরো চাইলে তুমি ইন্টারন্যাশনাল ডিকশনারি গুলোতে আরো তুমি কনসাল্ট করতেই পারো। সো আমার টেকটা ছিল, এটা নিয়ে তো কোনো আপত্তি নেই, এটা যে হয় সেটার পক্ষে রেফারেন্স দেওয়া, যুক্তি দেওয়া, এই একটা ব্যাপার। তো চলো নেক্সট দেখি আমরা এটা। মাই ক্লাসমেটস ইন্ট্রোডিউস মি, ইন্ট্রোডিউসের পরে টু হয়, ইন্ট্রোডিউস সামওয়ান টু সামওয়ান, এরকম ইন্ট্রোডিউস। মাই ক্লাসমেটস ইন্ট্রোডিউস মি টু দ্য প্রফেসর হুম, যাকে উই লাভ মোস্ট। তাহলে আমার ক্লাসমেটসরা আমাকে তাদের প্রফেসরের সাথে ইন্ট্রোডিউস করেছিল, পরিচয় করিয়ে দিয়েছিল আর কি এটা। আমার ক্লাসমেটসরা আমাকে তাদের প্রফেসরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, হ্যাঁ, হোম উই লাভ মোস্ট, যাকে আমরা অনেক বেশি ভালোবাসি। এই হচ্ছে পুরো কনটেক্সট, হোম উই লাভ মোস্ট, যাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি। তাহলে মাই ক্লাসমেটস ইন্ট্রোডিউস মি টু, ইন্ট্রোডিউসের পরে টু হয়, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এখানে উইথ দেওয়া যাবে না, এখানে উইথ দেওয়া যাবে, যদি ইন্ট্রোডিউস উইথ শুনতে ভালো লাগে তাহলে টু। হুজ হলে তো এটা তো পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে তো একটা নাউন লাগতো, নাউন তো নাই এখানে, এটা তাহলে হুজ উইথ হয় না, তাহলে এই হুজের ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ, একমাত্র ডি নাম্বারটা এখানে বাকি আছে। সো অ্যান্সার তোমার অবশ্যই ডি নাম্বার হবে। মাই ক্লাসমেটস ইন্ট্রোডিউস মি টু দ্য প্রফেসর হুম উই লাভ মোস্ট, এই হচ্ছে পুরো কনটেক্সট। যখন এরকম যদি সমস্যা হয় এমসিকিউ ধরতে পারো না, তো প্রসেস অফ এলিমিনেশন আগাবা। তো একটা শূন্যস্থান দেখবা, একটা শূন্যস্থান দেখো, প্রসেস অফ এলিমিনেশনে তুমি যদি আগাও অ্যাপ্রোচ করো, তাহলে অনেক ইজিলি তুমি এগুলো ধরতে পারবা। দ্য মোবাইল সেট, ঠিক আছে, হোম দিয়ে কাকে বলে, হু আর হোম দিয়ে পার্সনকে রেফার করে, তাহলে এটা পার্সন না, ঠিক আছে। হুজ দিলে আবার কি দেওয়া লাগতো, আবার একটা নাউন দিল, হুজ পেন, হুজ কার, এরকম নেওয়া লাগতো, পজিটিভ অ্যাডজেক্টিভ এটা। আর হোয়াট তো দেওয়া যাবে কি, দ্য মোবাইল সেট হোয়াট আই বট, যেটা, ঠিক আছে, যেটা, তাহলে যেটা কোন অর্থে আসে, এটা এ নাম্বারটাই হবে, যেটা। দ্য মোবাইল সেট দ্যাট আই বট ইয়েস্টারডে ইজ আউট অফ অর্ডার নাও, এটা এখন নাই, স্টক আউট হয়ে গেছে এটা, ঠিক আছে, সেকালে হয়ে গেছে, আর নাই। দ্য মোবাইল ফোন দ্যাট আই বট ইয়েস্টারডে ইজ আউট অফ অর্ডার নাও, এখন এটা ইয়ার বাইরে, স্টকের বাইরে, সব কিরা ফেলাইছে, লাইক এরকম কিছু। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বার হবে এখানে, সরি সি নাম্বার না, এ নাম্বার হবে, দ্যাট হবে, হোয়াট হবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথায় দ্যাট ইউজ করব আর কোথায় হুইচ ইউজ করব।
এটা অনেকেই জিজ্ঞেস করে আমি কি এখানে কি হুইচ ইউজ করতে পারতাম, এখানে যদি ধরো হোয়াটের পরিবর্তে যদি এখানে হুইচ থাকতো তখন হুইচ নিব নাকি দ্যাট নিব, কোনটা নিব, এটা জানার আগে এটা ভালো করে বুঝতে হলে তোমার রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ ক্লজ এটা ভালো করে জানা লাগবে। এনিওয়ে এটা আমি এখন সঙ্গত কারণে এখানে পড়াচ্ছি না, পড়লে হয়তো মাথা আরো বেশি কি বলে আরো বেশি মেসড আপ হয়ে যায় সবকিছু। এখন জাস্ট এইটুকু শুনে নাও যে দ্যাট এবং হুইচ তুমি রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজের মধ্যে তুমি বসাতে পারবা। এবং এটা আমরা কোথায় পড়াবো, এটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ সেখানে পড়াবো আর কি। অ্যাডজেক্টিভ ক্লজের দুটো টাইপস আছে, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ একটা নন রেস্ট্রিকটিভ। তোমার সহজ করার জন্য আমি যেটা বলি সেটা মনে রাখো, সেটা কোনটা, এটুকু মনে রাখো। আমি দ্যাট কোথায় বসাবো আর হুইচ কোথায় বসাবো। তো দ্যাটটা কোথায় বসাবো, দ্য বুক দ্যাট, দেখো কোনো কমা টমা নাই, আর এখানে বুকের পর একটা কমা আছে, কমা থাকলে তাহলে হুইচ দিয়ে দিও, এইভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ বাদ দাও, তার মানে কি উইদাউট এ কমা, কমা ছাড়া তুমি কি দ্যাট বসাবা, আর যদি কমা থাকে তাহলে এখানে হুইচ বসাই দিবা। এই হচ্ছে মোটামুটি দ্যাট আর হুইচ। যদি এখানে দ্যাট থাকতো বা হুইচ থাকতো কি করতাম, তাহলে আমার জবাবটা হচ্ছে এটা। যেহেতু এখানে কোনো কমা টমা নাই তাহলে এখানে আমি যদি দ্যাটের হোয়াটের পরিবর্তে যদি হুইচ থাকতো তাহলে আমি সেটা ইউজ করতে পারতাম, তো ওই সেন্স এখানে কি দ্যাটটাই হবে। ঠিক আছে, তাহলে কি বললাম কোনো কমা টমা নাই, তারপর এখানে কি হবে দ্যাট, আর কমা আছে সেখানে হুইচ। ঠিক আছে, দ্যাটস ইট। দ্যাট থাকলে তোমার রেস্ট্রিকটিভ আর হুইচ থাকলে নন রেস্ট্রিকটিভ, এগুলো এখানে বলছে। নন রেস্ট্রিকটিভের মধ্যে হুইচ হচ্ছে, আর দ্যাটটা হচ্ছে তোমার রেস্ট্রিকটিভের মধ্যে। রেস্ট্রিকটিভ মানে সেটা অবশ্যই থাকা লাগবে, দ্য বুক দ্যাট ইজ অন দ্য টেবল ইজ মাইন, এটা অবশ্যই থাকা লাগবে। এটা স্যার রেস্ট্রিকশন করে দিছে, রেস্ট্রিক্ট করে দিছে এই বইটা, কোন বইটা, যে বইটা টেবিলের উপর আছে এটা আমার। আর যখন কমা থাকবে তখন ম্যান্ডেটরি কোনো পার্ট নাই, এটা ছাড়াও বাক্যটা হয়, দ্য বুক ইজ মাইন, এই বইটা আমার। কোন বইটা এটা স্পেসিফাই করে বলে দেয়নি, কমা দিয়ে এটা কি করছে, এটা আরেক বেশি আর ওয়েটলেস হয়ে গেছে এটা। দ্যাটস এ কনটেক্সট। তো দ্যাট আর হুইচের পার্থক্যটা বুঝে বলে দিলাম, মনে রাখো এটা। ওকে, রেফারেন্স গুলো সবগুলো আমি কোত্থেকে নিছি, এটাও আমি নিছি তোমার কোত্থেকে, হাউ টু রিমেম্বার যে ওয়েদার, সরি ওয়েদার তো না, হাউ টু রিমেম্বার দ্যাট আর হুইচ, এই সেম এই কথাগুলো মনে রাখলে হবে। দ্যাট আর হুইচে যে কথাগুলো কি কি থাকবে, কমা দিয়ে হইতে পারে, ড্যাশ দিয়ে হইতে পারে, প্যারেন্থেসিস ব্রেকেট দিয়ে হইতে পারে, নন রেস্ট্রিকটিভ সো কি হবে, হুইচ দিয়ে হবে। আর তা যদি না হয় তাহলে এটা কি হবে, দ্যাট। তার মানে কমা থাকতে পারে, ড্যাশ থাকতে পারে, প্যারেন্থেসিস থাকতে পারে, তিনটা আর কি, কমা ড্যাশ প্যারেন্থেসিস। ড্যাশ মানে কি এরকম হচ্ছে ড্যাশ, প্যারেন্থেসিস মানে কি বন্ধনী, এরকমও থাকতে পারে হয়তো বা কিছু একটা, দেখি নেই কখনো বাক্য ড্যাশ থাকতে পারে, কমা থাকতে পারে, এগুলো থাকতে পারে, থাকলে তাহলে হুইচ দিবা। আর কোনো কিছু না থাকলে গো থ্রু করলে একদম কন্টিনিউশন হলে সেটা হচ্ছে দ্যাট। কোথেকে আসলো, এটা তোমার ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি সিএলডি রেফারেন্স। দ্য বুক কি আছে, ইউ বরোড ফ্রম মাই কাজিন, দ্য বুক ইজ ইসেনশিয়াল, বইটা অত্যাবশ্যকীয়, পরীক্ষার জন্য অত্যাবশ্যকীয়, এটা হচ্ছে মেন বাক্য। কি হলো, দ্য বুক ইজ ইসেনশিয়াল, বইটা অত্যাবশ্যকীয়। ঠিক আছে, তাহলে কোন বইটা, যেটা, কোন বইটা যেটা, তাহলে হুজ হওয়ার চান্স নাই, কারণ হুজ একটা পজিটিভ, তারপরে নাউন বসবে। হু কি হবে, এটা হু ইউ না, তারপর হোম যাকে না, যাকেও না, যেটা। যে যে বই যেটা তুমি ধার নিয়েছিলে আমার কাজিনের কাছ থেকে, এটা পরীক্ষার জন্য খুবই অত্যাবশ্যকীয়, মাস্ট রিড, অবশ্যই পড়া লাগে পরীক্ষার সময়। which one of the following words is example of distributive pronoun? Distributive মানে কি বলছিলাম, ভাগযোগ, একা একা সিঙ্গেল বোঝাবে এটা। সাচ কি না, আইদার, সরাসরি এখানে দেওয়া আছে, আইদার হবে এটা, হয়ে গেল। ঠিক আছে, আর দ্যাট, দিস দ্যাট, চারটা তো আছে, সাথে একটা জিনিস মনে রেখো, সাচটাও মাঝে মাঝে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ইউজ করতে পারি। সাচ ওয়াজ এ বিগ থিং, এরকম কিছু একটা বলি, ওটা ছিল অনেক বড় একটা জিনিস, সাচ ডেমনস্ট্রেটিভ প্রনাউন হতে পারে। চারটা তো আছেই, দিস দ্যাট দো, সাথে সাচটাও যারা নোট করতেছো বা শুনতেছো আমার কথা তারা সাথে লিখে রাখতে পারো। আর দ্যাট তো বুঝতেই পারছো, দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। আর এনি তো বুঝতেই পারছো ইনডিফিনিট, এনি অফ দেম ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। লাইক ইন কারেন্ট টাইমস মানে কি, আধুনিক সময়, তার মানে মডার্ন ইংলিশের কথা বলছে। মডার্ন ইংলিশের কথা কি বলছে, হুইচ সেন্টেন্স ইজ মোর অ্যাকুরেট, কিন্তু অনেক বেশি অ্যাকুরেট, মডার্ন ইংলিশে কোনটা অনেক বেশি অ্যাকুরেট, এটা হচ্ছে কথা। এভরিওয়ান থাকলে কি হবে, এভরিওয়ান হ্যাজ হ্যাজ রাইট টু হিজ হইতে পারে, এভরিওয়ান হ্যাজ রাইট টু হার অপিনিয়ন, তাহলে হিজ হার তো তুমি মানে ঠিকঠাক করে বলতে পারছো না, তাহলে এভরিওয়ান হ্যাজ রাইট টু হিজ অর হার, এটাও হইতে পারে। আর এভরিওয়ান হ্যাজ রাইট টু দেয়ার ওপিনিয়ন, তাহলে মডার্ন ইংলিশ অনুযায়ী এটা দেয়ার, যেহেতু তুমি হিজ এবং ফার মানে নির্দিষ্ট করে বলতে পারছো না, ফিক্স করে বলতে পারছো না, এই কারণে তোমার এখানে মডার্ন ইংলিশে, আধুনিক ইংলিশে এখানে কি এভরিওয়ান সাথে এখানে দেয়ারই বসে, এখানে হিজ বা হার বসে না। কিন্তু ওল্ড ইংলিশ আবার কি বলতে পারতো, ট্র্যাডিশনাল যে ইংলিশ, এখানে হিজ বা হার, এটা কিন্তু কারেক্ট ট্র্যাডিশনাল ইংলিশে। আচ্ছা,
দুইটা বলি, একদম ক্লিয়ারিফাই করি, লিখি আমরা। এই টিজি, টিজি মানে কি? ট্রেডিশনাল গ্রামার। ট্রেডিশনাল গ্রামার এটা কারেক্ট, সি নাম্বার কারেক্ট। আর এমজি মানে মডার্ন গ্রামার, মডার্ন গ্রামারে কোনটা কারেক্ট? ডি নাম্বার। যদি কারেক্ট সরাসরি মেনশন করিয়ে দিছে, তাহলে এভরিওয়ান হ্যাজ রাইট টু দেয়ার অপিনিয়ন। দেয়ার কেন আসলো? কারণ এভরিওয়ান এটা কি মেল নাকি ফিমেল আমি নিশ্চিত না, তো নিশ্চিত না হওয়ার কারণে আমি দুজনকে নিতেছি, দুজনকে নেওয়ার কারণে এখানে দেয়ার বসে গেছে। আর ট্রেডিশনাল গ্রামারে কি? এভরিওয়ান হ্যাজ রাইট, প্রত্যেকেরই আছে। এই প্রত্যেকে কারা? এটা কি ছেলে না মেয়ে? নির্দিষ্ট না, এখানে দুই অবলিক দিয়ে রাখছে। এটা যেহেতু নির্দিষ্ট আমি জানি না, হিজ ওর হার রেখে রাখছে এখানে। তারপরে দেখি আমরা, দেয়ার আর 30 পিপল ইন দা রুম। এই রুমটার মধ্যে 30 জন মানুষ আছে, 30 জন লোক আছে। আচ্ছা, 20 আর ফ্রম এশিয়া, 30 জন, সরি 30 জনের মধ্যে 20 জন থেকে এশিয়া থেকে, অ্যান্ড ড্যাশ আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ। পার্সেল স্পিচ গুলা খেয়াল করলেই হয়ে যায় আসলে। কিভাবে? এখানে দেখো এন্ড দেওয়া আছে, এখানে আর আছে, আর তাহলে একটা ভার্ব, তাহলে ভার্বের আগের পজিশনটা কার? সাবজেক্টের। এন্ডের আগে একটা বাক্য আছে, এখানে আরেকটা বাক্য আছে, ল্যান্ডের আগের পজিশনটা কার? সাবজেক্টের। তো সাবজেক্ট পজিশনে কে বসবে? নাউন বা প্রনাউন বসবে। এটা তো নাউন বা প্রনাউন বসবে। এখানে আদার্স প্রনাউন হইতে পারে, দা আদার্স হইতে পারে, দা আদার্স হইতে পারে, দা আদার্স হইতে পারে। এখানে প্রনাউন গুলোতে কোনো সমস্যা নেই। এবং দেখতে পাচ্ছি এই অপশনের জন্য বি, সি এবং ডি এর প্রথম শূন্যস্থানটা একই রকম। আচ্ছা, এইবার আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ, কান্ট্রিজ কিন্তু একটা নাউন। সো নাউনকে ডেসক্রাইব বা মডিফাই করলে কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কনফার্ম একটা অ্যাডজেক্টিভ বসাইতেই হবে। এখানে আদার্স অ্যাপোস্ট্রফি কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায়? এখানে ওই সেন্সে না। তাহলে দা আদার, নো। তাহলে কোনটা হবে? এখানে আদার, অ্যান্সার সি নাম্বার। দা আদার্স, এখানে তো আবার এখানে প্রোনাউন, এখানে প্রোনাউন হবে? হবে না। পার্সন স্পিচগত দিক দিয়ে এটা আউট হয়ে গেছে। তাহলে এখানে কোনটা অ্যান্সার? আমরা সি নাম্বার। তাহলে কি হলো? দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম, রুমের মধ্যে 30 জন লোক ছিল, 20 আর ফ্রম এশিয়া, 20 জন হচ্ছে এশিয়া থেকে, and the others are from other countries, এবং অন্যরা অন্যান্য দেশগুলা থেকে। কোন দেশগুলো? অন্যান্য দেশগুলা থেকে। কান্ট্রিজ নাউন, অনারিক অ্যাডজেক্টিভ, তাহলে আদার কান্ট্রিজ, আদার। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝছো। এটা ভালো প্রশ্ন ছিল। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, এটা আরেকটা খুব ভালো একটা প্রশ্ন, খুবই স্মার্ট প্রশ্ন। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স। আচ্ছা, এটা আমি বাক্যটা আমি কয়েক ভাবে লিখে শিখাই, চলো 4 ভাবে। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমি এভাবে লিখলাম, জায়গা আমার জায়গা নাই দেখা। আচ্ছা, তারপরে কি করলাম? এখানে এখানে একটা ফুল স্টপ দিলাম, এখানে একটা ফুল স্টপ দিলাম, এখানে কোনো কিছু দিব না, এখানে একটা কমা দিব। ঠিক আছে, তাহলে এখানে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স। যেহেতু ফুল স্টপ দেওয়া আছে, তাহলে আমি কি করতে পারি? চাইলে আমি এখানে সি নাম্বার ইউজ করতে পারতাম। সি নাম্বার ইউজ করলে তখন টি আবার ক্যাপিটাল হয়ে যাবে। দে অল, আমার এখানে 3টা ছেলে আছে, ফুল স্টপ, তারা সবাই একই অফিসে কাজ করে, ফুল স্টপ শেষ। আবার এ নাম্বারও হইতে পারতো, ফুল স্টপ যেহেতু আছে। এ নাম্বার যদি হয় তখন এটা কি হবে? আবার ক্যাপিটাল হবে, অল অফ দেম। আমার আঙ্কেলের 3জন ছেলে আছে, ফুল স্টপ, অল অফ দেম, তাদের মানে তারা সবাই না, তাদের সবাই একই অফিসে, তাদের সবাই, অল অফ দেম মানে কি? তাদের সবাই একই অফিসে কাজ করে, বাক্য ক্লোজ এখানে এসে। এইবার অ্যান্সার তোমার ডি নাম্বার হইতে পারতো, যদি কোনো কমার, যদি ফুল স্টপ কোনো কিছু না থাকে, একবারে বাক্য যদি গো থ্রু করে ফেলে, তখন কি হবে? এখানে হু অল। প্রশ্ন হচ্ছে হু অল এখানে আমি কেন কমা দিব না? কারণ এখানে 3 সন্সকে বোঝাবে। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স হু অল ওয়ার্ক ইন দ্য সেম অফিস। কমা না থাকলে, পয়েন্ট টু বি নোটেড, এখানে কি থাকবে না? কেন? কারণ 3 সন্সের সাথে কি করতেছে? বারটাকে যুক্ত করতেছে, যদি করতেছে তাহলে কমা তো হবে না। যেমনটা ইট ইজ আই হু এম টু ব্লেম, ইট ইজ আই হু এম টু ব্লেম, যেমনটা এখানে হইলো। কেমন হইলো? দেখো, হু একটা রিলেটিভ প্রোনাউন কারে যুক্ত করছে? আই এর সাথে এ এম কে। এখানে কোনো কমা দিছো? দাও নাই তো। যুক্ত করতে হলে তাহলে এখানে কমা দিয়ে তুমি আলাদা কেন করবা? সেম গোজ হিয়ার। যদি এখানে কোনো কমা টমা না থাকে তাহলে কি হবে? না, হু অল হবে। তাহলে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স হু অল ওয়ার্ক ইন দ্য সেম অফিস। যদিও চ্যাপ্টার তুমি যদি এখানে ইনসার্ট করো, বাংলা অর্থ মোটামুটি কাছাকাছি সবগুলো এক একটা কাছাকাছি, ওরকম ভাবে পার্থক্য করা যায় না, বাট সেন্টেন্সের পাংচুয়েশন গো থ্রুটা অনেক ইম্পর্টেন্ট এখানে। এখন যদি এখানে কমা ইউজ করো, তাহলে কি হবে? অল অফ হোম। এই হোম মানে কি? যাদের সবাই। তাহলে আমার আঙ্কেলের 3টা ছেলে আছে, তারা সবাই একই অফিসে কাজ করে। আমার আঙ্কেলের 3টা ছেলে আছে, তাদের সবাই একই অফিসে কাজ করে। আমার আঙ্কেলের 3টা ছেলে আছে,
যারা সবাই একই অফিসে কাজ করে। আমার আঙ্কেলের 3টা ছেলে আছে, যাদের সবাই একই অফিসে কাজ করে। যারা সবাই, যাদের সবাই, তারা সবাই, তাদের সবাই, এই হচ্ছে পুরো কনটেক্সট। ঠান্ডা মাথায় বুঝো কই কি করতেছে। ঠিক আছে, 4 ভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে। একবার দেখবা সবকিছু ফুল স্টপ দিতে পারে, না দিতে পারে, কমা দিতে পারে, কত কিছু করতে পারে। সো ভালো করে বুঝো কিভাবে করতে পারে এটা। টেক ইউর টাইম, সময় নাও, বুঝো কি করছি এখানে এটা, তারপর এটা খাতায় লেখো, দেন এটা অ্যাপ্রোচ করো আর কি। এটা এনিওয়ে, মুভিং নেক্সট। হুজ বুক ইজ দ্যাট? এটা কার বই? কার বই এটা? বুক শব্দ একটা নাউন, অনার এটা অ্যাডজেক্টিভ। তার মানে কি অ্যাডজেক্টিভ? কি অ্যাডজেক্টিভ এটা? এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এটা হুজ বুক, কার বই? এটা কার বই? তার উত্তর কি দিছে? আমি যদি বলি মিতার, মিতার বলছে তো, তাহলে হবে ইট ইজ MITA, মিতাস বুক। এটা হচ্ছে মিতার বই। ঠিক আছে, তাহলে এখানে কি করছে? ইট ইসকে তাহলে কি করছে? একসাথে ইটস বানাই দিছে। ওকে, বুঝলাম। ইটস অফ তো হবে না, আবার এখন অ্যাপোস্ট্রফি কেন দিব তাহলে? এটা তাহলে অ্যাপোস্ট্রফি কই এখানে? তাই তো, তাহলে ইটস মিতাস নাকি ইটস? এখানে অ্যাপোস্ট্রফি নাই তো, তাহলে অ্যান্সার সি নাম্বার হবে। ইটস মিতাস বুকটা দেয়নি, তাহলে এখানে জাস্ট সিম্পলি কি করছে? ইটস মিতাস বুকটা দেয়নি, কারণ প্রশ্ন তো আগে করছি হুজ বুক ইজ, এটা কার বই? এটা মিটার। এটা কার বই? এটা মিটার। মিটার বই আর বলার দরকার নেই, কারণ ওইটার কনটেক্সট আমি বুঝে যায় আর কি। তাহলে বইটা এখানে নাই, তাহলে ইটস মিতাস। তাহলে এইভাবে চিন্তা করলে কোনটা হবে? অ্যান্সার সি নাম্বার হবে এটা। তারপরে দেখি, ইউ মাস্ট ট্রাস্ট ইউর সেলফ। তোমার অবশ্যই তোমার উপর কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে। নিজের সেলফ মানে কি বলে, নিজেকে নিজে বিশ্বাস করতে হবে। না, নিজের উপর বিশ্বাস না থাকলে তুমি কি করবা? অনেক বড় বড় কঠিন কাজ তুমি করতে পারবে না তো। এটা নিজের ওর্থ বা নিজের ক্যাপাবিলিটি বা নিজের ওর্থের উপর অবশ্যই নিজের বিলিফ থাকা লাগবে, কনফিডেন্স থাকা লাগবে ভালো কিছু করতে হলে, দুঃসাহসী কোনো জায়গায় অ্যাপ্রোচ করতে যেতে হলে। এটা ইউ মাস্ট ট্রাস্ট। তার ইউর রিফ্লেকশন কিন্তু এখানে দেওয়া আছে। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? এখানে কোনটা? ডেফিনেটলি এটা সেলফ, এটাই হবে। She looks at the photograph dash you have taken right now. ঠিক আছে, হোয়াই তো আর এখানে হচ্ছে না। she looks at the, সে ফটোগ্রাফির দিকে তাকাইছিল, তাহলে যেটা, দ্যাট। তাহলে হোয়াই তো কেন বা যেন এটুকু হয় না। হাউ কোনো কিছু কোনো ওয়ার্ড দিয়ে অর্থ দিয়ে দেখো চিন্তা করা যায় না এখানে। হোয়াট নাকি দ্যাট, এটা হচ্ছে বড় কনটেক্সট। তাহলে she looks একটা ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফির দিকে তাকাইলো, যেটা, তাহলে সেটা সেই কনটেক্সটে কোনটা হবে এখানে? এটা সি হবে, দ্যাট। দ্যাট ইউ হ্যাভ টেকেন রাইট নাও, যেটা তুমি এইমাত্র নিছো, সেটা দিকে তাকাইছে। হোয়াট ইউ হ্যাভ না, এরকম না। হোয়াট দিয়ে এইভাবে আসলে কি রিলেট করা যাচ্ছে না, দ্যাটটা এখানে রিলেটের মধ্যে কাজ করতেছে। এবং দ্যাট ইকুয়ালস টু এখানে কি হুইচ। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে হোয়াটটা আমরা নর্মালি বাক্যের সামনে ইউজ করতে পারি, মাঝখানে খুব কম। হোয়াট হি সেড ইজ ট্রু, যেটা সে বলছে সেটা মিথ্যা। ঠিক আছে, হোয়াট ইজ লটেড ক্যানট বি প্লটেড, বাক্যের লিখন না চাই খণ্ডন। বুঝতেছ আশা করি। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স না, শেষ কিন্তু প্রশ্নবোধক নাই এগুলো। হোয়াটের কনটেক্সট এরকম। দ্যাট মানে হচ্ছে হুইচ। তাহলে দিস শি লুকস এট দ্য ফটোগ্রাফ হুইচ ইউ হ্যাভ টেকেন রাইট নাও, যেটা তুমি এইমাত্র নিছো, সেই ফটোগ্রাফি দিকে তাকাইছিল। দ্য রিচনেস অফ এশিয়ান কালচার্স ইজ রিফ্লেক্টেড ইন ড্যাশ আর্টস অ্যান্ড লিটারেচার। বুঝতেই পারছো, আর্টস নাউন, অ্যান্ড আছে, লিটারেচার এটা নাউন। তাহলে নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। নাউনের কি হবে? এখানে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে শূন্যস্থানের মধ্যে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে দ্যাটস কি একটা অ্যাডজেক্টিভ? উত্তর হচ্ছে না, দ্যাটস একটা অ্যাডজেক্টিভ না, দ্যাট একটা পজিটিভ প্রোনাউন। দেয়ার ইটস কি হবে? এটা তো ইট ইজ বা ইট ওয়াজ বা ইট হ্যাজ, এটাও হয় না। তাহলে ইটস হবে নাকি দেয়ার হবে? এটা হচ্ছে কথা। এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা কি? এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, দুটি পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে এটার মালিকটাকে, যে আর্টস এন্ড লিটারেচার কারে বুঝাইছে আসলে? দেখি তো। দ্য রিচনেস অফ এশিয়ান কালচার্স বলছে, প্লুরাল কিন্তু এটা। তো এশিয়ার যে সংস্কৃতিগুলা, তার রিচনেস, তার সমৃদ্ধতা বা প্রাচুর্যতা, সমৃদ্ধতা কি করে? ইজ রিফ্লেক্ট, প্রতিফলিত হয় কোথায়? ইন ড্যাশ আর্টস অ্যান্ড লিটারেচার। কার কথা বলছে এখানে? এটা এশিয়ান কালচার গুলার কথাই তো বলছে এটা, না? এখানে রিচনেস এর কথা বলে নাই কিন্তু, এশিয়ান কালচার গুলার আর্টস অ্যান্ড লিটারেচারের উপর কি করতেছে? তার রিচনেসটা ডিপেন্ড করতেছে। তাহলে কালচারটা এখানে প্লুরাল দেওয়া আছে, প্লুরাল দিলে তাহলে আমি এখানে কি করবো? ইটস কি দিব? ইট তো সিঙ্গুলারে, তাহলে এখানে এটা ইউজ করা যাবে না। তাহলে এখানে কনফার্ম কোনটা হবে? দেয়ার। তাহলে দেয়ার ইন্ডিকেট কাকে করতেছে? কাকে করতেছে এটা? এটা হচ্ছে কালচার্স কে রেফার করতেছে কিন্তু এটা। দ্য রিচনেস অফ এশিয়ান কালচার্স ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার আর্টস অ্যান্ড লিটারেচার। এটাই কিন্তু অনেকে আমরা হয়তো ভাবতেছো এটা প্রোনাউন, ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু আসলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। তুমি এখানে ইটস বসাবো নাকি দেয়ার বসাবো? পূর্বপদ কোনটা সেটা,
সেটা তো এখানে কোনটা এশিয়ান কালচার সেখানে আছে, এটা নাউনটা আছে, যে নাউনের সাথে তোমার রেফার করে কিন্তু বসাইতে হবে। অ্যান্টিসিডেন্টের ভুল, প্রোনাউন অ্যান্টিসিডেন্টের ভুল বলে এগুলোকে, মানুষ ভুল করে দিবে এগুলো। সো বি নাম্বার কেন হয় আশা করি এটা বুঝছো। কালচারস এর কনটেক্সটে এখানে আর্টস এন্ড লিটারেচার এরকম হবে। আরেকটা কনটেক্সট যদি তুমি দেখো আর্টস কিন্তু, আচ্ছা আর্টস এখানে প্লোরাল দিছে, লিটারেচার এখানে প্লোরাল দেয়নি, তাহলে অর্থের দিকে চিন্তা করে দেখো আর্টস এন্ড লিটারেচার কার আর্টস, কালচারের সংস্কৃতির, কলা এবং সাহিত্য, এই কথা বলছি এখানে। সংস্কৃতির না, সংস্কৃতিগুলোর, এশিয়ান সংস্কৃতিগুলোর কলা এবং সাহিত্যের। তারপরে দেখি ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু, এখানে কি হবে হোয়াট টু ডু, কি করতে হবে, ওয়ান হার্ডলি নোজ জানি না, খুব কমই জানে এটা, তাহলে ওয়ান দিয়ে এখানে কি বুঝেছে, ওয়ান ইজ এক্সাম্পল অফ, ওয়ান দিয়ে কাউকে নির্দিষ্ট করতেছে, রেফার করতে, সেটা এখানে বোঝা যাচ্ছে না, তো সেই ওয়ানটা এখানে কি হবে, দিস ইজ ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম এটা। অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা। ওকে, চলো পরের প্রশ্নটা যাচ্ছি। অ্যাজ ফর শূন্যস্থান দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে, আই প্রিফার টু লেট, আই প্রিফার টু লেট পিপল মেক ড্যাশ মাইন্ডস এরকম দেওয়া আছে। আর এখানে ফর কিন্তু একটা প্রিপোজিশন, ইউ নো দ্যাট প্রিপোজিশনের পরে কি হয়, প্রনাউনের কোন ফর্ম হয়। ধরো আই ইট রাইস, আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি হবে নাকি বাই আই হবে বলতো, সবাই জানো রাইস ইজ ইটেন বাই মি, তাহলে বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রনাউনের কোন ফর্ম হয়, নর্মালি অবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম না, রাইট। তো অ্যাজ ফর এখানে তাহলে প্রনাউনের অবজেক্ট ফর্ম সেটা কোথায় আছে দেখতে পাই, মাই তো হওয়ার কোনো চান্সই নেই, কারণ মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর অবশ্যই নাউন লাগবে, নাই তাহলে এটা বাদ। আর মাইন একটা পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, এটা কি হওয়ার কোনো চান্স আছে অ্যাজ ফর মাইন, এরকম যদি থাকতো ক্লিয়ারেন্স থাকলে সেটা ঠিকঠাক হয়ে যেত, অ্যাজ ফর মি আমার মতে, এটাই এখানে ওয়ার্কআউট করতেছে। মাই সেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কেন ইউজ করবো আননেসেসারিলি, অ্যাজ ফর মি আমার মতে এরকম কিছু একটা। আই প্রিফার টু লেট পিপল, আমি পছন্দ করি মানুষকে দিতে, কি দিতে, মেক আপ দেয়ার ওন মাইন্ডস, নিজেদের মনকে নিজেরা বানায় নিক, বা নিজেদের মনকে নিজেকে নিজেকে নিজে প্রিপেয়ার করে নিক আর কি, এরকম মানে সুযোগ দিই মানুষকে। আমি অন্যের উপর কোনো কিছু চাপিয়ে দেই না, আমি সুযোগ দিই সবাইকে, মুক্ত ফ্রিডম দিয়ে দিই, তুমি তোমার মতো করে নিজেকে প্রিপেয়ার করে নাও, লাইক এরকম কিছু। সো অ্যান্সার কোনটা হবে এটা, এটার অ্যান্সার তোমার অপশন বি নাম্বার, বি নাম্বার হচ্ছে এটা উত্তর, অপশন বি। As for me, I prefer to let people make their own minds. That's it. Moving next, the book শূন্যস্থান দেওয়া আছে দেখতে পাচ্ছি, is not in the library, ওইটা কোথায় নাই, লাইব্রেরিতে নাই, তাহলে the book that are needed, আরটা কেন আসলো, প্রথম কথা বুক তো এখানে সিঙ্গুলারে আছে, আই এম নিডেড মানে কি, মেইন বাক্যটা কিন্তু এরকম ছিল, দ্য বুক ইজ নট এরকম, তাহলে এখানে মাঝখানে এরকম এরকম কিছু ইউজ করতে হবে যেখানে আমি রিলেটিভ প্রোনাউন পাই, এরকম কিছু একটা। তাহলে দ্য বুক দেখতে পাচ্ছি আই এম নিডেড, আমার আই এম নিডেড মানে কি, এটা এটা আননেসেসারি এখানে ঢুকে পড়লো না এটা, হ্যাঁ। তারপর হুইচ আই নিডেড মানে কি, পাস্ট টেন্স কেন আসলো, আমি তো দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স আছে, সো এটা আউট, তাহলে এটা কি হইতে পারে, হ্যাঁ অ্যাকচুয়ালি আসলে এটাই হবে, ইংলিশ গ্রামার এটাকে বলা হয় জিরো রিলেটিভ ক্লজ, RELATIV, জিরো রিলেটিভ ক্লজ। হোয়াট ইজ দিস, বাক্যটা আসলে এরকম ছিল, দ্য বুক, দ্য বুক তারপর হচ্ছে হুইচ, দ্য বুক হুইচ আই নিড ব্লা ব্লা ব্লা, পুরোটা হচ্ছে সেম, দ্য বুক হুইচ আই নিড ইজ নট ইন দ্য লাইব্রেরি। তো জিরো রিলেটিভ ক্লজের মধ্যে কি হয়, রিলেটিভ প্রোনাউন থাকে তো, সাথে আর যে ভার্বটা থাকে সেই ভার্বটা এখানে অমিট করে দেয়, বাদ দিয়ে দেয়, তাহলে দ্য বুক আই নিড ইজ নট ইন দ্য লাইব্রেরি, এটা লাইব্রেরিতে নাই, সো অ্যান্সার গোজ ফর অপশন ডি নাম্বার, ডি নাম্বার এখানে হচ্ছে উত্তর, আই নিড। মুভিং নেক্সট, দ্যাট ইজ এ স্টোরি অফ হার্ডশিপ, ওইটা ছিল একটা কষ্টের গল্প, আচ্ছা বুঝলাম, তাহলে ইজ আছে এখানে, তাহলে দ্যাট সাবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝতেই পারছো এটা, তাহলে দ্যাট ইকুয়ালস টু এ স্টোরি অফ হার্ডশিপ। আবার দ্যাট দিয়ে কি বুঝাচ্ছে এখানে, এটা কোন প্রোনাউন বলতো, এটা দিস ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশ করতেছো ওইটা একটা কষ্টের গল্প, ওইটা একটা কষ্টের গল্প, যেটা রাখে, যেটা রাখে, যেটা রাখে আওয়ার ওন সিচুয়েশন ইনটু পার্সপেক্টিভ, যেটা আমাদের নিজেদের সিচুয়েশনটাকে মানুষের সামনে রাখে, পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, অন্যরা যেন এটা দেখে শিখে বা ইন্সপায়ার্ড হয় যে সে অনেক হার্ড ওয়ার্ক করে আজকে এই সাকসেসফুল পজিশনে আসছে। তো দ্যাট ইজ স্টোরি অফ হার্ডশিপ পুটস, স্টোরি অফ হার্ডশিপ ঠিক আছে, কিন্তু এখানে কমপ্লিমেন্টের পরে তুমি যখন কোনো সাবজেক্ট ইউজ করতেছো, কমপ্লিমেন্টকে যদি সাবজেক্ট হিসেবে ইউজ করো, তো রিলেটিভ প্রোনাউন দেওয়া লাগবে এখানে, এটাই মেইন কনটেক্সট, কারণ মেইন সাবজেক্ট তো দ্যাট, দ্যাট ইজ স্টোরি অফ হার্ডশিপ। এবং এই স্টোরি অফ হার্ডশিপে তুমি যখন কন্টিনিউশন করবে বাকি আরেকটা পার্টটুকুতে, সেটা অবশ্যই এখানে রিলেটিভ প্রোনাউনের কনটেক্সট লাগবে, ছাড়া এটা হবে না। তাহলে এখানে পুটস দিলে তুমি তো আরেকটা নতুন ক্লজ এখানে শুরু করতেছো, সো সেটা নাই, ইটের এই ইট পুটস মানে কি, স্টোরি অফ হার্ডশিপ তো আছে এখানে, নাউনই আছে, আবার এখানে প্রোনাউন কেন দিব, এটা এখানে রিডান্ডেন্ট। তারপর দ্যাট আবার ইজ, জাস্ট ইজের পর আবার পুটস কিভাবে হয়, এটাও এখানে ভুল আছে, তো বাকি রইল এখানে ডি নাম্বারটা, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। তাহলে দ্যাট ইজ এ স্টোরি অফ হার্ডশিপ
এটা হলো একটা কষ্টের গল্প। দ্যাট পুটস, যেটা রাখে আওয়ার ওন সিচুয়েশন, আমাদের নিজেদের অবস্থা, ইনটু পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, অন্যের দৃষ্টিভঙ্গির সামনে বা অন্যের সামনে রাখে, যাতে করে অন্য দেখে এটা বুঝতে পারে, হার্ড ওয়ার্ক করতে পারে, ইন্সপায়ার্ড হয় টু বিকাম another successful man or women in any sphere. Anyway, মুভিং নেক্সট, পরে দেখি আমরা এটা। আই প্লে ভায়োলিন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা, আমি ভায়োলিন বাজাই। ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে, কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তুমি বাজাও? আমি তো ভায়োলিন বাজাই, তুমি কোনটা বাজাও? এরকম বলি না আমরা বাংলায়? তো লাইক দ্যাট, এখানে হুইচ, তাহলে অ্যান্সার এই নাম্বারটাই হবে হুইচ। সবাও কিভাবে আসতেছে না, কারণ আগেরটার সাথে তোমার সামঞ্জস্য রেখেই তো বাক্যটা কমপ্লিট করতে হবে, এরকম। হোয়াটটা এখানে এইভাবে ওয়ার্কআউট করে না, কি না কোনটা, আমি ভায়োলিন বাজাই, কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তুমি বাজাও, কোনটা, কোনটা বা কোন, তো সেটাই বলো, সেটা হচ্ছে এখানে হুইচ। তারপর চলো যাই। হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন টু লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা, টেক কেয়ার করা যেটা বলি আমরা, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি হিজ ফাদার, তার বাবা, অলওয়েজ ওয়ান্টেড সবসময়ই চাইতো, হিজ চিলড্রেন তার সন্তানেরা, চিলড্রেন কিন্তু এখানে প্লুরাল, ইউ নো দ্যাট। চাইল্ড, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, আর CHILDREN চিলড্রেন কিন্তু এখানে প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। ওকে, বুঝলাম। তাহলে হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন টু লাইক লুক আফটার ড্যাশ এন্ড হোয়াট দে ওয়ান্টেড, এখানে দে আছে কিন্তু এখানে খেয়াল করে দেখো, পরের ক্লাসটা এখানে দে আছে, মানে আগের ক্লাসের মধ্যে এরকম কিছু একটা করতে হবে। ওয়ান সেলফ কোত্থেকে আসতেছে? ওয়ান থাকলে ওয়ান সেলফ বা এরকম কিছু একটা থাকতো, ওয়ান তো নাই এখানে কোথাও। আওয়ার সেলফ কোত্থেকে আসতেছে? এটাও এখানে হওয়ার চান্স নেই। হিমসেলফ তো এখানে হওয়ারই চান্স নেই। তাহলে বাকি রইল কোনটা? এখানে সি নাম্বার। কেন? এখানে দে আছে, তাহলে এখানে এন্ডের আগে এরকম কিছু একটা দেওয়া লাগবে, তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? দেমসেলভস। রিফ্লেক্সিভ প্রনাউন, কার রিফ্লেকশন? চিলড্রেন, হিজ চিলড্রেনের রিফ্লেকশন, চিলড্রেন তো প্লুরাল, তাহলে দে দেমসেলভস। তাহলে হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন টু লুক আফটার দেমসেলফ, তার বাবা চায় যে সবসময় তার সন্তানরা নিজেদের টেক কেয়ার করুক, নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হোক, নিজেদের কাজ নিজেরাই করুক, এরকম। এন্ড ডু হোয়াট দে ওয়ান্ট, এবং তারা যেটা চায় তারা সেটাই করুক, এরকম। প্রত্যেক বাবা মা তো এটাই চায়, তার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভরতচন্দ্র রায় বলতো না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নেই কথাটা রিফ্লেকশন এখানে আছে। ঠিক আছে, তার বাবা চাইতো যে তার সন্তানেরা নিজেদের মতো যেটা ভাবে ওটাই করুক, এবং নিজেরা যেটা চায় সেটাই করুক, লাইক ওরকম কিছু। সো অ্যান্সার গোস ফর অপশন সি নাম্বার, এটা রিফ্লেক্সিভ প্রনাউন দেমসেলভস দেওয়া আছে। মুভিং নেক্সট, দ্য রাইজিং নাম্বার অফ আইসবার্গস আর in turn increasing the tsunami. Look at the spelling, tsunami এর মধ্যে আগে টি থাকে। increasing the tsunami hazards dash occur when they break away from a glacier and trigger a tidal wave. বিশাল বড় বাক্য দিছে, আসো আমরা একটু পার্ট বাই পার্ট একটু অ্যাপ্রোচ করি। প্রথমত, the rising numbers of icebergs are in turn increasing the tsunami hazards. তো এই যে সুনামি হ্যাজার্ড যেটা অকার দিস এখানে, প্রথমত এখানে অকার্স দেয়নি। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বে পরে এস বাই যুক্ত হয়, সেটা তো করে নাই। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল আছে কোথায়? হ্যাজার্ডস আছে এখানে, আবার রাইজিং নাম্বার অফ আইসবার্গস এটা আছে। তাহলে এখানে কোনটা দিব, কোন এখানে অকারের সাথে লিঙ্ক করতে গেলে আমি কিছু একটা দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? রিলেটিভ প্রনাউন দেওয়া লাগবে। অ্যান্টিসিডেন্ট কোনটা? হ্যাজার্ডস অকার্ড, হ্যাজার্ডস অকার, এই তো। হ্যাজার্ডস এর সাথে আমি কোনটা দিব এখানে? হোম মানে কি যাকে, পার্সন তো নাই, এটা হুজ মানে কার, তারপর একটা নাউন থাকা লাগতো, সেটাও এখানে নাই। তাহলে এখানে হু ইজ মানে এটা তো পার্সনের মধ্যে ইউজ করি, এটাও হবে না। তাহলে অ্যান্সার কনফার্ম এখানে সি নাম্বার হবে, হুইচ। দ্য রাইজিং নাম্বার অফ আইসবার্গস আর ইন টার্ন ইনক্রিজিং দ্য সুনামি হ্যাজার্ডস, মানে আইসবার্গ যে কি করতেছে, সুনামি হ্যাজার্ড, আচ্ছা, ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য গ্লেসিয়ার এন্ড ট্রিগার এ টাইডাল ওয়েভ। বুঝতেই পারছো আশা করি ব্যাপারটা হচ্ছে, গ্লেসিয়ার মানে কি বরফের যে খন্ড বা দলা, সেখানে এগুলো গলে যাচ্ছে, গলে যাওয়ার পরে কি হইতেছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হয়তো বাড়তেছে, এটা তো সেখানে ট্রিগার টাইডাল ওয়েভ, এবং উচ্চতা যখন বেড়ে যায় তখন নিচু ভূমি যেসব দেশ পাতো এগুলো তো টাইডাল ওয়েভ একদম পুরো ভেসে যাবে, লাইক ওরকম কিছু। সো এটার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এখানে সি নাম্বারটাই হবে, এটা হুইচ। দ্য রাইজিং নাম্বারস অফ আইসবার্গস আর ইন টার্ন এটা, এই যে বিশাল সংখ্যক আইসবার্গ ছিল, এটা ঘটতেছে, এটা ইন টার্নে কি হইতেছে? ইনক্রিজিং দ্য সুনামি হ্যাজার্ডস, সুনামির কোনো বিপদ সংকট বাড়াইতেছে আর কি এটা। এবং যেটা ঘটায়, এবং যেটা ঘটে এই যে এটা, এই যে সুনামি যে হ্যাজার্ড যেটা ঘটে when they break away, যারা যখন ভেঙে যায় ফ্রম এ গ্লেসিয়ার, একটা গ্লেসিয়ার যখন বরফের যখন দলা যখন গলে যায়, হ্যাঁ, এন্ড ট্রিগার এ টাইডাল ওয়েভ, যখন একটা টাইডাল ওয়েভ, ঢেউয়ের মানে টাইডাল ওয়েভ যখন টাইডাল সার্চ বা আপসার্চ যখন বেড়ে যায়, তখন আর কি সুনামির যে সতর্কবার্তা বা সুনামির যে ঘটনাটি, এটিকে আরো বেশি ট্রিগার করে, লাইক এরকম কিছু বাংলা অর্থ আসে।
যাই হোক, এটা অ্যান্সার তোমার এখানে কোনটা হবে? সি নাম্বার হবে। তুমি যদি এখানে একটু খেয়াল করো, অন্যগুলো কিন্তু পসিবল এলিমিনেশন বাদ দেওয়াই যায়। তো পার্সন, হুম, যাকে, এটাও পার্সনকে রেফার করতেছে। হুজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে নাউন লাগতো নাই, তাহলে তিনটা তো এখানে লিটারালি এখানে বাদ দেওয়াই যায়, প্রসেস অফ এলিমিনেশন। সো বাকি থাকে এখানে সি নাম্বারটা। এটা যদি কখনো এরকম কনফিউশন সৃষ্টি হয় যে তুমি এখানে করতে পারছো না বা বুঝতে পারছো না, তখন তুমি ন্যারো ডাউন করে 1 to 1 অ্যাপ্রোচ করবা, যে কোনটার সাথে কোনটা ম্যাচ করতেছে এটা। তারপর যদি অ্যাপ্রোচ করে ফেলো, তাহলে ইনশাআল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি you will be the successful marketer over here, you know. দেখি পরেরটা, the new teacher spoke so softly. Softly কিন্তু একটা অ্যাডভার্ব, আর সোটাকে এটা আরেকটা অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার। সফটলি আরো বেশি ইন্টেন্সিফাই করছে, ইন্টেন্সিটি বাড়ায় দিছে। তাহলে দ্য নিউ টিচার স্পোক সো সফটলি, তুমি মনে একটা পড়েছো স্ট্রাকচার, রাইট, ছোটবেলা থেকে। সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট ব্লা ব্লা ব্লা, এরকম কিছু একটা বাক্য, সেম কন্টেক্সট সেখানে করছে। দ্য নিউ টিচার সো স্পোক সো সফটলি, নতুন টিচার এতই সফটলি, এতই কোমল ভাবে বা মৃদু ভাবে কথা বলে যে উই হ্যাড টু আস্ক হার টু স্পিক লাউডার, না আমাদের তাকে বলতে হয়েছিল যে আপনি স্যার একটু লাউডলি কথা বললে ভালো হয়, উচ্চস্বরে কথা বললে ভালো। এতই নতুন টিচার এতই মিগ ভয়েসে কথা বলে। দ্য নিউ স্পিকার স্পোক সো সফটলি দ্যাট, অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার, দ্যাট। সো দ্যাট, প্ল্যান হয় না, হোয়াট হয় না, হু হয় না, দ্যাট উই হ্যাড টু আস্ক হার টু স্পিক লাউডার, আরো বেশি লাউডে কথা বলা লাগতো আর কি। ওকে, মুভিং নেক্সট, দিস হ্যান্ডকারচিপস আর ড্যাশ। প্রথমত পার্ট বাই পার্ট অ্যাপ্রোচ করি। মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে নাউন থাকা লাগতো নাই, তাহলে এই কনটেক্সটটা বাদ দিয়ে দিলাম। তারপরে আর, দিস হ্যান্ডকারচিপস আর আই, এই হ্যান্ডকারচিপস গুলো আমি, আইটা এখানে হচ্ছে না, দিস হ্যান্ডকারচিপস আর মি, আমাকে না, তাহলে এখানে কি হচ্ছে বাকিটা? মাইন। তাহলে দিস হ্যান্ডকারচিপস আর মাই হ্যান্ডকারচিপস, শর্ট করে লিখলাম, ডোন্ট মিক্স দ্যাম উইথ আর হ্যান্ডকারচিপস। ব্যাপারটা বুঝছো এটা? তাহলে এই হ্যান্ডকারচিপস মানে রুমাল, এই হ্যান্ডকারচিপস গুলো আমার, তার রুমাল গুলার সাথে এগুলা মিক্স করো না। তাহলে এগুলো আমার, তারগুলো চৌগুলা, এটার সাথে এটা তুমি মিক্স করো না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তার মানে দেখো এখানে মাইন এবং হার্টস দুটাই কি, এগুলো কি? অপশন বি যে দুইটাই দিছে, মাইন এবং হার্টস, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কোথেকে আসলো? আসলে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থেকে আসে। পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থেকে আসছে কি? পজেসিভ প্রোনাউন, এটা থেকে, এইটুকু থেকে তোমার এটা আসে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝছো। দিস হ্যান্ডকারচিপস আর মাই হ্যান্ডকারচিপস, ডোন্ট মিক্স উইথ হার হ্যান্ডকারচিপস। মুভিং নেক্সট, দ্য স্টুডেন্টস স্টাডিড ইন এ ক্লাসরুম। ছাত্রছাত্রীরা একটা ক্লাসরুমে পড়াশোনা করে। ড্যাশ উইন্ডোজ, খেয়াল করে দেখো, ওয়ার নেভার ওপেনড। তাহলে কার উইন্ডোজ গুলা কখনো ওপেন হয় না? কার উইন্ডোজ গুলা, এটা হচ্ছে প্রথম কথা। প্রথমত স্টুডেন্টস এর উইন্ডো থাকে, থাকে না? ঠিক আছে, আবার কি ক্লাসরুমের উইন্ডো থাকে? হ্যাঁ, ক্লাসরুমের উইন্ডো থাকে। তাহলে এটা ক্লাসরুমের উইন্ডোতে, তাহলে কি হচ্ছে? উইন্ডোজ, দিস ইজ নাউন। ঠিক আছে, নাউন। তো নাউনকে, তাহলে উইন্ডোজ কার উইন্ডোজ? ক্লাসরুম উইন্ডো। তাহলে এই উইন্ডোজ এর মালিক কে? ক্লাসরুম গুলো। তাহলে এখন মালিক মানে পজেসিভ, পজেস করতেছে। তাহলে এখানে অ্যান্সার কনফার্ম তোমার ডি নাম্বার হবে। দ্য স্টুডেন্ট স্টাডিড ইন এ ক্লাসরুম, ছাত্রছাত্রীরা ক্লাসরুমে পড়াশোনা করতো। হুজ উইন্ডোজ, যার জানালাগুলা কখনোই খোলা হয়নি। বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম, যার জানালাগুলা। তাহলে হুজ উইন্ডোজ, কার উইন্ডোজ গুলো? ক্লাসরুমের উইন্ডোজ গুলো। তাহলে হুজ হবে। হয়ারটা এখানে ওয়ার্কআউট করতেছে না, হুইচ তো যায় না এখানে, দ্যাট উইন্ডোজ না, এখানে পজিটিভ লাগবে। কেন পজিটিভ লাগবে? কারণ তখন নাউন আছে। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে অ্যান্সার গোস ফর কোনটা? অপশন জি নাম্বার। এটা ভাবো, দেন তুমি এটা ডিসাইড করতে পারো যে হুজটা কেন হইলো, হুইচ কেন হয়নি। হুইচ তুমি কিভাবে দিবা? কোন জানালা, কোন জানালা নাকি রাদার দেন যে, যার জানালাগুলা, ওরকম একটা ক্লাসরুমে পড়তো ছাত্রছাত্রীরা, যার জানালাগুলা কখনো এগুলো হয়নি। ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যান্সার গোস ফর অপশন জি নাম্বার। সো এগুলো ব্যবহারগুলো তো অনেক ইম্পর্টেন্ট। হোস কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। হোস পেন ইজ, এটা কার কলম? দ্য পেন ইজ, দিস ইজ রহিমস পেন। খেয়াল করো, হোস পেন ইজ, এটা কার কলম? দিস ইজ রহিমস পেন। খেয়াল করছো, পেন একটা নাউন, অনেক রহিমস ইউজ করছো। রহিমস তুমি কার জন্য আনছো? হুজের জন্য আনছো। খেয়াল করছো? তাহলে এটা প্রশ্নবোধক ছিল না? তো এটা কি হচ্ছে? পজিটিভ ইন্টারোগেটিভ বলি আমরা, তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতেই পারি এটাকে, চাইলে হইবে। ওকে, মালিকানা বোঝাচ্ছে, হুজ দে মালিকানা বোঝায়, পজেস করা অর্থবাস। ওকে, মুভিং নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট এক্সপ্রেশন বলছে। তো ইটস আপ টু, টু কিন্তু একটা প্রিপোজিশন, ইউ নো দ্যাট।
টু একটা প্রিপোজিশন, এখানে টু প্রিপোজিশন, এখানেও টু প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে জানি কি হয়, আই ইট রাইস ইজ ইটেন বাই মি। লিটারেলি প্রিপোজিশনের পর প্রনাউনের কোন ফর্ম হয়? অবজেক্ট ফর্ম হয়, তাই তো? প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। প্রনাউন যদি থাকে তাহলে অবজেক্ট ফর্ম হবে। তাহলে কিন্তু এখানে তুমি সাবজেক্ট ফর্ম দিছে, এটা হয় নাই। আবার এখানে তো নাউন আছে, এখানে নাউন আছে, এখানে নাউন আছে। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা কি ভালো করে বুঝি এটা আমার। হ্যাঁ, ইটস আপ টু ইউ, ইটস আপ টু হিম, ইটস আপ টু করিম। তাহলে ইটস আপ টু এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। এখন পরের পরের কনটেক্সটটা কি আছে? ইটস আপ টু আস, আবার স্টুডেন্টস, ইটস আপ টু স্টুডেন্টস, তারপর আস, তারপর ইটস আপ টু স্টুডেন্টস, তারপর কোনটা হবে? এক্সপ্রেশন, কারেক্ট এক্সপ্রেশন কিন্তু এটা, ইটস আপ টু স্টুডেন্টস উই। আমরা অনেক সময় অ্যাপ্লিকেশনে লিখতাম না উই দ্য স্টুডেন্টস, মনে আছে? উই অ্যাপ্লিকেশনে লিখতাম উই দ্য স্টুডেন্টস, উই দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল, অফ দিস ক্লাস, এরকম কিছু একটা লিখতাম। এক্সপ্রেশন গুলো খেয়াল করছো? সাবজেক্ট আছে, এখানে আবার সাবজেক্ট ফর্ম, তার মানে এটা কি অ্যাপোজিটিভ ছিল এটা। তাহলে ইটস আপ টু স্টুডেন্টস, এটা স্টুডেন্টদের উপর ডিপেন্ড করতেছে। উই, তারপর উই এখানে যদি কোনো কিছু কমপ্লিট করতে চায় করতে পারে। এটা কারেক্ট এক্সপ্রেশন কিন্তু আসলে এটা, ইটস আপ টু স্টুডেন্ট, এটা স্টুডেন্টদের উপর। তারপর হচ্ছে উই, আমরা যদি উই পরে যদি কোনো কিছু বলতে চাই তাহলে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, তো সাবজেক্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে? আবার ইটস আপ টু আস, আবার স্টুডেন্টস, এটা আমাদের উপর। এই আমাদের আসলে এটি কার, ঠিক আছে? এখানে আসের এই কনটেক্সট আসলে ওইভাবে ঠিকঠাক নাই। ঠিকঠাকটা মানে ক্লিয়ার, অস্পষ্ট, ভেগ, আনক্লিয়ার, আনক্লিয়ার ইন্টেন্সিটি কনটেক্সটটা। তাহলে ইটস আপ টু স্টুডেন্ট, স্টুডেন্টদের উপর নির্ভরশীল। তারপর উই ক্যান ডিসাইড, বা যে কোনো কিছু একটা হইতে পারে। তো কারেক্ট এক্সপ্রেশনটা আসলে এটাই বলছে এটা। তাহলে প্রথমত কি হচ্ছে, এক্সপ্রেশন কনটেক্সট হচ্ছে তোমার এখানে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি প্রনাউন ইউজ করো তাহলে সেটা নর্মালি অবজেক্ট ফর্ম হয়। যদিও একটু ব্যতিক্রম আছে, দেখাবো হয়তো বা সামনে যদি পাই আমরা, আসলে কোনো একবার। তো টু স্টুডেন্টস, তারপর হচ্ছে উই, উই এর পরে এখন একটা সেন্টেন্স তুমি কন্টিনিউশন করো। সো কারেক্ট এক্সপ্রেশন হচ্ছে অপশন ডি নাম্বার। মুভিং নেক্সট, রহিম ফাউন্ড এ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুড নট ডিটারমাইন্ড ড্যাশ ইট বিলং টু। আচ্ছা, এটা খুব ভালো করে বুঝতে হবে। পার্ট বাই পার্ট যদি বুঝি তাহলে এটা আমি অ্যান্সার করতে অনেক সহজ হবে। ওকে, তো আবার চলো দেখি। রহিম ফাউন্ড এ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম, রহিম একটা ক্লাসরুমে একটা ল্যাপটপ পাইছিল, বাট কুড নট ডিটারমাইন, কিন্তু সে ডিটারমাইন করতে পারে নাই ড্যাশ ইট বিলং টু, এটা কার কার ল্যাপটপ, এরকম কিছু একটা বাংলা অর্থ আসে। তো আমি যদি একটু চেষ্টা করি বাক্যটা ভালো করে বুঝাইতে, বুঝি কিন্তু অনেকগুলো আমি স্টাম অতিক্রম করে তারপর আমি এখানে কারেক্ট আনসার খুঁজে বের করি। অ্যাকচুয়াল যে বাক্যটা ছিল রহিম ফাউন্ড এ ল্যাপটপ, এরকম কিছু একটা। রহিম ফাউন্ড এ ল্যাপটপ, ওকে, ফুল স্টপ দিয়ে দিলাম। রহিম ফাউন্ড এ ল্যাপটপ, আচ্ছা। আচ্ছা, তারপর আমি যদি বলি হুম, হুম ডিড ইট, ডিড ইট বিলং, ঠিক আছে? বিলং টু, এরকম হবে। আচ্ছা, রহিম ফাউন্ড এ ল্যাপটপ, রহিম একটা ল্যাপটপ পাইলো, হোম ডিড ইট বিলং টু, এটা কার কার আন্ডারে আছে? এর কে মালিক, কে মালিক, এটা কার মালিকানায় আছে, এরকম ব্যাপারটা। আচ্ছা, তো আমি যদি একটু হুম ইউজ করে না, যদি আমি যদি হু ইউজ করি, হু ডিড ইট বিলং, ঠিক আছে? এটা এরকম করতে পারি আমি, এটা হু ডিড ইট বিলং, তাই না? তাহলে কি ব্যাপারটা কি আসলো, রহিম ফাউন্ড এ ল্যাপটপ, রহিম ফাউন্ড এ ল্যাপটপ। আচ্ছা, এখানে টুটা এই দিকে হবে না, টু হোম শেষে হবে না, শুরুতে হবে। তাহলে টু হুম ডিড ইট বিলং, এরকম। এটা কার ইয়াতে ছিল। তাহলে রহিম ফাউন্ড এ ল্যাপটপ, রহিম একটা ল্যাপটপ পাইছিল, টু হুম ডিড ইট বিলং, ব্যাপারটা আসলে এরকম ছিল। রহিম ফাউন্ড এ ল্যাপটপ, রহিম ফাউন্ড এ ল্যাপটপ, টু হুম ডিড ইট বিলং। আচ্ছা, তো এখন আমি টু হুমটা দিব না, এখন আমি হু দিব। যখন আমি হু দিব তখন কি করব, শেষে কিন্তু আবার টু চলে যাবে, শেষে কিন্তু এই টুটা চলে যাবে। তাহলে রহিম ফাউন্ড আ ল্যাপটপ, রহিম ফাউন্ড এ ল্যাপটপ, হু ডিড ইট বিলং টু। মডার্ন ইংলিশে কিন্তু এই হু ইউজ করে। এই টু হুম অনেক সময় দেখা যাচ্ছে, তুমি দেখবে এখানে নাই, জ্ঞানে। তাহলে হু ডিড ইট বিলং টু, এরকম কিছু। এখন আসো আমরা এই দুইটা বাক্যকে আমরা একসাথে করি, ঠিক আছে? এটাকে এবং এটাকে উপরটার সাথে আমি মার্চ করি, মার্চ করা ট্রাই করি। তো আবার বলি, রহিম ফাউন্ড এ ল্যাপটপ, রহিম একটা ল্যাপটপ পাইছিল, টু হুম ডিড ইট বিলং, এটা কার ল্যাপটপটা, কার কে এটা বিলং করে, টু হুম ডিড ইট বিলং, ওকে, এটা ঠিক আছে। এখন আমি কি করবো, টু হুমটা এখানে ইউজ করবো না, মডার্ন ইংলিশে টু হুমটা ইউজ না করে এখানে হু ইউজ করে। তাহলে হু যখন আমি আনবো তাহলে টুটা কি করে দিবে, টুটা শেষে চলে যাবে। ওকে, খুব ভালো। এবার আসো এটার সাথে এটা আমি একসাথে লিঙ্ক করা ট্রাই করি। তো লিঙ্ক যদি করি, রহিম, দেখো
রহিম ফাউন্ড এ ল্যাপটপ, রহিম একটা ল্যাপটপ পাইছিল, তারপরে বাট কুড নট ডিটারমাইন, DETERMINE, কুড নট ডিটারমাইন, তারপর সেই বাক্যটা এখানে ইনসার্ট করে দিই, কুড নট ডিটারমাইন, যেহেতু এখানে প্রশ্নবোধক বাক্য না, এখানে ফুল স্টপ দেওয়া আছে, তাহলে এটাকে ইন্টারোগেটিভটা উঠাই ফেলবো, এই প্রশ্নবোধকটা উঠাই ফেলবো, তাই তো? তাহলে কি করবো, কুড নট ডিটারমাইন হু, ডি তো থাকবে না তখন, এটা তখন ডিটা কি চলে আসবে, এই বিলং এর মধ্যে চলে যাবে, তাই তো? তাহলে হু ইট বিলংড, BELONGD বিলংড টু, এই ছিল পুরো বাক্য। দেখো তাহলে রহিম ফাউন্ড আ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুড নট ডিটারমাইন হু হু ইট বিলং টু, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন এ নাম্বার হবে এটার উত্তর। আশা করি এবার তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে হুজ কেন হবে না, মালিকানা অর্থ যদি বলি তাহলে হুজের পর একটা নাউন দেওয়া লাগবে, সেক্ষেত্রে এটা হবে না। হু ইজ কেন হবে, এটা ইজ কোত্থেকে উঠাই দিলাম, সরাই ফেললাম, পাস্ট টেন্স থেকে কই কিভাবে কি করলাম, দেখো পুরো ব্যাপারটা কিন্তু এইভাবে গেল। তাহলে হু ইজ হয় না, আর এটা বলতে পারো যেটা মোটামুটি সেম, সি এবং ডি পুরোপুরি সেম, শর্ট ফর্ম দিচ্ছে আর কি, সি এর মধ্যে কন্ট্রাকশন ফর্ম, আর ডি এর মধ্যে এটা পুরো কমপ্লিটলি ক্লিয়ার করছে। ওকে, তাহলে রহিম ফাউন্ড এ ল্যাপটপ, রহিম একটা ল্যাপটপ পাইছিল বাট কুড নট ডিটারমাইন, কিন্তু ডিটারমাইন করতে পারে নাই, নির্ধারণ করতে পারে না যে এই ল্যাপটপটা কার, কে বিলং করতো, এই এটা হচ্ছে পুরোপুরি বাংলা। এবং একটা ইন্টারেক্টিভ সেন্টেন্সকে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে মার্চ করলাম কিভাবে, দ্যাটস ইট, নাথিং এলস। এবং দেখো পুরো কনটেক্সটটাই আসলে এইভাবে আসে, হু হু ইট বিলংড টু। ওকে, ভালো প্রশ্ন ছিল। মুভিং নেক্সট, চলো সামনে আগে। ইট ইজ দিস পয়জনাস প্রোডাক্টস, বুঝতেই পারছো সাবজেক্ট কমপ্লিমেন্ট বা ইট দিয়ে রেফার করতেছে, ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট আছে দেখতে পাচ্ছি আমি এখানে, এটা বাক্যের শুরুতে। তাহলে ইট ইজ দিস পয়জনাস প্রোডাক্টস, এটা এতটা বিষাক্ত প্রোডাক্ট, ড্যাশ ক্যান কজ দ্য সিমটমস অফ ফ্লু, যেটা ঘটাইতে পারে, বুঝতেই পারছো যেটা বা যেটা ঘটাইতে পারে, তাহলে কোনটা হবে? হু তো পার্সনকে রেফার করে, পার্সন প্রোডাক্টস পয়জনাস প্রোডাক্টস, উত্তর হচ্ছে না, এটা পার্সন না। এটাকে হাউ তো কিভাবে, হোয়াট না, যেটা, তাহলে দ্যাট ইকুয়ালস টু এখানে কি, হুইচ, এভাবে চিন্তা করে ফেলতে পারো। তাহলে ইট ইজ দ্য পয়জনাস প্রোডাক্টস দ্যাট ক্যান কজ, যেটা ঘটাইতে পারে, দ্য সিমটমস অফ ফ্লু এর সিমটম ঘটাইতে পারে, এটা হচ্ছে ওরকম বিষাক্ত প্রোডাক্টস, এগুলো হচ্ছে ওরকম বিষাক্ত প্রোডাক্ট যেগুলো ফ্লু এর সিমটম ঘটাইতে পারে, ফ্লু এর লক্ষণ ঘটাইতে পারে। ওকে, এটাই এখানে ওয়ার্কআউট করতেছে, এখানে অ্যান্সার বি নাম্বার, হুইচ বা দ্যাট তুমি ইউজ করতেই পারো। মুভিং নেক্সট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য স্টেট সেন্টেন্স, শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট মেক্স ফার্নিচার, শিলা ওরকম একটা কোম্পানিতে কাজ করে যেটা ফার্নিচার বানায়, তাহলে যেটা মানে কোনটা, তাহলে যেটা তো কোম্পানি আছে একটা, আর শিলা আছে, দুইটা নাউন আছে, শিলাকে তো আর দ্যাট দিয়ে রেফার করা যায় না, তাহলে এখানে কোম্পানিকে দ্যাট দিয়ে রেফার করছে, তার মানে এই দ্যাটটা কি, এই নাউনের, এই যে নাউন, এই নাউনের সাথে ম্যাচ করছে, এটা এই নাউনকে কি করছে, এই কোম্পানিকে তোমার মেক্সের সাথে যুক্ত করে রাখছে কে, দ্যাট, দ্যাটটা কি তাহলে রিলেটিভ প্রোনাউন হবে, এটা তাহলে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বার, দিস ইজ রিলেটিভ প্রোনাউন। তাহলে শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট মেক্স ফার্নিচার, দিস ইটস এ রিলেটিভ প্রোনাউন। তারপরে দেখি সালমা কুড নট টেল ড্যাশ বুকস, আবার বুঝতে পারছো এখানে বুকস নাউন, সো নাউনের এখানে কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে, হ্যাঁ পজিটিভ অ্যাডজেক্টিভ এটাই আছে, হুজ বুকস আর লেফট অন দ্য টেবল, হু ইজ না, হু তো হয়ই না, ইজ কেন আসবে, তাহলে সালমা কুড নট টেল, সালমা বলতে পারে নাই যে কার বইটা টেবিলের উপরে রাখা ছিল, বাংলা অর্থটা দ্বারা এরকম, তাহলে সালমা বলতে পারে নাই কার বইটা, তাহলে হুজ বুকস, কার বইটা বা কার বইগুলা, বুকস তো প্লুরাল আছে, তাহলে সালমা বলতে পারে না যে কার বইগুলা টেবিলের উপরে রাখা ছিল, বাংলা অর্থ দ্বারা এরকম, তাহলে হুজ বুকস ওয়ার লেফট অন দ্য টেবল, অ্যান্সার গোজ ফর অপশন এ। ওকে, মুভিং নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে, চলো আগে। এটা কি করবা, প্রথমে বোকার মতো পুরো বাক্যগুলো একটাও পড়বে না, তাকায় দেখো মোটামুটি দেখো সবগুলো সেম, এখানে অ্যানাউন্স অ্যাওয়ার্ডেড, এটা আবার সেম, এখানেও সেম, এখানেও সেম, সবকিছু সেম, তাহলে আমার সেম জিনিস তো বারবার পড়ার দরকার নেই, আমার দেখতে হবে আনকমন কই আছে, একটু দেখি তো আনকমন কই আছে, এখানে টু পর্যন্ত দেখতে, জামিল পর্যন্ত মনে হয় পুরোপুরি সেম না, প্রাইস টু জামিল, জামিল একদম, এখানে একটা ঝামেলা আছে, তাহলে টু এর পরে এখানে কি হলো, জামিল, তাহলে টু তো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ঠিক আছে, মাইসেলফ কি হবে, তারপর প্রিপোজিশনের পর প্রোনাউনের কোন ফর্ম হয়, অবজেক্ট ফর্ম হয়, তাহলে আমি এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কেন দিব, এটা হচ্ছে প্রথম কথা। তারপর এখানে টু এর পর এখানে আই দেওয়া যাবে, যাবে না, টু এর পর এখানে আবার আই দেওয়া যাবে, যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, তাহলে তো অ্যান্সার বি নাম্বারটাই হবে। তাহলে দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড, রিফ্লেক্সিভ প্রোনাউন কখন দিতে পারবো, যখন সাবজেক্টের
রিফ্লেক্টর হয় পরে, যেমন আই কিল দ্য বার্ড মাই সেলফ, তাহলে আমি এবং ওই মাই সেলফ কিন্তু একই পার্সন। কিন্তু এখানে একটা অ্যানাউন্সার যে ঘোষণা করে, এই যে ঘোষণা করা আর মাই সেলফ কি একই কথা, সেম পার্সন? তাহলে এই অ্যানাউন্সারের রিফ্লেকশন কি মাই সেলফ? না, তাহলে এটা ব্যবহারটাই এখানে ত্রুটিপূর্ণ, ঠিক আছে, ফল্টি ইউসেজ। তাহলে অ্যান্সার কোনটা হবে? ওই কারণে এখানে বি নাম্বার। দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, ঘোষণাকারী অ্যাওয়ার্ড করেছিল, পুরস্কার দিয়েছিল তাকে, টু জামিল অ্যান্ড মি, জামিলকে এবং আমাকে। ঠিক আছে, ব্যাপারটা আসলে বুঝছো? এটা 2 3 1 মনে আছে না? আবার প্যাটার্ন তো এখানে ফলো করতেছে। এই থ্রিটা কোনটা? থ্রিটা হচ্ছে এখানে জামিল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর আই, আই কি? আই এখানে তাহলে জামিল অ্যান্ড আই, মানে জামিল অ্যান্ড মি, এটা এখানে ওয়ার্কআউট করতেছে। টু যেহেতু প্রিপোজিশন, নাউনের প্রিপোজিশন, নাউনের অবজেক্ট ফর্ম তো একই। করিম ডাজ দা ওয়ার্ক ইজ ডান বাই করিম, তার বাইরের পরে করিম বসাইছো, তাহলে বাইরের পরে করিমটা তো কি প্রোনাউনের না নাউনের অবজেক্ট ফর্ম এটা, কারণ বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, এই হচ্ছে। তো জামিল অ্যান্ড মি, এটা হচ্ছে পুরো কনটেক্সট। মুভিং নেক্সট, পরটা দেখি আমরা, হু অ্যামাং ইউ আর ফ্রম ক্লাস 12। আচ্ছা, মেন বাক্যটা আসলে কেমন জানো? মেন বাক্যটা আসলে এরকম, এই শূন্যস্থানের সময় কিছু একটা বসবে, ধরো যদি একটু ক্ল্যারিফাই করি, এখান থেকে এটুকু বাদ দিয়ে দাও, অ্যামাং থেকে ইউ বাদ দিয়ে দাও, তাহলে হু আর ফ্রম, ক্লাস 12, হুইচ কি হবে? পার্সনকে বুঝাইছে না, তাহলে হুইচ তো এখানে দেওয়া যাচ্ছে না। হোম মানে কাকে, তা তো হয় না। হুইচ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর নাউন লাগতো নাই। তাহলে হু আর ইউ ফ্রম ক্লাস 12, তাহলে হু আর ইউ ফ্রম ক্লাস 12 থেকে কারা? এমাং ইউ মানে কি? তোমাদের মধ্যে ক্লাস 12 থেকে কারা কারা আছো, বলি না অনেক সময় তোমাদের মধ্যে, বলো তো এখান থেকে কারা কারা, তোমাদের মধ্যে থেকে কারা কারা ক্লাস 12 পড়ছো বা ক্লাস 12 সায়েন্সে পড়ছো, এরকম তোমাদের মধ্যে থেকে, তাহলে এমাং ইউটা এখানে ইনসার্টেড হয়েছে, তাহলে হু আর ফ্রম ক্লাস 12, দ্যাটস ইট। তাহলে অ্যান্সার গোজ ফর অপশন বি, বি নাম্বার এটার উত্তর। মুভিং নেক্সট, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, এই গেমের প্রথম পার্টটা আমাদের আমাদের আন্ডারে ছিল, মানে আমরা খুব এক্সিলেন্ট পারফরমেন্স শো করেছিলাম প্রথম পার্টটার মধ্যে। অ্যান্ড দ্য সেকেন্ড হাফ টু, ঠিক আছে, যদি ওইভাবে চিন্তা করো প্যারালাল স্ট্রাকচার, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু, টু এর পরে দেখতেই পাচ্ছ অবজেক্ট ফর্ম, অ্যান্ড দ্য সেকেন্ড হাফ টু এর পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম দেওয়া লাগবে। তাহলে দ্যাম, দেখে সাবজেক্ট ফর্ম হয় না, দেয়ার একটা পজিটিভ আছে, নাউন লাগতো, হবে না। আবার দোজ, এটা কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, ওইটা এখানে ব্যবহারটা এখানে ঠিকঠাক নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ নাম্বার। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, প্রথম খেলাটার প্রথম পার্টটা আমাদের সাথে, আমাদের আন্ডারে ছিল, মানে আমরা এটাতে প্রভাব বিস্তার করেছি, ডমিনেট করেছি। অ্যান্ড দ্য সেকেন্ড হাফ টু দেম, এবং পরের পার্টটা ছিল তাদের কাছে, পরের পার্টটা তারা ডমিনেট করছিল আর কি, বাংলা তো ধারে এরকম। সো অপশন গোজ ফর অপশন এ। তারপরে দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট পড়াইছি কিন্তু, আছে মনে আছে কি জানি ছিল, টু হুম দ্য বুক, টু হুম দ্য বুক ইন্টারোগেটিভ সেন্টেন্স তো, তাহলে টু হুম ডাজ দ্য বুক বিলং, এরকম ছিল পুরো ব্যাপারটা আসলে এখানে এটা, ঠিক আছে। তো যদি দাও টু, তো এখানে দিছো এখানে, হ্যাঁ হোম দিছো, তাহলে আবার এখানে টু কেন? এটা রিডান্ডেন্ট, এটা বাহুল্য, এটা দেওয়া যাবে না। তো যদি শেষে টুটা না থাকতো তাহলে আমি এখানে জি নাম্বার অ্যান্সার করতে পারতাম। তো আবার মডার্ন ইংলিশ আবার এই ফর্মটা দেখা যাচ্ছে ইউজ করে না, টু হোমটা দেয় না, তাহলে এখানে তাহলে কি করবো? হু, তাহলে হু দিব। তাহলে হু ডাজ দ্য বুক বিলং, তাহলে হু যখন ইউজ করবো তখন আবার টুটা কই চলে যাবে, আবার এই বিলং এর শেষে চলে যাবে, তাহলে এখানে কি হবে? BELON বিলং টু, টুটা আবার শেষে চলে যাবে। তাহলে কোথায় আছে এটা? তাহলে অ্যান্সার একমাত্র সি নাম্বারটাতেই আছে, দেখতে পাচ্ছ এখানে সি নাম্বারটাতে আছে। তাহলে হু ডাজ দ্য বুক বিলং টু, এই হচ্ছে এখানে এটা। তাহলে হু বিলংস, এটা তো ইন্টারগ্রেটিভ সেন্স স্ট্রাকচারই হচ্ছে না এখানে, বিলংস কেমনে আসবে? ইন্টারগ্রেটিভ সেন্স কি আদৌ হয়েছে এটা? তাহলে হু ডু দা বুক বিলংস, আবার এখানে কেন দিব? এটা কোথেকে আসবে? এখান থেকে ডাজ হওয়ার চান্স আছে, সো এটা ওইখানে এটা বাদ। আশা করি পুরো ব্যাপারটা বুঝছো। এটা একটা এক্সাম্পল দেখেছি না, সেখান থেকে এটা আর কিছু ইয়ে করছে, এই যে ল্যাপটপের যে এক্সাম্পলটা, এটা মোটামুটি সেম। তাহলে হু ডাজ দা বুক বিলং টু, এরকম হবে। এটা বইটা কার কার আন্ডারে আছে? আচ্ছা, তো হু আর হুমের যে কথাটা বলছিলাম, দেখো এখানে এটাই বলছে। এটা রেফারেন্স কোথায়? এটা এটা ক্যামব্রিজের রেফারেন্স। বলছে উই ইউজ হুম অ্যাজ অ্যান অবজেক্ট ইন ফর্মাল স্টাইলস, ফর্মাল স্টাইলের মধ্যে আমরা হুমকে অবজেক্ট হিসেবে ইউজ করি, আর হুটাকে সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করি। হোয়েন ইউ ইউজ আ প্রিপোজিশন বিফোর হোম, তুমি যখন
কি করো, ফাইন উই ইউজ প্রিপোজিশন বিফোর হুম, হুমের আগে তুমি যখন প্রিপোজিশন করো ইট ইজ ইভেন মোর ফর্মাল, এটা অনেক বেশি ফর্মাল হয়ে যায়। তাহলে যে হুমের আগে তুমি যখন প্রিপোজিশন ইউজ করছো এটা আরো অনেক বেশি ফর্মাল হয়ে গেছে। উই ডোন্ট নর্মালি ইউজ ইট ইন স্পিকিং, আমরা সাধারণত এটা স্পিকিং এর মধ্যে এটা ইউজ করি না, স্পিকিং এর মধ্যে আমরা এটা নর্মালি ইউজ করি না। তাহলে হুম ডিড ইউ গিভ দ্য বুক, এটা ফর্মাল, বইটা তুমি কাকে দিছিলা, হুম ডিড ইউ গিভ দ্য বুক টু, দেখছো হুম। তাহলে এখানে একটু টু কি করছে, এটাকে আবার শেষে নিয়ে গেছে, যে কি করছে এখানে এটাকে তারা শেষে নিয়ে গিয়েছে, টু হুম দেয় নাই। আচ্ছা, তারপর টু হুম ডিড ইউ গিভ দ্য বুক, তাহলে এখানে কি করছে আবার দেখো পরের এক্সাম্পলে কি করলো, পরের এক্সাম্পল কি করছে, এই যে টুটাকে একদম সামনে নিয়ে আসছে এখানে। তাহলে এখানে তো তাহলে হবে না, তাহলে এটা হচ্ছে ভেরি ফর্মাল, অথবা লেস ফর্মালি হু ডিড ইউ, এই যে দেখো হু ডিড ইউ গিভ দ্য বুক টু, ব্যাপারটা বুঝছো আশা করি এটা। তাহলে কয়েকটা ভাবে করতেছে তারা এখানে দেখতে যাচ্ছে। একটা হচ্ছে টু হুম ইউজ করা যেতেছে, টু হুম শেষে প্রশ্নবোধক হয়, হ্যাঁ, টু হুম দিয়ে হলে এটা ভেরি ফর্মাল, খুবই ফর্মাল, খুবই ফর্মাল, এবং সেটা নর্মালি স্পিকিং এ ব্যবহার করে না। তো এটা এটা এখন ইউজ না করে কি করে, হু ইউজ করে, হু ইউজ করলে কি শেষে কি করে, এই টুটাকে শেষে নিয়ে যায়। এই হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স দিলাম। এটা কোথায়, এটা কিন্তু ক্যামব্রিজের, ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার, অ্যাডভান্স না ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি সিএলডি, এই রেফারেন্সটা কিন্তু এখানেই আছে। এটা তো যেহেতু হু ডিড ইউ, ব্যাপারটা তো অ্যাপ্রোচটা বুঝছো এটা। তাহলে টু হুম থাকলে শেষে কোনো টু দেওয়া লাগবে না, কিন্তু টু যখন হুম যদি থাকে তাহলে টুটাকে শেষে নেওয়া লাগবে। এটা এত বেশি ইউজ হয় না, হয়ে তাহলে কি করে হু হু ইউজ করে আর কি। এই হচ্ছে পুরো কনটেক্সট। তারপর চলো, নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর, কেউ নিশ্চিতভাবে শিওর না, ড্যাশ কজেস, কেউ নিশ্চিতভাবে শিওর না, ড্যাশ কজেস, হাউ কজেস, হুম মানে যাকে পার্সন রেফার করতেছে, হোয়াট কজেস, হোয়াই কজেস নাকি হোয়েন কজেস, কি কারণগুলা, এটাই এখানে অ্যান্সার হবে। নো ওয়ান কমপ্লিটলি শিওর, কেউই শিওর না, হোয়াট কজেস বুমস অ্যান্ড ডিপ্রেশনস ইন ফ্রি ইকোনমিক্স, ঠিক আছে, কি ঘটায় বুমস এন্ড ডিপ্রেশনস ইন ফ্রি ইকোনমি, মুক্তবাজার অর্থনীতিতে কি কি জিনিস বুমস ঘটায়, খুব ফ্লারিশিং কোনো কিছু ঘটায়, অথবা কোনো ডিপ্রেশন মানে কোনো ডাউন, মানে একটা আপওয়ার্ড বা একটা ডাউনওয়ার্ড, মুক্তবাজার অর্থনীতি কে কে ঘটায়, কি ঘটায় কেউ আসলে এটা জানে না, প্রেডিক্ট করতে পারে না বা জানে না, এরকম কিছু একটা বাংলা অর্থ। সো অ্যান্সার গোস ফর অপশন কোনটা, সি নাম্বার, এটা উত্তর হবে। নো ওয়ান ইজ কমপ্লিটলি শিওর হোয়াট কজেস, কি ঘটায় বুমস এন্ড ডিপ্রেশনস ইন ফ্রি ইকোনমি। ওকে, তারপরে নান অফ দিস বুকস বিলং টু মি, এই বইটা কোনোটাই আমার আমার মালিকানায় না, মানে আমি বইয়ের মালিক না, এরকম কিছু। নান অফ দিস বুকস, অনেকগুলো বই আছে ধরো, কোনোটাই আমার মালিকানায় না, মানে আমি যতগুলো বই আছে এর একটার মালিক না, এটা হচ্ছে মেইন কথা। হুইচ অফ দ্য ফলোইংস ইজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, অনির্দিষ্ট বোঝাচ্ছে। তাহলে কোনটা অনির্দিষ্ট, দোজ অনির্দিষ্ট, দোজ বুকস তা তো অনির্দিষ্ট না। আবার এখানে প্রোনাউন জানতে চাইছে, কিন্তু বুকস তো একটা নাউন, নাউনের এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, প্রোনাউন চাইছে, তাহলে এটা দোজ হওয়ার চান্স নাই, ঠিক আছে। তাহলে এখানে বিলং তো আবার কি, বিলং তো একটা ভার্ব, তাহলে ভার্ব তো হবে না। তো ইনডিফিনিট প্রোনাউন বলছে এটা, তাহলে টু মি, টু একটা প্রিপোজিশন, তারপরে মি বসছে, এটা একটা প্রোনাউন, যদিও কোন প্রোনাউনের অবজেক্ট ফর্ম, এটা কোনটা, কোন প্রোনাউন, এটা পার্সোনাল প্রোনাউন, এটা তাহলে ইনডিফিনিট না, তাহলে এখানে এটা আউট, তাহলে বাকি রইল কোনটা, ডি নাম্বার, সরি বি নাম্বার, নান। নান অফ দোজ বুকস বিলং টু মি, কোনটা বইটাই আমার, তো কোনটা একটা নির্দিষ্ট করতেছি না, এটা অনির্দিষ্ট কোনো কিছু বোঝাচ্ছে, সংখ্যাটা নির্দিষ্ট না, বা তুমি কাউকে তুমি ক্লারিফাই করে বলতেছো না, কোনো কিছু ডিনোট করতেছো না, সো ওই সেন্সে এটা কি হবে, এই নান এটা কি হবে, এখানে একটা ইনডেফিনিট প্রোনাউন হবে এটা। মুভিং নেক্সট, I wash myself when I get up in the morning. Which of the following is an emphatic pronoun? মনে আছে দেখাইছিলাম এমফেটিক প্রোনাউন, ক্যামব্রিজের রেফারেন্সে দেখাইছিলাম। এমফেটিক প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই, আমার রিফ্লেকশন আছে। তাহলে আই ওয়াশ মাইসেলফ, আমি নিজেকে আমি কি করি, ওয়াশ করি। এখন এমফেটিক প্রোনাউন অনেক জায়গায় আমরা এটা বলি যে সাবজেক্টটা ঠিক পরেই থাকে, কিন্তু আমি কিন্তু রেফারেন্স দেখাইছিলাম সাবজেক্টের পরে থাকলে তো হয়, আবার সাবজেক্ট থেকে বেশ দূরেও হইতে পারে এমফেটিক প্রোনাউনের কনটেক্সটটা। আমি যদি একটু দেখো, আবার যদি আবার সেখানে যাই, ওই রেফারেন্সে যদি আমি আবার যাই, এমফেটিক প্রোনাউনের রেফারেন্সটাতে, কোথায় 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 এমফেটিক প্রোনাউন, হ্যাঁ এটাই তো, এটাই দেখো এমফেটিক প্রোনাউনের সেই রেফারেন্সটা। আমি যদি আবার যেখানে একটু কুইকলি গো থ্রু করে ফেলি, ওকে, দেখতে পাচ্ছ এখানে রিফ্লেক্সিভ এমফেসিস, এই যে এমফেটিক এমফেসিস, দেখো তাকাও, দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি রোড টু আস হিমসেলফ, এটা একটা বলছে, অর অথবা বলছে দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি হিমসেলফ, তার মানে কি সাবজেক্টটা ঠিক পরে পরেও থাকতে পারে,
আবার অনেক সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর অনেক কিছু কনটেক্সট লিখে লিখে তারপরেও থাকতে পারে, তোমার দূরেও থাকতে পারে, কাছাকাছিও থাকতে পারে, দূরেও থাকতে পারে। এটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এমফেটিক প্রনাউন। এমফেসিস যখন রিফ্লেক্সিভ প্রনাউন দিয়ে এমফেসিস করে বা এমফেসাইজ করে দেখায় আর কি এটা। তো সেই কনটেক্সট এখানে কাজে লাগাইছে। এখানে যে সাবজেক্টটা ঠিক পরেই দেওয়া লাগবে, নট লাইক দ্যাট, এখানে ঠিক পরেই দেয় নাই, ঠিক পরে দেয় নাই, ভার্ব দিছে তারপরে এটা ইউজ করেছে। সো এই সেন্সে এটা কি বলা যায়, এমফেটিক প্রনাউন এখানে কোনটা, এখানে বি নাম্বারটা, এখানে এমফেটিক প্রনাউন মাই সেলফ। রিফ্লেক্সিভ প্রনাউন এমফেটিক প্রনাউন হয়ে গেছে। আই ওয়াশ মাই সেলফ when I get up in the morning, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজে নিজেই ফ্রেশ হই, অন্য কারো হেল্প লাগে না, নিজে নিজে ফ্রেশ হইতে পারি, এরকম আই ওয়াশ মাই সেলফ। তারপর হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হু, খুব সহজ, হুটা আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি, হু, ঠিক আছে। আর হুম, তাহলে হুটা হচ্ছে তোমার কি, হুটা হচ্ছে তোমার এটা সাবজেক্টিভ ফর্মে আমরা ইউজ করি, হ্যাঁ। আর তাহলে এটা অবজেক্ট ফর্ম কোনটা, সেটা হচ্ছে হুম, কোথায় আছে, সি নাম্বারে আছে। ওকে, তারপরে লিপ ইয়ার্স, কমা দিছে, এটা বুঝতেই পারছো, তাহলে কি হবে বলো তো দেখি। রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ ক্লজের কথা কিন্তু পড়াইছিলাম, মনে আছে? রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ, যদি কমা থাকে, কমা থাকে, অথবা কোনো ড্যাশ থাকে, অথবা কোনো প্যারেনথেসিস থাকে, তারপরে কি হবে, তারপরে থাকবে হুইচ, ঠিক আছে। তাহলে লিপ ইয়ার্স, হোয়েন, হোয়েন হ্যাভ, এটা তো কিছু নাই, তাহলে যেহেতু এখানে কমা আছে, তাহলে এখানে হুইচ। হোয়ার না, যেখানে হোয়ার মানে প্লেস, এটা বোঝাচ্ছে প্লেস, এটা বোঝাচ্ছে টাইম, আর এটা এই দ্যাট আর হুইচ মোটামুটি ধরো সেম, তাহলে বসাবো কোন, বসাবো কোনটা, তাহলে এটা কিন্তু একটা নন রেস্ট্রিকটিভ ক্লজ আছে এখানে, যেহেতু কমাটা দেওয়া আছে। তো লিপ ইয়ার্স হুইচ হ্যাভ 366 ডেজ, লিপ ইয়ার যেটা 366 দিন আছে, কন্টেইন, তাহলে লিপ ইয়ার্স কন্টেইন, মেইন বাক্যটা আসলে এরকম ছিল, লিপ ইয়ার্স কন্টেইন অ্যান এক্সট্রা ডে ইন ফেব্রুয়ারি, লিপ ইয়ার্সটা ধারণ করে, লিপ ইয়ার্স গুলো ধারণ করে একটা অতিরিক্ত দিন ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। তো আবার যেটার আবার কি আছে, হুইচ হ্যাভ 366 ডেজ, 366 দিন আছে, নর্মালি 365 দিনে তো এক বছর হয়, একটা দিন অতিরিক্ত হয় আর কি, এটাই আর কি। তাহলে এখানে হুইচটা কেন বললাম, দ্যাট কেন হইলো না, এই হচ্ছে মেইন কারণ। রিজনটা কি, রিজনটা হচ্ছে তোমার রেস্ট্রিক্টিভ আর নন রেস্ট্রিক্টিভ। তো ওইদিকে আমরা হয়তো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের যে ক্লাসিফিকেশন, সেখানে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে, তার ক্লাসিফিকেশন মধ্যে রেস্ট্রিক্ট নন রেস্ট্রিক্টিভ ক্লজ ডিটেলস পড়াবো। এখন জাস্ট এটুকু মাথায় রাখো, কমাটা যেহেতু আছে তার এখানে হুইচ ইউজ করবো, কমাটা না থাকলে আমি এখন দ্যাট ইউজ করার চেষ্টা করতাম আর কি। এটা সো অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা। তাহলে হুইচের আগে কন্টেক্সট গুলো আসলে এরকমই হবে, কমা তো কোলন, নাহলে কোনো ব্রেকেট টেকেট এরকম কিছু থাকবে। মুভিং নেক্সট, নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। নজরুল তো একটা পার্সন, তাহলে পার্সন হলে এখানে কি হবে, ইজ আছে এখানে একটা, তাহলে ইজের আগে নর্মাল এখানে কি দেওয়া লাগবে, এরকম কিছু একটা দেওয়া লাগবে যে নজরুলকে ইজের সাথে কি করতে পারে, কানেক্ট করতে পারে। তাহলে হুম কি দেওয়া যাবে এখানে, হুম তো এখানে অবজেক্ট ফর্মে, ও হুম ইজ ফাইন, এটা হি কেন দিব আবার, হি ইজ, এখানে আরেকটা এক্সট্রা কি নতুন করে আবার ক্লজ দেওয়ার দরকার আছে নাই, তাহলে হোয়াট তো হয় না, পার্সন না, তাহলে এখানে হু। তাহলে নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার, তাহলে নজরুল মেইন বাক্যটা ছিল নজরুল ওয়াজ অলসো এ সোলজার, নজরুল একজন সৈনিকও ছিলেন। আবার তার একটা পরিচয় কি, আমাদের জাতীয় কবি, তাহলে আমাদের জাতীয় কবি নজরুল একজন সৈনিকও ছিলেন, বাংলা অর্থ ছিল এরকম। নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো আ সোলজার, অ্যান্সার গোজ ফর অপশন বি। মুভিং নেক্সট, both of you should do dash duty. ওকে, দিস ইজ বোথ, এটা কিন্তু একটা প্রনাউন, এখানে বোথ কিন্তু একটা প্রনাউন, জানো এটা, বোথ কিন্তু এখানে একটা প্রনাউন। আর অফ আছে, অফের পরে এই ইউ, এটা কিন্তু প্রনাউনের অবজেক্ট ফর্ম আছে, এটা কিন্তু প্রনাউনের অবজেক্ট ফর্মে আছে, সাবজেক্ট ফর্ম নাই। অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর প্রনাউনের অবজেক্ট ফর্ম বসে, তাহলে বোথ অফ ইউ শুড ডু ড্যাশ ডিউটি, কার ডিউটি, তাহলে এই বোথ মানে উভয়ই, তার মানে ইউ মানে কয়জন, এখানে দুইজনের কথা বলতেছিল, তাহলে বোথ অফ ইউ শুড ডু হিস কেন হবে, ইউ যেহেতু আছে, যেহেতু এখানে ইউ আছে, তাহলে হিস কেন হবে, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। দেয়ার কি হবে না, এখানে ইউর কথা আছে, বোথ অফ দ্যাম তো বলে নাই, দ্যাম থাকলে আমি এখানে কি দেয়ার দিতাম, তাহলে এটা হবে না। ইউ আছে, তাহলে ইউর পজিটিভ ফর্মটা কি ইউর হবে, তাহলে অ্যান্সার এটাই হবে। ওয়ান্স কেন হবে এখানে, বোথ অফ ওয়ান তো নাই এখানে, এটা বোথের সাথে তো ওয়ান মানে তো একজন, আবার বোথ উভয়টা যায় না, তাহলে এখানে ডি নাম্বারটা এটা হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এখানে সি নাম্বার হবে। তাহলে অ্যান্টিসিডেন্ট কিন্তু অনুযায়ী তোমার পরে প্রনাউনটা ইউজ করতেই হবে, এখানে বোথ অফ ইউ, আমি যদি বোথ অফ দেম বলতাম তাহলে এখানে দেয়ার ডিউটি, ঠিক আছে। বোথ অফ দ্য বয়েজ যদি বলতাম তাহলে শুড ডু, আবার কি হবে, বোথ অফ, বোথ অফ দ্য বয়েজ, তাহলে আবার দেয়ার হবে এটা, মানে এখানে তুমি যেটা ইউজ করতেছো সেটা এখানে ইউজ করবে আর কি, এটা যাতে রিজেম্বল হয়, ঠিক আছে, এটা অ্যান্টিসিডেন্ট যাতে ম্যাচ করে, পূর্বপদের সাথে ম্যাচ করে আমি যখন ওগুলো ইউজ করতে পারি আর কি, এটা ওকে। এনিওয়ে অ্যান্সার এখানে সি নাম্বার।
মুভিং নেক্সট, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, ঠিক আছে বুঝলাম, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ। তারপরে একটা শূন্যস্থান দিছে, এটা হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, ইজ আছে এটা, তাহলে হি সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে হি ইকুয়ালস টু ওয়ান অফ দ্য বয়েজ, সে হচ্ছে বালকগুলার একজন, বুঝলাম। এখন আমি কিছু একটা ইউজ করবো, হু হ্যাজ রিটেন দ্য লেটার, যে চিঠিটা লিখছে, হুইচ তো এখানে হবে না, কারণ বয়েজ অ্যান্টিসিডেন্টটা কে, বয়েজ আছে আর একটা হি আছে, তাহলে পার্সন, হিটাও পার্সন আবার বয়েজ এটাও পার্সন, দুইটাই তো পার্সন, তাহলে পার্সন হওয়ার কারণে প্রথম কথা হচ্ছে এখানে হুইচ ইউজ করা যাবে না। তাহলে বি নাম্বার প্রথমে আউট স্ক্রিন থেকে, তাহলে হু ইজ আছে, এখানে আবার হু ইজ আছে, এখানে হু হ্যাভ আছে, এখানে হু হ্যাজ আছে। ডিফারেন্স গুলো হচ্ছে এইসব এই জায়গাগুলোতে। হু ইজ দ্য রিটেন লেটার, দ্য বয়েজ হু ইজ দ্য রিটেন, কেমন কেমন হয়ে গেল না, হু ইজ দ্য রিটেন লেটার, যে হয় একটা রিটেন লেটার, তাহলে হু ইজ বিং রিটেন দ্য লেটার, আচ্ছা ইজ বিং ভাবলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ আছে এরকম কিছু একটা, হু হ্যাভ রিটেন দ্য লেটার, ঠিক আছে, হু হ্যাজ রিটেন দ্য লেটার, তাহলে এখানে মেইন জায়গাটা কোথায়, মেইন জায়গা হচ্ছে কয়েকটা জায়গাতে, কোথায়, ইজ বিং রিটেন এটা হবে, নাকি হ্যাজ রিটেন এটা হবে, নাকি এখানে হ্যাভ রিটেন হবে। তাহলে আমার কন্টেক্ট, আমার টিকটা হচ্ছে এখানে, আমি যে এখানে যদি বয়েজকে চিন্তা করি, বয়েজকে চিন্তা করি, তাহলে এখানে হ্যাভ দিব, কারণ বয়েজ এখানে প্লুরাল, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, ই নাম্বারটা হয়ে যাবে। আর যদি বয়েজকে চিন্তা না করে ওয়ান কে অথবা হি কে চিন্তা করি, তখন এখানে কি হবে, হু হ্যাজ হবে বা হু ইজ বিং হবে, হয়তো এ নাম্বার অথবা ডি নাম্বার হবে। এখন নিব কোনটা আসলে, অ্যান্টিসিডেন্টটা কোথায়, কে। আমি যদি একটু রেফারেন্স দেখি, ক্যামব্রিজের রেফারেন্স দেখি, ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি দেখো, ওয়ান অফ এর যে কন্টেক্সটটা ওরা দিছে ক্যামব্রিজে, ওয়ান অফ এর কন্টেক্টটা দেখো, ওয়ান অফ কি করলো, এ মেম্বার অফ এ গ্রুপ অর পিপল থিংস, তাহলে ওয়ান অফ দেয়ার ডটার্স, তাহলে ওয়ান অফ দেয়ার ডটার্স হ্যাজ হ্যাড আ বেবি, তাহলে হ্যাজটা কার জন্য আসলো এখানে, ওয়ানের জন্য আসছে, ঠিক আছে, ওয়ান অফ দেয়ার ডটার্স, তাদের ওয়ান অফ দেয়ার ডটার্স, তাদের কন্যাদের একজন, একজনের কথা বলছে, তাহলে ওয়ান হ্যাজ জাস্ট হ্যাড এ বেবি, একজন মানে একটা বেবি হয়েছে। ইএমআই ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রেকর্ড কোম্পানিজ, তাহলে ইএমআইটা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, আচ্ছা বুঝলাম, এটাও কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, পুরোটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট রেকর্ড কোম্পানিজ। ফাইন্ডিং এ কিউর ফর ক্যান্সার, ফাইন্ডিং এ কিউর অফ ক্যান্সার, এটা পুরোটা দেখতে পাচ্ছি এখানে কি জিরান্ডিয়াল ফ্রেজ অথবা নাউন ফ্রেজ, এটা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফেসিং মেডিকেল রিসার্চার্স, আবার এটাও তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি। এটা দেখাও, এটা দেখলে তুমি বুঝবা, আওয়ার অর্গানাইজেশন ইজ জাস্ট ওয়ান অফ মেনি চ্যারিটিস, ওয়ান অফ মেনি চ্যারিটিস দ্যাট আর, খেয়াল করে দেখো এই দ্যাটটা কিন্তু এখানে রিলেটিভ প্রনাউন, তো তুমি যখন এরকম রিলেটিভ প্রনাউন এখানে ইউজ করবা, আওয়ার অর্গানাইজেশন, আওয়ার অর্গানাইজেশন, আমি যদি একটু পার্ট বাই পার্ট সবগুলো একটু ডিটেলস চিন্তা করো, দেখো তাকাও কি কি বলতেছি এখানে, পার্ট বাই পার্ট অ্যাপ্রোচ করো, ব্যাপারটা ভালো করে একবার বুঝো। তাহলে আওয়ার অর্গানাইজেশনস, ওকে, তো আওয়ার অর্গানাইজেশন, দেখো আওয়ার অর্গানাইজেশন এখানে কি করছে, আমাদের সংস্থা ইজ জাস্ট ওয়ান অফ মেনি, ওয়ান অফ আবার এখানে মেনি আছে, ওয়ান অফ মেনি চ্যারিটিস দ্যাট আর, তো এই যে আর দিছে এটা কার জন্য দিছে বলো, ওয়ানের জন্য দিছে, আবার অর্গানাইজেশনের জন্য দিছে, নাকি মেনি মেনি চ্যারিটিস এর জন্য দিছে, সো অফের পর এখানে মেনি চ্যারিটিস আছে, তার জন্যই আসলে এখানে কি করছে, আরটা দিছে। তাহলে রিলেটিভ প্রনাউন তুমি যখন ইউজ করবে, অ্যান্টিসিডেন্ট কই থাকে, ঠিক তার সামনে, ঠিক তার সামনে, ঠিক মানে ইমিডিয়েট সামনে থাকে, অনেক আগে থাকে না। সো এই কনটেক্সটে যদি আমি ক্যামব্রিজের রেফারেন্স টানি, তাহলে এখানে কি ম্যাচ করা যায় না, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে এখানে আমি যদি হুটা ইউজ করতে যাই, অ্যান্টিসিডেন্টটা কি হবে, ঠিক তার আগে কি আছে, দ্য বয়েজ, দ্য বয়েজ এখানে প্লুরাল আছে, দ্য বয় যদি প্লুরাল হয়, তাহলে প্লুরাল হয়ে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, অ্যান্সার কনফার্ম এখানে ই নাম্বার হবে, ই নাম্বার হবে। এখানে তোমার ডি নাম্বার এগুলা হওয়ার কোনো চান্স নাই, ডি নাম্বার হওয়ার কোনো চান্স নাই, এ নাম্বার হওয়ার কোনো চান্স নাই। কিসের রেফারেন্সটা কোথায়, কিসের রেফারেন্স, এটা হচ্ছে ক্যামব্রিজের রেফারেন্স, ক্যামব্রিজের রেফারেন্স অনুযায়ী এটা এরকম হচ্ছে। তুমি যখন রিলেটিভ প্রনাউন ইউজ করবা, তখন অ্যান্টিসিডেন্ট কোথায় থাকে, ঠিক তার আগে, মেনি চ্যারিটিজ এর জন্য এখানে আর দিছে, নাহলে কিন্তু এখানে ইউজ হইতো, এখানে ওয়ানের জন্য আসে নাই, এখানে আওয়ার অর্গানাইজেশনের জন্য আসেনি, মেনি চ্যারিটিজ জন্য দিছে, দ্যাটস ইট, ক্যামব্রিজের রেফারেন্স। সো অ্যান্সার আশা করি বুঝছো, এটা কোনটা আনসার, ই নাম্বারটা হবে এটা, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ রিটেন দ্য লেটার, তাহলে অনেকগুলা বালক হয়তো চিঠি লিখছে, তার মধ্যে সে একজন, এরকম হচ্ছে পুরো ব্যাপারটা। তো চিঠি তো অনেকে লিখছে, তাহলে হু হ্যাভ রিটেন, এই কারণে তার মধ্যে সে হচ্ছে একজন, এই কারণে ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ রিটেন দ্য লেটার, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ রিটেন দ্য লেটার। তারপরে চলো যাই সামনে আমরা, দি ইউএস কংগ্রেস রিস্টোরড দ্য
মিডল অফ অনার, মিডল নাকি মেডাল হওয়া উচিত ছিল, দ্যাট ওয়াজ ফার্স্ট প্রেজেন্টেড ইন 1965 টু এ উইমেন ড্যাশ নেম ফিউ অফ আস হ্যাভ হিয়ার্ড। যার নাম আমরা খুব কম মানুষই শুনেছি। যার নাম, নাম কিন্তু একটা নাউন, নাউনের এখানে কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। হুইচ নেম নাকি হু নেম নাকি হুজ? যার নাম, যার, পজিটিভ, চলো যার নাম পজিটিভ অ্যাডজেক্টিভ। তো যার নামটা আমাদের খুব কম মানুষই শুনেছে। তাহলে 1965 সালে ইউএস কংগ্রেস রিস্টোর দ্য মেডেল অফ অনার। ওরকম একটা মহিলাকে দিছিল যার নাম আমরা খুব কম মানুষই জানি। এরকম। যার নাম, তাহলে হুজ নেম ফিউ অফ আস হ্যাভ হিয়ার, যার নাম আমাদের খুব কম মানুষই শুনেছি, এরকম বাংলা অর্থ আসে। তাহলে অ্যান্সার তোমার সি নাম্বারটি হবে। হু নেম তো হয় না এখানে, এটা হুইচ নেম না, যেটার নাম না, যার নাম। তাহলে অ্যান্সারের পার্সনকে এটাই রেফার করতেছে, হুম নেম তো না, হুজ হবে এখানে, এটা পার্সনকে রেফার করার জন্য হুজ। কন্ট্রোল ড্যাশ সাবা, এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং। কন্ট্রোল ইউরসেলফ সাবা, নিজেকে কন্ট্রোল করো সাবা, এরকম কিছু বলি আমরা। তাহলে কন্ট্রোল ইউরসেলফ, নিজেকে সামলাও, নিজে সামলাও। তাহলে অ্যান্সার এ নাম্বারটি হবে। রিফ্লেক্সিভ, ইউ হবে না, কন্ট্রোল মি না, আর সেলফ না, সাবা যেহেতু আছে, তাহলে এখানে এটাই হবে। কন্ট্রোল ইউরসেলফ সাবা, সাবা তুমি নিজেকে সামলাও। এভরিথিং ইজ ফাইন, সবকিছুই ফাইন, ঠিকঠাকই আছে। হ্যাঁ, সো ডোন্ট স্টার্ট ফ্রাইং, কান্নাকাটি শুরু করো না আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে অপশন এ। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান ওয়াজ টল হু কেম টু মাই অফিস। আচ্ছা, পুরা বাক্যটার মধ্যে সাবজেক্ট কে? দ্য ম্যান। এখানে দ্য ম্যান মাই অফিস, হু কেম ওয়াজ টল, আমার অফিস আসছিল। হু কেম, হু তো পার্সনকে রেফার করে, মাই অফিসের সাথে কেম হয় না, খুবই ইরিলেভেন্ট। দ্য ম্যান কেম টু মাই অফিস হু ওয়াজ টল, অফিস ওয়াজ টল, এটাও এখানে ওয়ার্কআউট করতেছে না এটাতে। তারপরে হু হু কেম টু মাই অফিস ওয়াজ টল, তারপরে দ্য ম্যান ওয়াজ টল, এই টলের সাথে কি কেম আসছে? হু কিন্তু কি করছে? টলের সাথে কেমকে যুক্ত করছে, হয় নাই। অ্যান্সার কনফার্ম তোমার কোনটা হবে? বি নাম্বার এখানে অ্যান্সার, অবশ্যই অ্যান্সার বি নাম্বার হবে। দ্য ম্যান হু কেম টু মাই অফিস, যে লোকটা আমার অফিস আসছিল, ওয়াজ টল, লম্বা ছিল। তোমার মেইন বাক্যটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ টল, লোকটা লম্বা ছিল। তাহলে কোন লোক? হু কেম টু মাই অফিস, যে আমার অফিসে আসছিল। ঠিক আছে, হু কেম টু মাই অফিস, এটা হচ্ছে তোমার কি? অ্যাডজেক্টিভ ক্লোজ বাক্যের কনটেক্সট। অ্যান্সার গোজ ফর অপশন বি। হুইচ ওয়ান ইজ দ্য রিলেটিভ প্রোনাউন? নিচের কোনটা একটা রিলেটিভ প্রোনাউন, এটা জানতে চাইছি। তো রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেট করে কাউকে। কি রিলেটিভ প্রোনাউন? না, এটা পার্সোনাল প্রোনাউন। ইউটা পার্সোনাল প্রোনাউন, এটা হয়। হিজ পজিটিভ প্রোনাউন হইতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে হু, হু কাউকে যুক্ত করতেছে। তাহলে হুইচ ওয়ান অফ দ্য রিলেটিভ প্রোনাউন? তাহলে এই হুটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, যেমন ইট ইজ আই হু এম টু ব্লেম, ইট ইজ আই হু এম টু ব্লেম। প্রথম কথা হচ্ছে বি ভার্বের পরে, হ্যাঁ, বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্ট ফর্ম দিলাম। তাহলে এখানে এম কেন কেন দিলাম? কারণ সাবজেক্ট ফর্মের সাথে তো এটা যুক্ত করবে, তাই না? যুক্ত করছে কে? হু। তাহলে হুটা কি? হুটা তাহলে এখানে ইটস রিলেটিভ প্রোনাউন, যেটাই হয়েছে। বেশ কয়েকটা কনটেক্সট, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হয়, আর হুটা রিলেট প্রোনাউন কারণ রিলেট করছে এটার সাথে, এবং এটা মানে মেইন বাক্যটা কিন্তু ছিল আই এম টু ব্লেম, এবং সেটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স যখন করছে ইট ইজ আই হু এম টু ব্লেম, এই হচ্ছে পুরো কনটেক্সট। ঠিক আছে, হুটা একটা রিলেটিভ প্রোনাউন এখানে। এটা মাই নেইবার, দেখতে পাচ্ছ চোখে কি পড়ে? দেখো তো, এখানে কমা দিছে, আবার এখানে কমা দিছে। মাই নেইবার সেইজ, মেন বাক্যটা আসলে এরকম। মাই নেইবার সেইজ, আমার প্রতিবেশী বলে, দেয়ার উইল বি নো ম্যাঙ্গোজ নেক্সট ইয়ার, যে আগামী বছর কোনো আম থাকবে না। তাহলে আমার নেইবারটা কেমন? আজকেই বলতেছে আগামী বছর আমার কোনো আম থাকবে না, তারপরে সে কি আশাবাদী? সে কি মোটেও আশাবাদী নাকি নিরাশাবাদী? মানে নৈরাশ্যের মধ্যে সে ডুবে আছে কোথায়? আগামী বছর কোনো আম থাকবে না, তাহলে অবশ্যই এটা নেগেটিভ সেন্সে সে নিচ্ছে এটা। তাহলে অপটিমিস্টিক মানে আশাবাদী, সে কি আশাবাদী? না, আগামী বছর কোনো আমি থাকবে না, সে নৈরাশাবাদী। তাহলে অ্যান্সার কোনটা হবে? হু ইজ ভেরি পেসিমিস্টিক। অপটিমিস্টিক মানে আশাবাদী, আর পেসিমিস্টিক মানে হচ্ছে নৈরাশাবাদী, সেটা বলি। তাহলে হু ইজ এটাই হবে। হুম তো এখানে হবে না, হুমের পর এখানে আর হয় না। আর হু ইজ ভেরি পপুলার, পপুলার হলে আবার কোনো আম নাই, কোনো লিঙ্ক করা যাচ্ছে না। মানে এখানে এরকম কিছু একটা বসাইতে হবে যেটা পুরো বাক্যের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয়। তাহলে আমার প্রতিবেশী যে খুব নৈরাশ্যবাদী, যে খুব পজিটিভ থিঙ্কিং সবসময় করে না, সে কি বলতেছে যে আগামী বছর কোনো আমি থাকবে না, এরকম কিছু একটা আগে থেকে প্রেডিকশন করতেছে আর কি এটা। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে অপশন সি নাম্বার। এই নাম্বারটা আমি কেন বাদ দিলাম? এই অপটিমিস্টিকের জন্য। অপটিমিস্টিক মানে আশাবাদী,
কিন্তু আপনার অপটিমিস্টিক যদি আমি এখানে ইনসার্ট করি তাহলে পুরো বাক্যটার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, যায় না আর কি, পুরো গো থ্রু করে না আর কি, সিঙ্ক হয় না আন্ডারলাইন পার্টটুকু যদি বসাই। Humans are the only factors in the ecosystem. Okay. Humans are the only factors in the ecosystem. Okay, তাহলে আর আছে, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে এইটুকু দেওয়া আছে। তাহলে কি করবো বলো তো? আর আছে এবার এখানে, এটা আর, তাহলে আর প্লুরাল, তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি এখানে কোন একটা রিলেটিভ প্রনাউন ইউজ করতে হবে, হুইচ সেটা ইউজ করতে হবে, এবং রেসপন্সিবল, হুইচ আর রেসপন্সিবল, তাহলে এখানে আর এর তাহলে অ্যান্টিসিডেন্টটা কি হবে? ফ্যাক্টরস। ফ্যাক্টরস এখানে অ্যান্টিসিডেন্ট, তাহলে ফ্যাক্টরস যদি অ্যান্টিসিডেন্ট হয় তাহলে কি হবে? তাহলে হুইচ আর রেসপন্সিবল, ফ্যাক্টরস হুইচ আর, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার এটা হবে। একটু আগে বললাম না, তুমি যখন রিলেটিভ প্রনাউন ইউজ করতেছো অ্যান্টিসিডেন্ট কই হয়? ঠিক সামনে যেটা বলে। তাহলে এখানে ইন দ্য ইকোসিস্টেম তো এখানে অ্যান্টিসিডেন্ট না, অ্যান্টিসিডেন্ট এখানে ফ্যাক্টরস প্লুরাল আছে, তাহলে হুইচ, দ্য হিউম্যানস আর দ্য ওনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম হুইচ আর রেসপন্সিবল, যারা দায়ী। তাহলে যারা ওয়ান, দ্য ওনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম আর রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস ইন দ্য ইকোলজি ইজ হিউম্যান, এরকম কিছু একটা। তাহলে হিউম্যানস আর, এটি তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ নাম্বারটা হবে, অন্য কিছু হবে না। একটু কিন্তু দেখাইছিলাম, ক্যামব্রিজের রেফারেন্স দিয়ে দেখাইছিলাম যে রিলেটিভ প্রনাউনটা কই বসে, অ্যান্টিসিডেন্টটা কোথায় বসে। আচ্ছা, এখানে ফ্যাক্টরস যেহেতু আছে তাহলে হোম এখানে ইউজ করা যাবে না, এখানে হু তো ইউজ করাই যাবে না, কারণ এখানে এখানে ফ্যাক্টরস এখানে কোনো ব্যক্তি না, আর হোয়াট যায় না, হাউ যায় না, সো অ্যান্সার একমাত্র এখানে সি না, এই নাম্বারটাই হবে, হুইচ। ইট ইজ ইউ হু, একটু আগে দেখাইলাম না, এরকম একটা বাক্য দেখাইছিলাম, ও একটা রিলেটিভ প্রনাউন ছিল এটা, তাহলে এখানে ইট ইজ ইউ, তাহলে ইজ বি ভার্বের প্রনাউনের কোন ফর্ম বসে? সাবজেক্ট ফর্ম, তাহলে সাবজেক্ট ফর্মের সাথে অবশ্যই এখানে একটা ভার্ব বসাতে হবে, তাহলে ইউর সাথে কি এম হয়, ইউর সাথে কি ইজ হয়, ওয়াজ হয়, নাকি আর হয়? তাহলে ইউ আর, তাহলে ইউ আর টু ব্লেম, এরকম হবে বাক্যটা, তাহলে ইট ইজ ইউ হু আর টু ব্লেম, অ্যান্সার হচ্ছে এটা, হচ্ছে তুমি যে যাকে দায়ী করতে পারি, আমরা একটা ব্লেম করতে পারি, তাহলে অ্যান্সার গোস ফর অপশন ডি, নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। এখানে এইটা অনেক ইম্পর্টেন্ট, কি দিছে এখানে দেখো, কোলন দিছে, এটা দেওয়া মানে কি? তার মানে এখানে কিছু একটা বলছে, এটাকে সাপোর্ট করতে গেলে অন্য কিছু একটা বলা লাগবে, এই বাক্যটাকে সাপোর্ট করার জন্য আর কিছু দেওয়া লাগবে। নোবডি লাইকস আর, কেউ তাকে পছন্দ করে না, কেন করে না, কারণটা কি? এই কোলন দিয়ে বোঝাচ্ছে, এই কোলনের পছন্দ, নোবডি লাইকস পছন্দ করে না, এটার পক্ষের কথাগুলো কি কি? শি টকস অ্যাবাউট ড্যাশ অল দ্য টাইম, সবসময় তাকে নিয়ে কথা বলে না, তার নিজেকে নিয়ে কথা বলে, তাহলে অ্যান্সার হারসেলফ। শি টকস অ্যাবাউট হারসেলফ অল দ্য টাইম, সে প্রায় সবসময় তাকে নিজেকে নিয়েই কথা বলে আর কি। হার্স তো এইভাবে হয় না, সেলফ দেওয়া যায় না, হার, নিজেকে নিয়ে যদি কথা বলতেছে তাহলে শিয়ার রিফ্লেকশন এখানেই দেওয়া আছে, তাহলে সেটা এখানে বেটার, তাহলে হারসেলফ, কেউ তাকে পছন্দ করে না কারণ সে সবসময় নিজেকে নিয়েই কথা বলে, অল দ্য টাইম। স্নেক ক্যান ইট, একটা সাপ খেতে পারে, অ্যান্ড ডাইজেস্ট এনিমেলস, খাইতে পারে এবং হজম করতে পারে প্রাণী, মাছ লার্জার, অনেক বড়, দেন, কার চেয়ে? স্নেকের নিজের নিজের চেয়ে বড়, তাহলে নিজের যেহেতু রিফ্লেকশন এখানে দিতেছে তাহলে এটা অবশ্যই ইট হবে না, এটা ইট সেলফই হবে। তাহলে একটা সাপ নিজের চেয়ে আরো অনেক বড়, অনেক বড় কোনো প্রাণীকে হজম করে ফেলতে, খাইতে পারে এবং হজম করে ফেলতে পারে, বুঝে গেছে? তো এখানে বি নাম্বারটা এটা হবে, নিজের চেয়ে। ইটস তো একটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর নাউন থাকা লাগতো, নাই এটাতে, ইট হ্যাজ কেন দিবে? দেন ইট হ্যাজ, ইটার আছে কি আছে, তো এখানে এটাও এটা এখানে কি রিলেভেন্ট, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, এখানে যায় না, তাই ইট তো হওয়ার কোনো চান্স নেই, তাহলে অ্যান্সার বি নাম্বার হবে এটা, নিজের চেয়ে, নিজের রিফ্লেকশন এখানে আছে, বি নাম্বার, সাপের নিজের রিফ্লেকশন। সাম আর বর্ন জিনিয়াস, এখানে সামটা কি হবে? ডেফিনেটলি দেখতে পাচ্ছ এখানে আর একটা ভার্ব, তাহলে একটা ভার্ব যদি আর হয় তাহলে সাবজেক্ট পজিশনে আর এর আগে কি আছে? সাবজেক্ট, তাহলে পৃথিবীতে সাবজেক্ট পজিশনে কারা কারা আছে? নাউন আর হচ্ছে প্রোনাউন, তাহলে সাম নাউন বা প্রোনাউন যে কোনো একটা হবে। সাম কি প্রোনাউন মানে নাউন হওয়ার কোনো চান্স আছে? সাম তো নাউন হওয়ার কোনো চান্স নাই, তাহলে সাম অবশ্যই তাহলে কি হবে? অবশ্যই একটা প্রোনাউন হবে, কি প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক, কারণ সাম আর বর্ন জিনিয়াস, কেউ কেউ জিনিয়াস হয়ে জন্মগ্রহণ করে, কারা কারা? সংখ্যাটা কি নির্দিষ্ট? কাউকে ডিনোট করতে পারতেছো? পারতেছো না, অনির্দিষ্ট, ডিনোট করতে পারতেছো না, এখানে অনির্দিষ্ট হওয়ার কারণে দিস ইজ ইনডেফিনিট প্রোনাউন আর কি। এটা লজিকটা কি আবার বলতেছি, আর একটা ভার্ব, এই বাক্যটা ভার্ব, তাহলে সাবজেক্ট পজিশনে ভার্বের আগে কি বসে? নরমালি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নরমালি ভার্বের আগে পজিশনে কার? সাবজেক্ট, তাহলে সাম সাবজেক্ট পজিশনে কারা কারা বসে? নাউন আর প্রোনাউন, নাউন হওয়ার চান্স নেই, তাহলে কনফার্ম প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। মিস্টার জামান প্রাইডস হিমসেলফ, বুঝতেই পারছো মিস্টার জামানের রিফ্লেকশন এখানে আছে, সেলফ দেওয়া আছে, তাহলে রিফ্লেক্সিভ অবশ্যই হবে, অ্যান্সার অবশ্যই এই নাম্বারটাই হবে।
মিস্টার জামান প্রাইড হিমসেলফ অন হিজ সানস সাকসেস। মিস্টার জামান একদম পুরো গর্ববোধ করে নিজে নিজে তার সন্তানের সফলতায়। বাংলা বাক্য এরকম। তো অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার রিফ্লেক্সিভ প্রনাউন সেলফ দেওয়া আছে, হিমসেলফ, মিস্টার জামান হিমসেলফ। দে আস্কড আস, তারা আমাদেরকে জিজ্ঞেস করে, হালিমকে জিজ্ঞেস করে, এন্ড বুঝতেই পারছেন কিছু একটা, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে আস্কড হুম, আমাদেরকে, হালিমকে, এন্ড, তাহলে বুঝতেই পারছো এখানে এরকম কিছু একটা দেওয়া লাগবে যেটা অবজেক্ট ফর্মে হবে, কারণ আস্কের পরে এটা অবজেক্ট, হালিম অবজেক্ট, সবগুলো অবজেক্ট এখানে। তাহলে আস অবজেক্ট, হালিম অবজেক্ট, তাহলে এর পরে একটা অবজেক্ট দেওয়া লাগবে। সাবজেক্ট দেওয়া যাবে না, মাই তো একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর নাউন দেওয়া লাগবে, এটা হচ্ছে পজিটিভ প্রনাউন, উইথ দেওয়া যাবেই না এখানে এটা, তাহলে অ্যান্সার কোনটা হবে? মি হবে। তাহলে দে আস্কড আস, ঠিক আছে, হালিম and me whether we thought that the statistics has been presented fairly and accurately. তো আমাদেরকে, হালিমকে এবং আমাকেও জিজ্ঞেস করছিল যে স্ট্যাটিস্টিক্স যেটা প্রেজেন্ট করা হয়েছিল এটা কি আসলে কি ফেয়ারলি ছিল কিনা, খুব পুরোপুরি ছিল কিনা, এবং এটা এটা পুরো অ্যাকুরেট ছিল কিনা, নির্ভুল ছিল কিনা, এরকম জিজ্ঞেস করছে। ড্যাশ চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন। তাহলে চিলড্রেন নিড মোস্ট, এটা হচ্ছে মেইন কথা, ইজ অ্যাফেকশন, তাহলে এখানে কি দেওয়া লাগবে? দ্যাট না, হোয়াট। হোয়াট চিলড্রেন, ঠিক আছে, হোয়াট চিলড্রেন নিড মোস্ট, যেটা শিশুদের অনেক বেশি দরকার হয়, ইজ অ্যাফেকশন, তাহলে হোয়াট চিলড্রেন, দ্যাট চিলড্রেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্যাট চিলড্রেন না, এখানে হোয়াট চিলড্রেন মোস্ট, যেটা শিশুদের দরকার, যেটা, যেটা, হ্যাঁ যেটা, যেটা কিন্তু বলছি, তাহলে যেটা শিশুদের সবচেয়ে বেশি দরকার, এটা হচ্ছে অ্যাফেকশন মানে স্নেহ, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ডি নাম্বার হবে, এ নাম্বার না। এ নাম্বার দ্যাটটা আসলে ইন্ট্রোডাক্টরি দ্যাট আমরা ইউজ করি না, দ্যাট ক্লজ যদি বলতাম, দ্যাট ক্লজ, দ্যাট চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন না, শিশুদের যেটা দরকার হয়, যেটা, যা বলি নাই কিন্তু, এটা যা শিশুদের দরকার হয় সেটা না। তাহলে হোয়াট চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন, যেটা শিশুর সবচেয়ে বেশি দরকার, হোয়াট ইজ স্লটেড ক্যানট বি ব্লটেড। খেয়াল করছো, বাক্যটা শুরু করছো তারপরে ভার্ব দিছো, বাক্যটা শুরু করছো হোয়াট দিয়া, তারপরে ইজ অ্যাফেকশন দিছো, এই হচ্ছে কনটেক্সট। হু, হুইচ, হোয়াট, আর, এগুলো কি হয়? এগুলো তো আমি প্রশ্নবোধক বাক্য বানাতে পারি, পারি না? তাহলে প্রশ্নবোধক বানাতে পারি। ইন্টারোগেটিভ কি দিছে? দেয় নাই। রিফ্লেক্সিভ কি দিছে? সেলফ দিয়ে হবে। ইনডিফিনিট কি অনির্দিষ্টবাচক? না, এটা না। ডেমনস্ট্রেটিভ দিস দিস দ্যাট দোস সাচ আছে, এটা নাই। তাহলে অ্যান্সার তোমার বি নাম্বার, রিলেটিভ প্রনাউন, রিলেট করতেছে। তাহলে হু, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে তোমার রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা ইউজ করি বাক্যের মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ প্লুরাল, নিচের কোনটা প্লুরাল? এটা খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, নিচের কোনটা প্লুরাল, মানে নিচের কোনটা প্লুরাল হিসেবে আমরা ইউজ করতে পারি, এটা হয়তো বলছে। এটা ইচ তো প্লুরাল হিসেবে ইউজ হয়, প্রথমত এটা না। তারপরে নো ওয়ান দেখতে পাচ্ছি, নোবডি দেখতে পাচ্ছি, এনিবডি দেখতে পাচ্ছি, তাহলে কোনটা হয় আসলে এটা? তো চলো তো একটু দেখি কোনটা, দেখি আমরা কোনটা আসলে তোমার প্লুরাল হিসেবে ইউজ হয়। ইন্টারন্যাশনাল ডিকশনারি রেফারেন্স দেখি, ক্যামব্রিজের। ক্যামব্রিজে কি দেখতে পাচ্ছি? এনি ওয়ান, এনিবডি আর এনিথিং। আচ্ছা, তো এনি ওয়ান, এনিবডি, এনিথিং আর ইনডিফিনিট প্রনাউন, এগুলো অনির্দিষ্ট বাচক সর্বনাম। আসলেই তো, এনি ওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। তো কাকে নির্দিষ্ট করে বলতেছো না এটা? এনিবডি ক্যান ডু ইট, এনিথিং ক্যান বি হ্যাপেন, যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু, এনিথিং ক্যান বি হ্যাপেন্ড, তো যে কোনো কিছু করতে পারে, তাহলে এগুলো অনির্দিষ্টবাচক সর্বনাম। উই ইউজ, আমরা ব্যবহার করি, এনি ওয়ান, এনিবডি অ্যান্ড এনিথিং টু রেফার টু বোথ, অ্যান ওপেন আনলিমিটেড সেট অফ থিংস অর পিপল, অর স্পেসিফিক থিংস অর পিপল। আচ্ছা, উই ইউজ দ্যাম উইথ এ সিঙ্গুলার ভার্ব, এগুলো নর্মালি, এগুলোর সাথে আমরা কি করি? সিঙ্গুলার ভার্ব ইউজ করি। এনি ওয়ান, এনিবডি, এনিথিং এর সাথে নর্মালি সিঙ্গুলার ভার্ব ইউজ করি। যেমন হ্যাজ এনি ওয়ান, এনি ওয়ানের জন্য এখানে হ্যাজ দিছে, এনিবডি ইজ দিছে এখানে এটা, ক্যান আই ডু এনিথিং টু হেল্প, ঠিক আছে, তাহলে এটাও সিঙ্গুলার। আই ডোন্ট নো এনিবডি হু স্পিক্স, এনিবডির সাথে স্পিক্স দিছে এখানে এটা। এইবার এখানে কথাটা বেশি ইম্পর্টেন্ট, ক্যামব্রিজের রেফারেন্স, উই অফটেন ইউজ প্লুরাল প্রোনাউন। প্লুরাল প্রোনাউন নাকি ইউজ করি আমরা অনেক সময়, দে, কোথায়? টু রেফার ব্যাক সিঙ্গুলার এনি ওয়ান হোয়েন উই ডু নট নো দ্য পার্সন ইজ মেল অর ফিমেল। বুঝছো ব্যাপারটা? মানে আমরা অনেক সময় আমরা এনি ওয়ান বা এনি বডির সাথে আমরা প্লুরাল ইউজ করতে পারি, এবং যেটা ইন্ডিকেট করে দে। কেন? কারণ আমরা এনি ওয়ান বা এনি বডি আমরা তো বুঝতে পারছি না এটা কি পুরুষ না মহিলা। তো পুরুষ মহিলা যখন বুঝতে না পারি, তখন সেটাকে আমরা কি করি, ক্যামব্রিজ অনুযায়ী সেটাকে কি বলে, তারা এটাকে দে দিয়ে রেফার করে। হ্যাঁ, এটাকে দে দিয়ে রেফার করে আর কি এটা। তো এই কারণে এটাকে দে দিয়ে যদি রেফার করে, তাহলে বুঝতেই পারছো, তাহলে এটা প্লুরাল প্রোনাউন হয়।
দিয়ে দিয়ে যদি রেফার করে তাহলে সেটা কি হয়, প্লুরাল প্রোনাউন হয়। যদি রেফার করে প্লুরাল প্রোনাউন। ইফ এনিওয়ান উড লাইক ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দ্য ডগস, যদি কেউ যদি আরো আদার ইনফরমেশন জানতে চায় ডগস সম্পর্কে, দে শুড, খেয়াল করছো, এনিওয়ান দে শুড কল ব্লা ব্লা ব্লা, এটা এরকম কিছু একটা বলছে, ঠিক আছে। আবার এখানে কি বলছে, ইফ এনিওয়ান উড ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দ্য ডগস হি অর শি, তাহলে হি অর শি এখানে নির্দিষ্ট না অনির্দিষ্ট বাচক সর্বনাম, তাই তো, কে না, এই কারণে তারা এখানে তারা কি করছে, তারা দে ইউজ করছে। তার মানে পার্সন গুলোকে এনিবডি বা এনিওয়ান কে এগুলো আমরা কি করতে পারি, আমরা দে দিয়ে রেফার করতে পারি। সো ওই সেন্সে ক্যামব্রিজের রেফারেন্সে এই এনিবডি বা এনিওয়ান তাহলে কি হতে পারে, প্লুরাল হইতে পারে। যখন এটাকে পুরুষ না মহিলা এটা তুমি নির্দিষ্ট করে বলতে পারছো না, তখন সেটাকে দে দিয়ে রেফার করা, ওই সেন্সে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার হবে। সরাসরি কিন্তু ক্যামব্রিজের উল্লেখ করা আছে। আশা করি ব্যাপারটা বুঝছো, ক্যামব্রিজের কথা কিন্তু উল্লেখ আছে সরাসরি, ঠিক আছে। আশা করি পুরো ব্যাপারটা বুঝছো, ধরতেও পারছো। তাহলে এখানে কি এনিবডি বা এনিওয়ান যেটাই বলো, এনিবডিও হইতে পারে এনিওয়ানও হইতে পারতো, এনিবডি, আর এখানে কি হচ্ছে এনিওয়ান। মুভিং নেক্সট, দ্য সাইজ এন্ড শেপ অফ এ বক্স, একটা বক্সের সাইজ এন্ড শেপ, এটার কথা বলতেছে। একটা বক্সের সাইজ এন্ড শেপ ডিপেন্ডস, নির্ভর করে, প্রাইমারিলি প্রাথমিকভাবে, অন দ্য ফাংশন ড্যাশ ইনটেন্ডেড। আচ্ছা, কিসের ফাংশন, কিসের ফাংশন যেটা ইন্টেন্ড করে, কোন ফাংশনের উপর এটা ডিপেন্ড করতেছে, কার ফাংশন, সাইজ এবং শেপের ফাংশন নাকি বক্সের ফাংশন? অবশ্যই তোমার কার ফাংশন, অবশ্যই কার ফাংশন, বক্সের ফাংশন। তাহলে বক্সের ফাংশন ফাংশন যদি হয় ফর হুইচ ইট ইজ ইন্টেন্ডেড, হ্যাঁ এটাই তো আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার। হুইচ ইট ইজ ইন্টেন্ডেড এটা না, এটা ওয়ার্কআউট করতেছে না, হুইচ ইট ইজ ফর হুইচ ইজ ইট ইজ টু বি। আচ্ছা, তাহলে বাংলা অর্থ যদি বলি, দ্য সাইজ এন্ড শেপ অফ এ বক্স, একটা বক্সের সাইজ এবং শেপ, আকার এবং আকৃতি ডিপেন্ড করে প্রাথমিকভাবে যে কোন কাজের নিমিত্তে এটা বানানো হয়। যে কাজের নিমিত্তে এই বক্সটা বানাবো সেটার সাইজ এবং শেপ ওইভাবেই হবে। ছোট জিনিস রাখার জন্য ছোট বক্স হবে, খুব বড় জিনিস র্যাপ আপ করে রাখার জন্য বড় জিনিস হবে, এটা এখানে বলছে। তাহলে সাইজ এন্ড শেপ অফ এ বক্স ডিপেন্ডস প্রাইমারিলি অন দ্য ফাংশন, ফাংশনের উপর ডিপেন্ড করে, কোন ফাংশনের উপরে, ফর হুইচ ইট ইজ ইন্টেন্ডেড, কি কারণে কি উদ্দেশ্যে এটা বানানো হয়। তাহলে অ্যান্সার এ নাম্বারটাই হবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝছো এটা। আচ্ছা, মুভিং নেক্সট, পরটা যাই। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট? প্রথমত এনি তো ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন ইদার, এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ, এটা ডিস্ট্রিবিউটিভ। তো ইদার এবং নাইদার ইউজ করে দুইটার মধ্যে, তিনটা পেনের কথা বলছে, এটা হবে না, তাহলে এটা আউট। ইদার এবং নাইদার ইউজ করে তিনটার মধ্যে দুইটার মধ্যে, তাহলে সি এবং ডি আউট। তাহলে অ্যান্সার এ নাম্বার বা বি নাম্বার যে কোনো একটা হবে। থ্রি পেন হবে না পেন্স হবে, এখানে পেন্স নাই, তাহলে এখানে পেন্স আছে, তাহলে অ্যান্সার বি নাম্বার হবে। তাহলে এনি অফ দ্য থ্রি পেন্স উইল ডু, মানে তিনটা কলমের যে কোনো একটা দিয়েই চলবে। ধরো কোনটা দিলেই বা বলো তো, তিনটা কলম তোমাদের দিলাম, তুমি কি বলো কোনটা দিয়ে প্রিফার করো? আরে যে কোনো একটা দিলেই হবে। তাহলে এনি অফ দ্য থ্রি পেন্স হইলো, যে তিনটা কলমের যে কোনো একটা দিয়েই হবে। বাংলা যেটা বলি তাহলে অ্যান্সার বি নাম্বারটাই হয়। Which of the following has not used as relative pronoun, এর কোনটা রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় নাই, এটা বলছে এখানে। এটা আই লাইক পিপল হু স্মাইল এ লট, তাহলে পিপলের সাথে হু স্মাইল এই রিলেট করতেছে, এই পার্ট সাথে এই পার্ট, দিস ইজ রিলেটিভ প্রনাউন। There is a program tonight which you might like, which মানে কোনটা, যেটা, কোনটা, প্রোগ্রামটা, এটাও রিলেট করতেছে। হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটা তুমি পছন্দ করো, বুক শব্দ একটা নাউন, নাউনের কিন্তু একটা অ্যাডজেক্টিভ দিচ্ছে এটা, তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এবং শেষে প্রশ্নবোধক, তাহলে কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা দিস ইজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এই পাশে লিখি। সি নাম্বারটা কি, সি নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ, INTERROGATIV, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আবার চাইছে এখানে রিলেটিভ প্রনাউন না কোথায়, সো অ্যান্সার তো এটাই হবে। তারপরে দোজ হু ওয়ান্ট টিকেটস ক্যান গেট, তাহলে হু ওয়ান্ট টিকেটস, যারা টিকেট চায়, ক্যান গেট দেম ফ্রম দ্য অফিস, তাহলে দোজ ক্যান গেট দেম, তাহলে যারা টিকেট চায়, তাহলে এটাও কি হচ্ছে, এই হুটা এখানে রিলেট করতেছে এই দোজের সাথে এই ওয়ান কে, ঠিক আছে, দোজের সাথে এই ওয়ানটাকে রিলেট করতেছে, এটাও রিলেটিভ প্রনাউন। সো একমাত্র এখানে না কোনটা, সেটা হচ্ছে সি নাম্বারটা। সি নাম্বারটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ হুইচ বুক, বুক একটা নাউন, অনেক অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। প্রশ্ন ভালো ছিল।
there is really no difference between you, এটা বুঝতেই পারছো, between একটা প্রিপজিশন, তারপরে এখানে ইউটা প্রোনাউনের অবজেক্ট ফর্ম, এন্ড আছে। সো এন্ড হচ্ছে এরকম একটা কনজাংশন, এন্ড এর আগে যেরকম হয় এন্ড এর পরে সেম জিনিস হয়। এন্ড এর আগে আছে ইউ, ইউটা একটা কি প্রোনাউনের অবজেক্ট ফর্ম। কিভাবে বুঝলাম? এটা একটা প্রিপজিশন, প্রিপজিশনের পর প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম বসে। সো এন্ড এর পরে কি লাগবে? প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। আই সাবজেক্ট ফর্ম, উই সাবজেক্ট ফর্ম, ঠিক আছে? দ্যাম হবে নাকি মি হবে, এটা হচ্ছে প্রথম কনটেক্সট। বিটুইন কি হয়? দুজনের মধ্যে, তাহলে দুজনের মধ্যে অবশ্যই এখানে মি হবে, এখানে দ্যাম হবে না। অ্যান্সার কোনটা হবে? 2 নাম্বার। there is really no difference between you and me, আসলে সত্যিকার অর্থে আমার এবং তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমার এবং তোমার দুজনের মধ্যে। তাহলে এখানে কি হচ্ছে? দিস ইজ বিটুইন। অ্যামাং হইলে ভাবতাম তখন দ্যাম ইউজ করতে পারতাম। তাহলে অ্যান্সার কোনটা হবে? 2 নাম্বার। তারপরে দেখি ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে। ওকে, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। হু দিছে, আই এর সাথে তো ইজ হবে না, আউট। ইট ইজ আই হু এম রেসপন্সিবল, আই এর সাথে এখানে কি করছে? এম, হ্যাঁ এটা কারেক্ট। ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, ওয়ান, এখানে আর না, এখানে ইজ হওয়ার কথা। দ্য পায়াস, দেখো এটা কি দা পায়াস আছে, তাহলে এখানে ইজ হবে না। কেন হবে না? এটা হচ্ছে তোমার ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু প্লুরাল, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে দ্য পায়াস আর হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, রিচ কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে রিচ আর, দ্য পুয়ার আর, ডেফিনিট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু প্লুরাল কমন নাউন, এগুলো ভার্বটা প্লুরাল হয়। তাহলে দ্য পায়াস আর হ্যাপি, এখানে তাহলে ডি নাম্বারটা এখানে ভুল আছে। এ পেয়ার অফ শোজ, এ পেয়ার একটা জোড়ার কথা বলছে, তাহলে এখানে আর কেন হইলো? এখানে ইজ হইতো, ঠিক আছে? তাহলে এটাও ভুল আছে। নিচের কোনটা কারেক্ট এখানে জানতে চাইছি, এখানে কোনটা কারেক্ট, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। তোমার রিলেটিভ প্রনাউনের ব্যবহারটা এখানে একমাত্র বি নাম্বারটা ঠিকঠাক আছে, অন্যগুলোতে রিলেটিভ প্রনাউন না, অন্যগুলো কোন প্রনাউন বা যে কোনো কিছুরই বাক্যের কনটেক্সটে কোনো না কোনো ভুল আছে আর কি এগুলোতে। তো অ্যান্সার গোস ফর অপশন ডি। মুভিং নেক্সট, এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে, বাংলা অর্থ হচ্ছে এরকম। তাহলে আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্টস of the speech of the underlined word, আচ্ছা, হ্যাঁ, speech of the underlined word, আচ্ছা, part of correct part of speech, আচ্ছা, identify the correct part of speech of the underlined word, কারেক্ট কোনটা? everybody hates, তো এখানে বুঝতেই পারছো ভার্ব। তাহলে একটা নরমালি একটা বাক্যের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগের পজিশনটা কার? সাবজেক্টের। তো পৃথিবীতে ইংলিশ গ্রামারে সাবজেক্ট পজিশনে কারা কারা বসে? নরমালি নাউন অথবা প্রোনাউন বসে, নাউন বা প্রোনাউন। তাহলে এখানে এই এভরিবডি কি নাউন হওয়ার কোনো চান্স আছে? নাই। অ্যাডজেক্টিভ নাই, অ্যাডভার্ব নাই, ডেফিনেটলি এটা একটা প্রোনাউন হবে। এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকে ভালোবাসে, সরি, প্রত্যেকে ঘৃণা করে, প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে। এভরিবডি লাভস হিজ অর হার মাদার, প্রত্যেকেই তার মাকে ভালোবাসে, প্রত্যেকেই এরকম বোঝাচ্ছে এটা, ঠিক আছে? তাহলে দিস ইজ প্রোনাউন। আচ্ছা, তাহলে কি প্রোনাউন? এটা ইনডিফিনিট প্রোনাউন কিন্তু এভরিবডি, হ্যাঁ। কিসের প্রত্যেকে? মানুষের প্রত্যেকে, ছাত্রছাত্রীদের প্রত্যেকে, না কিসের প্রত্যেকে? তো ফিক্স না, নির্দিষ্ট না, এখানে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্টুড দ্য লেকচার, এভরি স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু একটা নাউন, নাউনের এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এভরি স্টুডেন্ট, তাহলে এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু ভাগযোগ, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল করে যখন বোঝায় তখন এটা ডিস্ট্রিবিউট হয়, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা কেন? কারণ স্টুডেন্ট এখানে নাউন আছে, নাউনের অ্যাডজেক্টিভ। তাহলে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস আন্ডারস্টুড দ্য লেকচার, ক্লাসে যারা ছিল প্রত্যেকটা স্টুডেন্টই ক্লাসের লেকচার বুঝতে পেরেছিল। এক্সেপ্ট কিন্তু EXCEPT, এক্সেপ্ট বাংলায় কি বলে? বাংলা এটাকে বলা হয় ব্যতীত অথবা ছাড়া বলি। ব্যতীত বা ছাড়া হলে এটা কি? কোন পার্টস অফ স্পিচ বলো? প্রিপোজিশন, প্রিপোজিশন, আই মিন দ্যাট ইজ উইদাউট। তো প্রিপোজিশন উইদাউট, ছাড়া, তার প্রনাউনের কোন ফর্ম বসে? প্রিপোজিশনের প্রনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম বসে লিটারেলি। তাহলে প্রিপোজিশনের পরে প্রনাউনের যদি অবজেক্ট ফর্ম বসে, তাহলে এখানে কি কোনটা হবে? আই কি হবে? আই অ্যাকসেপ্টিং কেন আসলে? আইনজি কেন দিল? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এই নাম্বারটা হবে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্টুড দ্য লেকচার এক্সেপ্ট মি, আমাকে ছাড়া বাকি প্রত্যেকটা স্টুডেন্টই ক্লাসের লেকচারটা বুঝতে পারছিল। বাংলা অর্থ দ্বারা এটা এরকম। দ্য ফ্যাক্ট, শূন্যস্থান দিচ্ছে, মানি অর্ডার্স ক্যান ইউজুয়ালি বি ইজিলি ক্যাশড
has made them a popular form of payment. So the fact that money orders can usually be easily cashed has made them popular form of payment. The fact মেইন বাক্যটা আসলে এরকম, the fact has made them a popular form of payment. ব্যাপারটা তাদেরকে একটা জনপ্রিয় একটা পথ বা পদ্ধতি বা পন্থা হিসেবে পরিগণিত করেছে, কিসে? পেমেন্ট দেওয়ার একটা পদ্ধতি হিসেবে সব ব্যাপারটা সবাই মানছে বা মেনে নিছে বা আছে আর কি। কোন ব্যাপারটা? দ্য ফ্যাক্ট দ্যাট মানি অর্ডার, যে মানি অর্ডার ফ্যাক্ট, কোন ফ্যাক্টটা? যেটা যে দ্য ফ্যাক্ট দ্যাট যে মানি অর্ডার্স ক্যান ইউজুয়ালি বি ক্যাশড, মানি অর্ডার্স গুলো খুব সহজে কি করা যেতে পারে, এটাকে ক্যাশে কনভার্ট করা যেতে পারে, এবং এই কারণটাই, এই ব্যাপারটাই কি করছে তাকে খুব সহজলভ্য বা জনপ্রিয় করে তুলছে। অন্যান্য যত পেমেন্ট মেথড আছে সবগুলোর মধ্যে জনপ্রিয় করে তুলছে। বাংলা অর্থ দ্বারা এরকম আর কি। এটা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এখানে বি নাম্বার। তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট যে, ইজ দ্যাট না, ইজ দ্যাট আবার এখানে মানি অর্ডার্স কেন দিব? দ্য ফ্যাক্ট দ্যাট এরকম রিলেট করতেছে আর কি। এটা অফ তো এখানে হয়ই না, আবার হুইচ ইজ অফ আবার আননেসেসারিলি এখানে বাড়াইছে, কোন দরকারই ছিল না এটা। দ্য ফ্যাক্ট দ্যাট মানি অর্ডার্স, এটা ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যান্সার বি নাম্বার। আই সার্টেনলি এস্টিম, আমি নিশ্চিতভাবে এস্টিম মানে শ্রদ্ধা করি, ড্যাশ অ্যাজ এ স্টেডি রিজনেবল কাইন্ড পারসন। কাকে? নিজেকে নিজে শ্রদ্ধা করি, নিজের উপর কনফিডেন্স আছে, বুঝি নিজেকে, তাহলে এখানে মাই সেলফই হবে। মাইন্ড না, মাইন্ড মানে কি? মাই কিছু একটা হবে, এটা একটা পজিটিভ কি প্রোনাউন, আবার এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর নাউন টাউন কিছু লাগতো, দেয় নাই তো। মি আমাকে না, তাহলে এখানে মাই সেলফ হবে। আই সার্টেনলি এস্টিম মাই সেলফ, আমি নিজেকে কি করি? শ্রদ্ধা করি বা নিজেকে পরিগণিত করি বা ভেবে নেই আর কি হিসেবে স্টেডি রিজনেবল অ্যান্ড কাইন্ড পারসন, একটা স্থির যৌক্তিক এবং দয়ালু পার্সন হিসেবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার হবে এটার। তারপরে ইট ইজ কারেক্ট টু সে, নিজের কোনটা কারেক্ট দেখি তো। এখানে স্টে একটা ভার্ব, স্টেড সব ভার্ব, তাহলে ভার্বের আগে পর্যন্ত সাবজেক্ট, তাহলে এখানে মাইসেলফ কেন হবে? এখানে মি কেন হবে? এখানে মাইসেলফটা আবার কেন হবে? তাহলে অ্যান্সার তোমার ডি নাম্বারটা। হাবিবে নাই, সাবজেক্ট পজিশনে যারা যারা যে ফরম্যাটে থাকে এগুলোই হবে। এখানে সেলফ কেন হবে? এখানে মি কেন হবে? এখানে মাইসেলফ কেন হবে? সাবজেক্ট পজিশনে তো তুমি তো সেলফ ইউজ করতে পারবে না, রিফ্লেক্সিভ প্রনাউন ইউজ করতে পারবে না। রিফ্লেকশন প্রনাউনটা কার হয়? সাবজেক্টের রিফ্লেকশন হয়। আই কিল মাইসেলফ, তাহলে আই এর রিফ্লেকশন হচ্ছে পরে, তো সাবজেক্ট পজিশনে তুমি মাইসেলফ বা হিমসেলফ এগুলো তুমি বসাতে পারবে না। সো অ্যান্সার কোনটা হয়? অ্যান্সার তোমার ডি নাম্বার হবে এটা। আবার দেখি তো এখানে 2-3-1 ওই ফরম্যাট কি ফলো করছে? 3 হচ্ছে হাবিব আর আই, হ্যাঁ ঠিক আছে, ফরম্যাট ফলো করছে, নাহলে এটা আবার ভুল হইতো। সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন এই ফরম্যাট ফলো করছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে কোনটা কারেক্ট এটা জানতে চাইছি। নিদার ইউজ করে কই? দুইটার মধ্যে কোনোটাই না। তাহলে টু ওয়েমেন বলছে, টু ওয়েমেন, এখানে টু এর পরে ওমেন সিঙ্গুলার দিছে, তাহলে এগুলো প্রথমে বাদ। অ্যান্সার এ নাম্বার অথবা বি নাম্বার। তো নিদার অফ দিস টু উইমেন, এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা আর হবে না, এটা সিঙ্গুলার ইজ হবে। নিদার অফ দিস টু উইমেন ইজ টু বি ট্রাস্টেড, মানে এই দুইটা মহিলার কাউকে বিশ্বাস করা যায় না। তো নিদার অফ আইদার অফ কোথায় ইউজ করে? দুইটার মধ্যে যে কোনো একজনকে নিদার না, দুইটার মধ্যে কেউই না, সেটা হচ্ছে নিদার। দুইটার মধ্যে যে কোনো একজনকে আইদার বা ইদার বলে অফ। তাহলে আইদার অফ বা নিদার অফ এর পরে নাউনটা সিঙ্গুলার না, নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এই হচ্ছে পুরো কথা। নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এই হচ্ছে কনটেক্সট। অল অফ আস, আমাদের সবাই, আবির, ওয়াফি, নিবিড়, অরিত্র, অ্যান্ড কেউ একজন, ওয়ার প্রেজেন্ট। তাহলে অবশ্যই এটা দেখতে পাচ্ছি ওয়ার যেহেতু আছে, তাহলে সাবজেক্ট পজিশনে এটা, তাহলে মি বসানো যাবে না, মাই যাবে না, নান যাবে না, আই, আমি। তাহলে আমাদের সবাই, আবির, ওয়াফি, নিবিড়, অরিত্র, অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিলাম। ওকে, এটা তো খুবই সহজ। ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং। ইট ইজ আই, এটা হচ্ছে আমি তারপরে হু কি দেওয়া যাবে এখানে? এটা আই এর সাথে তাহলে হি তুমি যুক্ত করবে কেমনে? লিটারালি হু এর পরে নরমালি কি হয়? নরমালি হয় ভার্ব, সাধারণত, ব্যতিক্রম অনেক কিছুই আছে। আর হুমের পরে কি হয়? নাউন অথবা প্রোনাউন হয়। এক্সাম্পল দেই, ধরো ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, তারপর
ইট ইজ আই, হোম, দে অথবা করিম সার্চড। দেখো এবার এটা হচ্ছে আমি যাকে, তাহলে হুয়ের পরে নর্মালি কি করলো, ভার বসাই দিল। চেক ইট আউট, হুয়ের পরে নর্মালি কি করলো, ভার বসাই দিল। আর হোমের পরে কি করছো, নাউন বসাইছো, প্রনাউন বসাইছো। ইট ইজ আই, এটা হচ্ছে আমি যাকে, তারা প্রনাউন, আর করিম একটা নাউন, হয়ে গেল। তাহলে হুয়ের পরে নর্মালি কি হচ্ছে, ভার্ব, আর হোমের পরে নাউন অথবা প্রনাউন বসে। তাহলে ইট ওয়াজ আই, এটা ছিলাম আমি, হু দিতে পারবা, এটা তো ভার্ব লাগতো, এখানে তো নাই, তো এরপরে তো ভার্ব নাই, লিটারালি ভার্ব নাই এটা, তাহলে হু ইউজ করা যাবে না। তাহলে হোম যাকে, হি ওয়ান্টেড, যাকে সে চাইছিল যে গান যেন গান গায়, এটা হচ্ছে আমি যাকে চাইছিল সে আমি যেন গান গাই আর কি, এরকম কিছু একটা বাংলা অর্থ আসে। তাহলে হুম, এখানে হুইচ তো পার্সন কে রেফার করে না, দ্যাট তো এখানে হওয়ার চান্সই নেই। তাহলে অ্যান্সার কোনো বি নাম্বার হবে। ইট ওয়াজ আই, এটা ছিলাম আমি, হোম হি ওয়ান্টেড টু সিং, ঠিক আছে, যাকে সে চাইছিল যে গান গাই এরকম কিছু একটা। তাহলে ইট ওয়াজ আই ফুল স্টপ হি ওয়ান্টেড টু সিং মি, সে চাইছিল যে আমি গান গাই, লাইক এরকম কিছু একটা। বলে মিটাকে তুমি এখানে বাক্যের সাথে যুক্ত করে রাখবা, তাহলে এখানে মিটা কি হচ্ছে অবজেক্ট ফর্ম, তাহলে এখানে হোম ইউজ করতে আসতেছে। দ্য কমিটি হ্যাজ মেট, কমিটি সাক্ষাৎ করেছে, কমিটি কিন্তু একটা কি নর্মালি কি নাউন, শুরুর দিকে পড়াইছিলাম একদম মনে করে দেখো। কমিটি এক সদস্য বিশিষ্ট কমিটি হয় না, নর্মালি দুই দুই বা দুইয়ের বেশি। তাহলে কমিটি একটা কালেকটিভ নাউন, কালেকশন অফ মেম্বার্স বলতে পারি, কালেকশন অফ পিপল বলতে পারি, মেম্বার্স এর সমষ্টি, কমিটি মেম্বার বলি না আমরা এটা। ওকে ঠিক আছে, তাহলে এটা কি, দিস ইজ কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন দুইটা হয়, এটা সিঙ্গুলার হয়, এটা প্লুরাল হয়। প্লুরাল কখন হয়, যখন সবাই আলাদা থাকে, এবং সেটা নাউন অফ মাল্টিটিউড বলে। আর সিঙ্গুলার কখন হয়, যখন সবাই একসাথে থাকে। তো দেখি তো এটা সিঙ্গুলার বলছে না প্লুরাল বলছে, দ্য কমিটি হ্যাজ মেট, হ্যাঁ যেহেতু বলছে তার মানে সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে তাহলে এখানে দে কেন আসবে, শূন্যস্থানে দে কেন আসবে। ইট হ্যাজ ফর্মুলেটেড দ্যামসেলস, কোত্থেকে আসলো এটা, রিফ্লেক্সিভ প্রনাউন দিছে, এটা এটা রিফ্লেকশন কি দ্যামসেলস, ইটস ডিসিশন ওয়াজ রিচড এট, তারপর ইট হ্যাজ রিচড এ ডিসিশন, দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড ইটস ডিসিশন ওয়াজ রিচড এট, এই এটার ব্যবহার আবার ত্রুটিপূর্ণ না, এটার ব্যবহার এটার কি তার রেদার এখানে কোন অ্যান্সার ক্লিয়ারলি বলতে ডি নাম্বারটাতে, দ্য কমিটি হ্যাজ মেড, কমিটি সাক্ষাৎ করেছিল, অ্যান্ড ইট হ্যাজ রিচড এ ডিসিশন, এবং এটা একটা সিদ্ধান্তে পৌঁছেছিল, এরকম বাংলা অর্থ আসে। সো অ্যান্সার গোস ফর কোনটা, অপশন ডি নাম্বার। ওকে, তাহলে এটা হয় না, সি নাম্বারটা কেন হয় না। লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স, জীবন হচ্ছে একটা সাকসেশন মানে হচ্ছে পর্যায় বলতে পারো, মানে কি বলে, শিক্ষার একটা পর্যায়, শিক্ষার একটা সমষ্টি, এরকম বলতে পারো এটা। লাইফ এখানে কি হবে, সাবজেক্ট, ইজ একটা ভার্ব, আর এটা তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে কিছু একটা বসাবো, মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই রিলেটিভ প্রনাউন কোন একটা বসবে, তাহলে অ্যান্টিসিডেন্ট কে, লেসন্স, লেসন্স এখানে অ্যান্টিসিডেন্ট, তাহলে লেসন্স এখানে অ্যান্টিসিডেন্ট হলে তাহলে এখানে কি হবে, হুইচ মাস্ট বি লিভ টু বি আন্ডারস্ট্যান্ড, দোজ না, দিজ না, এগুলো না, তাহলে যেটা, তাহলে জীবন হচ্ছে একটা মানে কি বলে, সাকসেশন অফ লেসন্স মানে কি, সমষ্টি, কালেকশন অফ লেসন্স এরকম বলতে পারি আমি এটা। হুইচ মাস্ট বি লিভ টু বি আন্ডারস্ট্যান্ড, যেটা অবশ্যই জীবনকে যাপন করতে হবে, জীবনকে বুঝতে হবে, পুরো ব্যাপারটাকে বুঝতে গেলে জীবনকে উপলব্ধি করতে হবে, বা জীবনের মধ্যে যাওয়া লাগবে, না গেলে এক্সপিরিয়েন্স না করতে পারলে আমি এটা বুঝতে পারবো না এটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে অপশন বি নাম্বার। তারপরে ইট ওয়াজ ড্যাশ হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। আচ্ছা, আন্ডারলাইন পার্টটুকু দিছে, আগে বুঝি ব্যাপারটা। ওয়াজ কি একটা বি ভার্ব, বি ভার্বের প্রনাউনের কোন ফর্ম বসে, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হবে না, অবজেক্ট ফর্ম হবে না, তাহলে এগুলো বাদ, এগুলো আমি পড়বই না আর, এ আর ডি লিটারালি আমি পড়বই না। আচ্ছা পরে এবার দেখি তো, বাকি বি সি, এ বি সি ডি আর হচ্ছে এটা ই, এটা ই, এগুলোতে আবার কি সমস্যা, তো চলো দেখি আমরা এটা। উই আছে এখানে, উই আছে এখানে, উই আছে, খুব বুঝলাম। হ্যাড লেফট বিফোর, তাহলে এখানে বুঝতে পারছো বিফোর আছে, বিফোর আছে, বিফোর আছে, মানে বুঝতে পারছো এখানে এটা কি, বিফোর আফটারের কনটেক্সটে যদি আমরা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে সেরকম একটা কনটেক্সট এখানে আছে, দেখা যাচ্ছে। তাহলে বিফোরের কি হবে, বিফোরের আগে কি হবে, বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, তাহলে বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, হেডের পর আবার ওয়েন কেমনে হয়, এটা তো ভুল, তাহলে সি নাম্বার আউট। ঠিক আছে, ডি তো আগে আউট। তারপরে উই হু হ্যাড লেফট বিফোর দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড, বিফোরের পরে হি হ্যাড অ্যারাইভ দিছে, বিফোরের পরে পাস্ট পারফেক্ট দিছে, এটাও হয়নি, সিকোয়েন্স অফ টেন্স এটা হয় না। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কারণ বি নাম্বার হবে। তাহলে ইট ওয়াজ উই, এটা ছিলাম আমরা, হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, যে ইট ওয়াজ উই, এটা ছিল আমরা, হু হ্যাড লেফট আমরা, তার আসার আগেই আমরা আমরা কি করছিলাম, আমরা চলে গেছিলাম এরকম কিছু একটা, কোথাও কোন উদ্দেশ্যে, বা আমরা ছেড়ে গেছিলাম তার সাথে আমাদের মিট হয় না আর কি, এটা তার পৌঁছানোর পূর্বে আমরা চলে গেছিলাম, বাংলা অর্থ হচ্ছে এরকম দাঁড়ায়। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার অপশন বি নাম্বার।
তারপরে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট এটা জানতে চাইছে। দ্য স্ট্রিটস 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 সব প্লুরাল দেখতে পাচ্ছি এখানে। এটা দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকা ঢাকা এগুলো সব ঢাকা ঢাকা, দ্য স্ট্রিটস ঢাকা। আর সব আর, ক্লিনার ক্লিনার ক্লিনার। আমি ক্লিনার দিছি এখানে, কিন্তু মোর কেন দিব আবার? দুই জায়গায় তো আমি কম্পারেটিভ করতে পারবো না। মোর করতে আসছে মেনি, মেনি অথবা মাছ, এটা হচ্ছে পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে মোর, আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট। তাহলে মোর একটা কম্পারেটিভ, আবার কম্পারেটিভ কেন দিব? মোর বিউটিফুল আর তো কখনো বলি না। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ঠিক আছে না? আবার মোর বিউটিফুল আর তো আর বলি না। তার মানে ডিগ্রি চেঞ্জ করলে একটারে করা লাগে। সিলেবাল যদি অনেক বেশি হয় তাহলে শুধু মোর মোস্ট ইউজ করলেই হয়, পরে ডিগ্রি চেঞ্জ করা যায় না। তাহলে এখানে ক্লিনার যেহেতু আসছে, তাহলে এখানে মোর কেন দিব? এটা রিডান্ডেন্ট, সেই কারণে আউট। সি নাম্বার আগে আউট। তারা এখানে আবার এখানে কি বলছে, মোর ক্লিন দিছে এটা, দেন কম্পারিজন আছে, তাহলে মোর তো দরকার নেই, ক্লিনার তো আছে সরাসরি এটা, তাহলে এখানে এটা আউট। সি এবং ডি আউট। তাহলে বাকি রইল কোনটা? এ নাম্বার এবং বি নাম্বার। স্ট্রিটস এর কথা বলছে, রাস্তার কথা, রাস্তাগুলোর কথা বলছে, রাস্তার না, রাস্তাগুলোর কথা বলছে। তাহলে স্ট্রিটস কিন্তু এখানে প্লোরাল। তাহলে দ্য স্ট্রিটস অফ ঢাকা আর ক্লিনার দেন রাজশাহী। রাজশাহী থেকে কি পরিষ্কার ঢাকা, নাকি ঢাকা রাস্তাগুলা রাজশাহীর রাস্তাগুলো থেকে পরিষ্কার? কম্পারিজন কিন্তু সেম ভার্সেস সেম এর মধ্যে হয়। চেক ইট আউট। ফার্স্ট সেন্টেন্সের মধ্যে কি বলছে? রাজশাহীর সাথে ঢাকার রাস্তাগুলো কম্পারিজন করছে, হলো না তো? জায়গার সাথে রাস্তা কম্পারিজন তো হয় না। আমি যদি বলি বগুড়ার দই কুমিল্লা থেকে অনেক মিষ্টি, হবে, শুনতে হয়তো শুনতে ভালো লাগতেছে, কিন্তু বাক্যটা অ্যাবসলিউটলি একটা রং সেন্টেন্স। কেন? বগুড়ার দই কুমিল্লা থেকে অনেক মিষ্টি না, কুমিল্লার দইয়ের থেকে অনেক মিষ্টি। তাহলে কম্পারিজন সবসময় সেম ভার্সেস সেম এর মধ্যে হয়। তাহলে এখানে দেখো, এখানে কি আছে? এখানে তুমি দেন দিয়ে কম্পারিজন করছো, জায়গার সাথে, রাজশাহী জায়গার সাথে ঢাকার রাস্তা, হলো না তো? তাহলে একই রকম জিনিস করতে হবে। তো এখানে এটাও আউট। তাহলে দেখি তো এবার বি নাম্বারটা ঠিকঠাক আছে কিনা। বি নাম্বার এখানে কি করছে? বি নাম্বার গুলো দ্য স্ট্রিটস অফ ঢাকা আর ক্লিনার, হ্যাঁ, দেন দোজ অফ রাজশাহী। দোজ মানে কি? দোজ মানে হচ্ছে দ্য স্ট্রিটস, এটা ঠিক আছে। দ্য স্ট্রিটস অফ ঢাকা আর ক্লিনার দেন দ্য স্ট্রিটস অফ রাজশাহী, এরকম। স্ট্রিটস আবার স্ট্রিট দরকার নেই, এখন দোষ দিচ্ছে, তাহলে দোষটা কি? এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনটা? কাকে ডেমনস্ট্রেট করতেছে, কাকে নির্দেশ করতেছে? কাকে নির্দেশ করতেছে? স্ট্রিটস কে, এই স্ট্রিটস কে নির্দেশ করতেছে এটা, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। চারটা ছিল না? দিস দিস দ্যাট দোজ, এই যে দোজ এখানে আছে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি নাম্বারটা হবে। ভালো প্রশ্ন ছিল এটা। তারপরে হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রনাউন, নিচে কোনটা রিফ্লেক্সিভ প্রনাউন? বুঝতে পারছো, রিফ্লেকশন বুঝাবে, সেলফ বা সেলফস থাকবে। কোথায় আছে সেটা? হি হয় না, হিজ হয় না, হিম হয় না, হিম সেলফ। সরাসরি আনসার কোনটা হবে? ডি নাম্বার হবে, রিফ্লেক্সিভ প্রনাউন। অন্যগুলোরই রিফ্লেক্স এখানে না। তারপর আসি নিচে কোনটা কারেক্ট, নিচে কোনটা কারেক্ট দেখি। লেট, লেট দিয়ে শুরু হয়েছে, তো লেট কিন্তু একটা ভার্ব। একটা ভার্ব দিয়ে বাক্য শুরু হওয়া মানে কি? কি বাক্য এটা? ইম্পারেটিভ সেন্টেন্স নরমালি। লিটারালি এটা কি একটা ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। যেমন একটা বাক্য যদি বলি ডু দা ওয়ার্ক, কাজটি করো, তাহলে বলো তো, এই যে ডু দা ওয়ার্ক এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কে? সাবজেক্ট কি আছে? আছে তো। কে সেটা? সেটা ইউ। ইউটা এখানে হিডেন, তাহলে ইউ ডু দা ওয়ার্ক এরকম কিছু ছিল। তাহলে লেট যেহেতু আছে, আর সবগুলোর আগে এখানে কি আছে বলো? সবগুলোর এখানে ইউ আছে, সাবজেক্ট আছে। তাহলে ইউ লেট, তাহলে সাবজেক্ট যদি থাকে, তাহলে হি তো একটা আবার সাবজেক্ট ফর্ম, তাহলে লেটের পরে তো আর সাবজেক্ট দেওয়ার দরকার নাই, তাহলে এটা ভুল। ঠিক আছে, তাহলে আবার এখানে হি হবে না। তাহলে হিম আছে, ইউ আছে, ইউ আছে, হিম আছে। এখন মনে জানি কি ছিল? 231, 231 ছিল, মনে আছে? তাহলে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কোনটা? সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। থার্ড পার্সন কোন একটা ব্যক্তি, আর হিম, হিমটা কি? হিমটা এখানে থার্ড পার্সন। তাহলে ইউ আর হিম কই আছে? ইউ আর হিম কোথায় আছে? বি নাম্বারে আছে। সো অ্যান্সার দেখো এই রেফারেন্স অনুযায়ী এটাই হবে। এটা কেন হবে না? যে পজিশন গুলো উল্টাপাল্টা করে ফেলছে এটা, ঠিক আছে, সেখানে ডি নাম্বার হবে না। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। ইউ মানে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। আচ্ছা, আরেকটা কথা, এখানে বি ভার্বটা কেন বসলো? এটা কোত্থেকে আসলো? তুমি তো মনে হয় জানো। কি জানো? যে লেটের পরে তুমি যখন আরেকটা ভার্ব ইউজ করবা, ওই ভার্বটা কি হবে? অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। বেস, বেস, এটা কিন্তু বেস ফর্ম। যেমন লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও, এরকম কিছু একটা বাংলা যদি বলি, তাহলে লেট হিম দেখলে লেটের পরে দেখো আরেকটা ভার্ব ইউজ করতে, ভার্বের বেস ফর্ম। তাহলে ইউ আছে এখানে, এটা ইউ লেট হিম গো দেয়ার, তাহলে গোটা ভার্বের বেস ফর্মে আছে। এখানেও এই বিটা কিন্তু একটা ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না কিন্তু, আই রিপিট, একটা প্রেজেন্ট ফর্ম বেস ফর্মের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। আমি যদি বলি এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আরটা কি? প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার পাস্ট টেন্স। তো এম ইজ আর এর বেস ফর্মটা কি? বি, টু বি বলি না? তাহলে বি এরকম ছিল কিন্তু, তাহলে এখানে বি ভার্ব হবে কিন্তু, প্রেজেন্ট ফর্ম না, পয়েন্ট টু বি নোটেড। সো তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ইউ লেট ইউ, ইউ অ্যান্ড হিম বি উইটনেস। ঠিক আছে, যে তুমি বা আপনি তাকে, আপনি তাকে অ্যান্ড তাদেরকে, হ্যাঁ তাদেরকে এবং তাকে
উইটনেস, উইটনেস মানে কি? প্রত্যক্ষদর্শী, সাক্ষী হইতে দাও, এরকম কিছু একটা বাংলা অর্থ আসে। তো যাই হোক, বাংলা অর্থ যেরকমই আসুক, তুমি গ্রামাটিক্যাল অ্যাকুরেসি দিয়ে হয়তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো কেন পজিশনটা কেন ম্যাটার করতেছে, আর এখানে এটাতে সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম কেন আসতেছে সেটা বুঝে গেছো আশা করি। দেখো লেটের পর এখানে হিম বসাইছো, তাহলে লেট একটা কি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে যে ভার্বের একটা অবজেক্ট থাকে, অবজেক্ট আছে, অবজেক্ট পজিশনে তুমি তাহলে সাবজেক্ট পজিশন, সাবজেক্ট কেমনে বসাবা? এগুলো সাবজেক্ট গুলো তুমি কেমনে বসাবো অবজেক্ট পজিশন লেট ভার্বের? আবার তাহলে তাহলে অবজেক্ট তো বসাবো, দুটি অবজেক্ট, ইউ একটা অবজেক্ট, ইউর সাবজেক্ট এবং অবজেক্ট একই রকম, তাহলে ইউ এখন তাহলে আবার আসতেছে পজিশনটা 2 3 1 এর পজিশনটা আসতেছে। ভালো প্রশ্ন ছিল এটা। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স, এখানে দিস এন্ড দ্যাট আর এগুলা কি জিনিস পড়ানো হয়েছে, পুরাটাই কি ছিল, কি করতেছে, ডেমনস্ট্রেট করতেছে, নির্দেশ করতেছে। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দ্যাট ইজ ইয়োর্স, ওইগুলা তোমার, তোমার গুলা। দ্যাট ইজ ইউর প্যান্টস, এরকম বুঝাচ্ছে আর কি এটা। তাহলে দিস আর দ্যাট এগুলা কি হবে, পার্সোনাল না, ডেমনস্ট্রেট করতেছে, নির্দেশ করতেছে, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন হবে এটা। পজিটিভ না, এগুলা কোনো কিছুই না, নাউন তো নাই এগুলো। তারপরে দেখি ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান। মডার্ন ইংলিশে ইচ অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স কি পুরুষ না মহিলা, ওইটা এখানে ফিক্সড না। তো মডার্ন ইংলিশে তারা কি করে, যেহেতু ফিক্স না তাহলে এখানে দ্বারা দেয়ার ইউজ করে। আর মডার্ন ইংলিশ ছাড়া যদি বলি এই ট্রেডিশনাল দুইটা, একটা হচ্ছে তোমার মডার্ন গ্রামার, মডার্ন গ্রামারে কি করবে, ইচ অফ দা বা কোনো কিছু থেকে দেয়ার ইউজ করে, ওই যে পার্সনটা এখানে ফিক্স না। আর ট্রেডিশনাল গ্রামার টিজিতে কি বলে, যেহেতু পার্সনটা মেল নাকি ফিমেল এটা ক্লিয়ার না, তাহলে হিজ বা হার যে কোনো একটা আসবে। তাহলে ইচ অফ দা ওয়ার্কার হ্যাজ ডান হিজ, এটাই দিব, যেহেতু হিজ আছে তাহলে দেয়ার দিতাম যদি এখানে ওরকম রেফার করতো, মেনশন করতো, আদারওয়াইজ আমি এখানে হিজ দিব। দেয়ার হবে না, দেয়ার হবে না, হিমসেল তো হওয়ার চান্সই নাই, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। তাহলে আমি ভাবতেছি যে ওয়ার্কার্সটা কারা, সব পুরুষ, কোনো মহিলা এখানে ওয়ার্কার নাই, ফিমেল ওয়ার্কার্স নাই এখানে। তাহলে ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান হিজ জব, প্রত্যেকটা ওয়ার্কার্স এর প্রত্যেকেই তাদের কাজটা সম্পন্ন করছে। তাহলে হিজ জব, জব একটা নাউন, নাউনের আগে এখানে হিজ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হিজ কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ কিন্তু পুরোপুরি সেম। কেন অ্যাডজেক্টিভ, কারণ এখানে জবের আগে বসে, নাউনের আগে বসে। আই নো দ্য গার্ল হু টার্নড আপ দিস মর্নিং, হোয়াট টাইপ অফ প্রনাউন ইজ হু? বুঝতেই পারছো হু কি করছে, বলো কি করছে হু, এখানে হু কি করছে, দ্য গার্লের সাথে টার্নকে কি করছে, যুক্ত করছে, রিলেট করছে, তাহলে এটি কনফার্ম কি হবে, দিস ইজ রিলেটিভ প্রনাউন। তাহলে হোয়াট টাইপ প্রনাউন, হু ইন দিস সেন্টেন্স, সেন্টেন্সে অবশ্যই এই রিলেটিভ প্রনাউন হবে এটা হু, কারণ দ্য গার্লের সাথে এই টার্নকে যুক্ত করছে, রিলেট করছে, দ্যাটস ইট। তারপরে দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, পড়ানো হয়েছিল ইট ইজ আই, বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম, ইট ইজ মি হয় না, ইনফরমালি হয়তো বলি কিন্তু ফর্মাল ইংলিশে বা রিটেন ইংলিশে ইট ইজ মি বলা যাবে না। তাহলে এখানে হইলো, তাহলে আই আয়ের সাথে ম্যাচ করে এখানে কি হবে, ইজ, ইজ তো হয় না এখানে এটা, তাহলে আয়ের সাথে ম্যাচ করে এখানে কি হবে, এম, এটাই হবে, এটাই উত্তর হচ্ছে মনে হচ্ছে। আয়ের সাথে এখানে আর তো হবে না, এটা বাদ, তাহলে অ্যান্সার কোনটা, বি। ইট ইজ আই হু এম টু ব্লেম, তাহলে আই এম টু ব্লেম লিখে দেখাইছিলাম আমি কিছুক্ষণ আগে। তারপর হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, তুমি কার সাথে গতকালকে দেখা করছিলা, দ্য ওয়ার্ড হুমটা কি হবে, কি প্রনাউন, বাক্য শেষে প্রশ্নবোধক আছে, ইভেন কাউকে যুক্ত করে না, যুক্ত না করলে তো রিলেটিভ হওয়ার চান্স নাই, ঠিক আছে। আবার হুম ডু ইউ মিট, মিট ইয়েস্টারডে, তুমি কার সাথে আমি দেখা করছিলা, আমি করিমের সাথে, তাহলে কি হবে, ধরো আই মেট করিম ইয়েস্টারডে, এরকম কিছু একটা বাক্য বললাম, YESTER ইয়েস্টারডে, ওকে ঠিক আছে বুঝলাম। তাহলে আই মিট হুম, আই মিট করিম, তাহলে হুম, তাহলে এই করিম যে একটা নাউন, সো নাউনের পরিবর্তে যেটা বসে সেটা কি হয়, সেটা কি হয়, সেটা একটা প্রনাউন হবে। আর বাক্যের শেষে একটা প্রশ্নবোধক আছে, তাহলে এটা কি প্রনাউন, দিস ইজ ইন্টারোগেটিভ প্রনাউন। সো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার বি নাম্বার হবে, এটা ইন্টারোগেটিভ। হুম ডু ইউ মিট ইয়েস্টারডে, দ্য ওয়ার্ড হুমটা এখানে কি হবে, দিস ইজ ইন্টারোগেটিভ প্রনাউন। খুব ঠান্ডা মাথায় এগুলো কিন্তু বুঝো, ইন্টারোগেটিভ প্রনাউন কখন হয়, রিলেটিভ প্রনাউন কখন হয়। ইন্টারোগেটিভ প্রনাউন জাস্ট সিম্পলি কি শেষে প্রশ্নবোধক থাকবে, কনটেক্সট হচ্ছে এটা। আর রিলেটিভ প্রনাউনের মধ্যে প্রশ্নবোধক থাকবে না, কাউকে রিলেট করবে, যুক্ত করবে, এই কনটেক্সট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রনাউনের ক্লাস। তাহলে অনেক অনেক জিনিস আলোচনা করা হয়েছে, আশা করি খুব ভালো করে বুঝছো। টেক ইউর টাইম, তুমি সময় নাও, কিছু গুরুত্বপূর্ণ কিছু নোট নাও, যেগুলো আমি বলছি ইন্টারন্যাশনাল ডিকশনারি রেফারেন্স তুমি দেখো, গতানুগতিক বইয়ের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা সম্মানিত টিচাররা তারা কিন্তু ইন্টারন্যাশনাল ডিকশনারি গুলো চেক করবে, রেফারেন্স গুলো। সো আমি চেষ্টা করছি ওইসব ডিকশনারি রেফারেন্স থেকে তোমাকে এগুলো আপডেটেড করার জন্য, আপডেট তথ্য দেওয়ার জন্য, যাতে করে তুমি মানে পরীক্ষাতে অন্য অন্য দিক থেকে গতানুগতিক যে রুলস টুলস বইটই আছে সেগুলো তুমি এগিয়ে যাও। তোমার জন্য শুভকামনা থাকলো, পরবর্তীতে কোনো ক্লাসে দেখা হবে। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।